রেডি তো? সব ঠিক আছে? আচ্ছা সবাই আছে? হ্যাঁ ঠিক আছে। সো গাইজ আজকে কোনো কমেডি ভিডিও তো হচ্ছে না, নাহলে আমরা এরকমভাবে বসতাম না, এরকম সেটাবে তোমরা বুঝতেই পারছো। তো বেসিক্যালি আজকে সবাই এখানে এসছি আমরা একটাই কারণে, সেটা হচ্ছে একটা অ্যান্টিডোজ আর মাল্টিডোজ দেওয়ার জন্য। মাল্টিডোজ, হ্যাঁ। বেসিক্যালি কিছুদিন আগে তোমরা সঞ্জয় দাসের একটা চ্যানেল অ্যান্টিডোজ, শক্ত অ্যান্টিডোজ, সেখানে একটা ভিডিও তোমরা অনেকেই দেখেছো যেটা আপলোড করেছে। বেসিক্যালি চ্যানেলের সাথে ভিডিওর তো কোনো মানানসই নেই। প্রথম কথা, ওটা বানিয়েছিল হচ্ছে রোস্টিং চ্যানেল, কিন্তু আমরা ওর সাথে ছিলাম, এত বছর ধরে কাজ করেছি, তাদেরকে নিয়ে ও ভিডিও বানিয়েছে। আমরা কখনোই চাইনি যে আমাদের ভেতরকার কথা, আমাদের গ্রুপের কথা আমরা পাবলিকালি করি বা আমরা কোনো রকম কোনো কন্ট্রোভার্সিতে জড়াই, কিন্তু যেহেতু অপর দিক থেকে এখন মুখ খুলে দিয়েছে, কিছু বলে দিয়েছে, তাই তোমরা এখন যদি আমরা রিপ্লাই না দিই তোমরা ভাববে যে হয়তো পুরো নেগেটিভটাই আমরা। এক সাইড তো শুনলে হয় না, সেই কারণেই আজকে আমরা সবাই এসেছি আমাদের দিকটা তোমাদেরকে বলবো। কারণ এতদিন ধরে তোমরা আমাদের শর্ট ভিডিও যেগুলো তোমরা সবাই দেখো, অয়ন, সৌহার্দ্য, তারপরে এখানে ভেন্ডি চলে কোথায়, এই যে ব্রাইট ফ্লেম, ওদের জয়, সবার ভিডিওতে তোমরা গিয়ে একটা কমেন্ট করছো, কেউ না কেউ নেগেটিভ কমেন্ট করছো। আমাদের মনে হচ্ছে বার্থডে ব্লগটা নেগেটিভ কমেন্ট ভরে গেছে। যাই হোক, তো এটা হবে না শুনে, হ্যাঁ এটা স্বাভাবিক, যে কারণ তোমরা আমাদের দিকটা কখনো শোনোইনি, আমরা কখনোই বলিনি। ইভেন তোমাদের সাথে যদি কখনো রাস্তা আমাদের দেখা হয়েছে, আমরা তখনও তোমাদেরকে কিছুই বলিনি, কখনো আমরা বলেছি কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা বেরিয়ে গেছি, সবাই সবার মতো কাজ করছি। কেন কিসের জন্য এতদিন পর মুখ খুললো, তো ঠিক আছে, ভালোই হয়েছে। তো আজকে আমরা আমাদের দিকটা তোমাদেরকে বলবো, তোমরা শোনো, তারপরে তোমরা জাজ করো। এতগুলো ছেলে কিন্তু ভুল হতে পারে না, এটা হচ্ছে কথা। প্রথম কথা হচ্ছে ভিডিওটা আমরা 10 জন না, প্রথম কথা 12 জন দেখেছি, এটা তোকে বললাম ভাই। সেকেন্ড কথা হচ্ছে যে ভিডিওটা আমরা একজন বানাচ্ছি না, এতজন বানাচ্ছি। তো এতজন তো ভুল হতে পারে না, না একজন মানুষ ভুল হতে পারে, দুজন হতে পারে, এতগুলো ছেলে এতজনের তো এত কিছু ভুল হতে পারে না কখনোই। তো তোরও কিছু মিস কনসেপশন আছে, সেগুলো আজকে হয়তো এই ভিডিওর পর তোর কাছে ক্লিয়ার হয়ে বলে যাবে। হ্যাঁ, তো আমাদের কোনো কিছু বলা হলো না, স্বাভাবিক, আমরা ভেবেছিলাম হয়তো নিজের দিকটাও বলবে কিছু। তো যাই হোক, শুরু প্রথম ক্যান্ডিডেট জয়। ভিডিওটা শুরু করবো না, মাল্টিডোজ হবে আজকে। হ্যাঁ আচ্ছা, পুরোটা দেখো। রেডি? হ্যাঁ ভিডিওটা শুরু করলাম, ঠিক আছে। স্কিপ 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 স্কিপ। ঠিক আছে, এটা কি অন্য কিছু ফেললো? আজকে ভিডিওটা বেসিক্যালি কোনো রোস্টিং নয়, আমাদেরটা রোস্টিং নয়, ছিল তো আমরা ক্লিয়ার করতে পারিনি, তাই ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা করা। তো বন্ধুরা, আমি কোনোদিনও ভাবিনি যে এই ধরনের ভিডিও আমাকে প্রথমেই করতে হবে। আমরা কোনোদিন ভাবিনি, এটা হচ্ছে কথা। ভাবিনি, সিরিয়াসলি ভাবিনি যে এরকম ভিডিও আমরা ভাবিনি যে এরকম চ্যানেলে এরকম ভিডিও আসবে, আমি ভেবেছিলাম ভিডিও আসবে। যাই হোক, চ্যানেলটা খুলেছি মোটামুটি 7-8 মাস হয়ে গেছে। Congratulations. আমি ভিডিও দিইনি, ভাবলাম যে ভালো কিছু ভিডিও নিয়ে আসবো, কিন্তু ভাবিনি যে এই ধরনের ভিডিও আমাকে দিতে হবে, কারণ তোমাদের প্রশ্নের উত্তর দেওয়াটা উচিত, তাই ক্লিয়ার করাটা আমার খুবই দরকার। এটার জন্য তো আমাদের একটা থ্যাংক ইউ বলা উচিত যে এই ভিডিওটা দিয়ে তো অন্তত চ্যানেলটা চালু তো হলো, অ্যাটলিস্ট চ্যানেলে একটা ভিডিও তো করলো, মানে উইদাউট এনি ভিডিও তোমরা এতজন সাবস্ক্রাইব করে দিয়েছো চ্যানেলটাকে। তো যাই হোক, আমাদেরকে থ্যাংক ইউ ভাই, পরে বলে দিস। ঠিক আছে কোনো ব্যাপার না। যারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে তাদের উদ্দেশ্যে আমি বলি যে এই ভিডিওটা তুইও ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখিস ভাই, একদম লাস্ট অবধি দেখিস, অনেক কিছু আছে তোর শোনার। এমন কিছু বলবো না যাতে তোদের পার্সোনাল লাইফে কোনো অসুবিধা না, অসুবিধা অনেক হয়ে গেছে। ব্লগ ছেড়েছি 100টা 150টা একদম নেগেটিভ কমেন্টে ভরে গেছে, আমরা ভিলেন হয়ে গেছি। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নে, চলো। 5 জনকে নিয়ে। আমি, শুভ্র, জয়, শুভ্র নেই তো, সরি। 5 জনকে নিয়ে। জয় মোটামুটি 1 বছর ঠিকই ছিল, তারপরে কিছু কারণবশত ওকে আমাদের টিম থেকে ডিসিশন নেওয়া হয়, ওকে বের করে দেওয়া হয়। তারপর নিজস্ব চ্যানেল খোলে, যাই হোক চ্যানেলে সেরকম ভাবে কিছু কাজ না করায় পরবর্তীকালে আমাদের কাছে আবার আসে। তো আমি বলি যে মানুষটা একবার ভুল করেছে তাকে আরেকবার চান্স দেওয়া উচিত। আপনি 10-10 পাইছেন। একটা কথা আমি শুধু বলতে চাই, এটা হয়তো জয় জানে না, সেই কারণে আমি কথাটা মাঝখানে ইন্টারাপ্ট করলাম, যে তুই বললি যে একটা মানুষ একবার ভুল করলে তাকে সেকেন্ডবার চান্স দেওয়া উচিত, এটা তোর মনে হয়েছে তাই তুই আবার জয়কে ফিরিয়ে এনেছিলিস। কিন্তু ভাই একটু ভালো করে মনে করে দেখ যে এই জয়কে সেকেন্ড টাইম ফেরানোর জন্য কিন্তু 4টে মিটিং হয়েছিল, 4টে মিটিং হয়েছিল। চায়ের দোকানেও যাওয়া হয়েছিল অনেকবার, বেরিয়ে যায়। আমার সাথেও বেরায়নি ভাই, তোর কি হয়েছে? তুই মাথা থেকে ওই ফলস চুলটাকে খোল, ভালো করে ভাব। আমার সাথেও বেরায়নি, ও একা বেরিয়েছিল ভাই, আমি একা বেরিয়েছিলাম। আমাদের মধ্যে মানে আমরা যেহেতু একই জায়গায় থাকি, বাড়ি থেকে ওর বাড়ি হয়তো 5 মিনিটের ডিস্টেন্স, তো আমরা একসাথে যাতায়াত করতাম। আমাদের মধ্যে আর অনেক কিছু আলোচনা হতো যেগুলো তোর সাথে আলোচনা করতে আমরা পারতাম না, কেউই পারেনি, কেউ কোনো দিন পারেনি। কারণ একটাই কথা, যে তুই সবসময় বলে এসেছিস যে আমরা বন্ধু, আমরা প্রথমে খুব ভালো বন্ধু ছিলাম, আমরা বন্ধুত্ব থেকে আমরা চ্যানেল খুলেছি, সেখান থেকে সব কিছু হয়েছে, তুই বন্ধুদেরকে খুব প্রায়োরিটি দিস। কিন্তু তুই প্রথম থেকে লাস্ট অবধি তুই যেভাবে সবার সাথে বিহেভ করতি না,
তাতে Rude, একটা একদম তাতে rude. একটা কি বলতো তারা বেঞ্চমার্ক সেট করে দিয়েছে যে মালিক আর কর্মচারী কখনোই এটা বন্ধু বন্ধু ছিল না। বন্ধু জিনিসটা এরকম হয়, মালিক কর্মচারী হলে এটা এরকম হয়ে যায়। সবসময় একটা অ্যারোগেন্সনেস, একটা তোর বিহেভিয়ারের একটা কিছু তুই সবসময় একটা বুঝাতিস সবাইকে। Aggressive, এখানে প্রত্যেকটা rude. ছেলে আছে, জিজ্ঞেস কর সবার সাথে সবার কথা তো কিন্তু তোর সাথে কেউ কোনো কিছু আলোচনা করতেই পারতো না, কারণ তুই সেই সুযোগটাই কখনো দিসনি। কিছু বললেই আমরা ভুল। ছিল সেগুলো না হয় না বলাই থাক, কিছু জিনিস না বলা থাকা ভালো। এই হচ্ছে জয়ের কেস। আচ্ছা দাঁড়া, শেষ আমি বলি এবার। বিষাক্ত সঞ্জু চ্যানেলটা যখন ওপেন হওয়ার আগে অনেক রকম মিটিং হয়, ঠিক আছে? সেটা টোটালি 3 জনের মধ্যে হয়, আমি, রূপম আর সঞ্জয়। তো সেখানে চ্যানেল যখন ওপেন করা হয়, আমি নিজের হাতে ওপেন করি, রূপম বিষাক্ত সঞ্জু নামকরণটা করে। তখন আমাদের ফার্স্ট ডিসিশন ছিল যে একটা গ্রুপ চ্যানেল যেহেতু টাকা পয়সা ইন ফিউচারে যদি আসে তো ইকুয়ালি যাতে সবাই আমরা নিই, তো গ্রুপের একটা নাম দেওয়া উচিত। আর এখানে রূপমের দিল দারিয়া দিল, ঠিক আছে? তো বললো যে ভাই তোর নামেই খোলা হোক, ঠিক আছে? যেহেতু তুই অলরেডি সোশ্যাল মিডিয়ায় কাজ করতি আগে, তো পাবলিক তোকে বেশি কিছুটা চেনে। হ্যাঁ, লোগো। তো আমরা সবই ভেবেছিলাম যে গ্রুপ ওয়াইজ খোলা হোক, যাতে টোটাল একটা টিমের পরিচিতি হোক, পার্সোনাল তো আমরা করছি না জিনিসটা। তো সেখানে এই ডিসিশনটা ফাইনালি যখন আসা হলো, রূপম বললো যে ভাই তাহলে তোর নামেই খুলি, আমরা গ্রুপকে অতটা প্রায়োরিটি দিচ্ছি না, আমরা জানি ভাই তোকে ট্রাস্ট করি, তুই কোনোদিন আমাদেরকে বিট্রে করবি না। দাদা হিসাবে আমি ওকে রেসপেক্ট দিতাম, ও বন্ধু হিসাবে রেসপেক্ট দিত, আমরা সবাই অলমোস্ট সেম এজ। তো সেই ট্রাস্টটা ছিল। জীবনের সবথেকে বড় ভুল ছিল যে আমরা কোনো রিটেন প্রুফ বা কোনো রকম কিছু রাখিনি। তো যাই হোক, যখন আমি নিজের হাতে চ্যানেল ওপেন করি, ফার্স্ট 10টা সাবস্ক্রাইবার হয়, যেটা আমাদের নিজেদের চ্যানেলে সাবস্ক্রিপশন হয়েছিল। তো ওপেন হওয়ার পর যখন আমরা কাজ শুরু করি, আমার একটা বন্ধু ছিল রাজশেখর, যে আমার আর রূপমের দিকে তাকিয়ে চ্যানেলের একটা ইন্ট্রো বানিয়ে দেয়, বিষাক্ত সঞ্জু, যেটা এখনও স্টিল নাও ইউজ হয়। বিনে পয়সা বানিয়ে দিয়েছে, সে একটা হেল্প করেছে। তো তারও একটা ক্রেডিট দরকার লাগে, যে ভাই ভিডিওটার প্রত্যেকটা ডিসক্লেমারে যে এখানে লেখা থাকে যে এই অ্যানিমেশন ক্রিয়েটেড বাই ... তো এই আমি ক্রেডিটটা দিতাম, সেটা নিয়ে অনেক কথা উঠেছিল। তো এই এখন তো তোমরা দেখতেও পারবে না তার নাম, সেটা বাদ দিলাম। ইন্ট্রোটা এখনো ইউজ হয়। দেন যখন চ্যানেলে আমি তখন জব করতাম একটা কোম্পানিতে। আমি সকালে, ওরা সবাই জানে আমি সকালে জব করতাম, রাতে এডিট করতাম, প্লাস আবার সকালে জব করতে করতে আমি শ্যুট করতাম, ক্যামেরা করে দিতাম। আমাকে তখন তোমরা প্রথম দিকের ভিডিওতে অতটা দেখতে পাবে না, আমি সব বিহাইন্ড দ্য ক্যামেরা কাজ করতাম। আর কতটা এফোর্ট দিতাম আমি বলার থেকে ওরা বললে আরও বেশি বেটার হয়। সবটাই আমরা নিজেদের ভেবে করেছি। 1.5 বছর পর পেমেন্ট আসা শুরু হয়। তো আমরা কোনোদিনও সেই হিসেবটাও রাখিনি যে কত কি আসে না আসে, ঠিক আছে চলো সবই ট্রান্সপারেন্ট ছিল। হ্যাঁ, আমরা কখনো দেখো, প্রথম কথা হচ্ছে আমরা ভিডিও যারা বানাই এখনকার দিনেও, এতদিন ধরে যারা বানিয়ে আসছে, সবাই আমরা চেয়েছি যে আমরা যে অভিনয়টা জানি সেটা যাতে তোমরা জানো, তোমরা আমাদেরকে অ্যাজ আ অভিনেতা চেনো। তো সবাই অভিনয়টাকে ভালোবাসতো, ফলে আমরাও করি, এই ব্যাপারটা দিয়ে সব কিছু শুরু হয়েছিল। তো তখন ভাই কত টাকা আসছে, ভাই কত টাকা পাবো, এরকম আমরা কখনো কেউই কোনোদিন ওকে জিজ্ঞেস করিনি। প্রথমের কথা বলছি, প্রথম তো ও একটা কিছু দিত, তো সেটা ও যাকে যা দিত সেটা আমরা নিয়ে নিতাম। আমরা কখনো ঘুরিয়ে কোনোদিন ক্রস কোয়েশ্চেন করিনি যে ভাই আমি এই টাকা পাচ্ছি, ও কেন ওই টাকা পাচ্ছে, বা আমাকে এই টাকা কেন বলেনি মায়াটা একটু বাড়াও, কত আসছে এটা এক্সাক্ট অ্যামাউন্টটা বল, যে কত আসছে এটা সবার সামনে ডিসকাস কর। তো এখানে যেটা ও শো করে যে হি ইজ দ্য ওয়ান ম্যান আর্মি, ওই সব কিছু একা হ্যান্ডেল করতো, সেটা একদমই নয়। যেই ম্যাটারটা আমরা কিছু জানতাম, বেসিক নলেজ ছিল, সেই জন্য আমাদেরকে গ্রুপে আনা হয়েছিল। এবং সেই জন্য জয় জানতো ইউটিউবের ব্যাপারে, ম্যানেজমেন্টটা পুরোটাই জয় করতো, ব্যাক অফিসটা জয় সামলাতো, আপলোড থেকে শুরু করে প্রমোশন ধরা থেকে শুরু করে প্রমোশন ডিল কন্ট্যাক্ট করা, দেন হচ্ছে আপলোড, এডিটিং, কোথাও কপিরাইট পড়লে সেটাকে তোলা, সেটাকে ঠিক করে পুরো ব্যাকটাই ওই সামলাতো। ফ্রন্টে আমরা থাকলে ব্যাকটা পুরো ও একা ছিল, ওখানটা আমরা কেউ হাতও দিতাম না। আমাদের সত্যি কথা বলতে সেরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না, একমাত্র ওরই ছিল। তো ওই দিকটা পুরোপুরি ও সামলাতো। প্রথম সারিতে যদি বলি তাহলে স্ক্রিপ্টিং শুভ্র আমার সাথে থাকতো, আস্তে আস্তে তারপর বছরের পর বছর গেছে, তখন আস্তে আস্তে জয় বলছি অয়ন ঢুকেছে। আমি স্ক্রিপ্টিং অত আসেনি, এটা স্ক্রিপ্টিংটা বেসিক্যালি আমি করতাম, ও কখনো কখনো কোনো টপিকের আইডিয়া দিত যে হ্যাঁ আমরা এই টপিকের উপর ভিডিও বানাবো, এবার তুই পুরোটা পুরো ভাবনা চিন্তা, ওর মুখ থেকে বেরোনোর প্রত্যেকটা ডায়লগ সবকিছুই কিন্তু আমার লেখা থাকতো। বলছি না শুভ্র আমি ক্রেডিট দিচ্ছি না, একদমই না। শুভ্র কিছু কিছু জায়গায় ইনপুট করতো যে ভাই এটা জায়গায় ওটা কর, মাঝে মাঝে করতো। তো বেসিক্যালি এটা ছিল যে শুরু সামনের দিকটা আমরা ছিলাম, পেছনের দিকটা ও ছিল। যাই হোক শুরুতে ওরা ছিল, আমি প্রায় 100-150 এর পরে এসেছি। তারপরে তোমাদের সৌহার্দ্যকে আনার পিছনে আমার প্রচুর ক্রেডিট ছিল, আমি পুশ করে সৌহার্দ্যকে এনেছি। তারপরে আমার হ্যাঁ 14 বার ওকে ফোন, রাত্রি কালী পুজোর সময় আসা, জোর করে ঠাকুর দেখতে যাওয়ার কোনো প্ল্যান নেই, ওকে টিমে নেওয়া এক্স্যাক্টলি। ভাই তুই আয়, তুই ওই বুড়ির ক্যারেক্টারটার জন্য তুই আয়, জোর করে আনানো। 2-3 ঘন্টা রাত্রি 3-4 অবধি ওকে বোঝানো। কালী পুজো 2021 সাল। তো অনেক এরকম ইনসিডেন্ট হয়েছে। তারপরে ভাই আসে আমাদের চ্যানেলে, তখন মোটামুটি 1,60,70,000 এরকম সাবস্ক্রাইবার ছিল যখন সৌহার্দ্য আসে আমাদের চ্যানেলে। সবে তো শুরু হচ্ছে, এখনো অনেক বাকি আছে। তো
আমাদের যখন পেমেন্ট ঢুকতো আমরা কেউ জানতাম না, আর যেহেতু আমার কাছে সব কিছু ট্রান্সফার টাইমে কত কি আসছে, প্রমোশন কত কি আসছে, অ্যামাউন্ট সবই আমার কাছে থাকতো। তো আমাকে এটা বলা হতো ওদের কারোর সাথে কিছু ডিসকাস করবি না, ওদের কাউকে কিছু বলবি না। প্রীতমের যেরকম জেফার সেরকম তুই আমার, ঠিক আছে? থেকে তাহলে ভাই তাহলে এখানে আমরা Group কি করে প্রফেশনাল। হলো তাহলে? গ্রুপ চ্যানেলটা হলো কি করে ভাই? ফার্স্ট স্যালারি হয় 500 টাকা, যেখানে অলরেডি ও অনেকগুলো টাকা কামিয়ে ফেলেছে, যেখানে তুই অনেকগুলো জানতিস। টাকা এক্স্যাক্টলি আমি জানতাম, বাট একমাত্র ওই জানতো। তো আমি যেহেতু জানতাম সেখানে বুদ্ধিটা আমার মাথায় ফার্স্ট এসেছে যে ভাই এখানে আমরা এতটা খাটছি, মানে কেউ বাড়ি যেতাম না, খাবার ঠিকঠাক টাইম মতো পেতাম না, হ্যাঁ, ভালো টপিক। ঠিক আছে? বাড়ি বাড়ি বাড়ি। রাতের পর রাত দিনের পর দিন ওখানে স্টে করে গেছি, আমার কম্পিউটার সিস্টেম ফার্স্টে ওখানেই থাকতো, ওটাতেই আপলোড হতো, সব কিছু হতো। দেখো যে ফ্ল্যাটটার ভেতরে যে শ্যুটটা হয়, যে ঘরটার ভেতরে, সেই ঘরটা আগে এরকম কালারফুল ছিল না, কিছুই ছিল না। দুটো প্লাই ছিল, সেই দুটো প্লাইতে আমি, অয়ন, জয়, শুভ্র, আমরা 4 জন ঘুমাতাম দুটো প্লাইয়ের একটাই মধ্যে। টেবিল ফ্যান, আর কিছু না। একটাই টেবিল ফ্যান ছিল। জল পড়তো, আমরা সকালবেলা আমাদের টয়লেট পায়খানা, বাথরুমের ওয়াশরুম জন্য যাবো, কোনো জল ছিল না, কোনো জলের সিস্টেম ছিল না, কিছু ছিল না। কিন্তু যেহেতু আকাশে flat মেঘ টা ওর করলে আমরা খুব খুশি হতাম যে বৃষ্টির জলটা পড়বে, সেটা দিয়ে আমরা টয়লেট ইউজ টয়লেট ইউজ করবো। তো অনেক স্ট্রাগল করেছি বন্ধুরা, মানে এই কল্পনা এটা করতে lockdown এর পারবে time না। না, এটা lockdown হ্যাঁ, এর time। লকডাউনের সময় আমি লকডাউন, হ্যাঁ। 1.5 মাস ওখানে পড়েছিলাম, আমার স্কিনে রোগ হয়ে গেল এটার জন্য। ট্রান্সপারেন্ট জিনিসটা জানতাম যে এত অ্যামাউন্ট আসছে, বাট আমাদের সেই অ্যামাউন্ট দেওয়া হচ্ছে না। তো সেই সময় আমার মাথায় এটা আসলো যে তাহলে অলরেডি আমি যেহেতু প্রমোশনে বিজনেস করতাম, ঠিক আছে, রূপম জানে সেটা, যে বং জোকার্সে আমি প্রমোশন ডিল করাতাম, ইভেন আরও অন্যান্য ইউটিউব চ্যানেলে আমি প্রমোশন দিতাম। তো প্রমোশন যারা অ্যাজ এ মিডলম্যান কাজ করে, তারা চ্যানেলকে প্রমোশন দেয়, একটা অ্যামাউন্ট চ্যানেল ডিমান্ড করে, যে প্রমোশনটা মিডিলে থাকে ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট করে, ব্র্যান্ডকে গিয়ে অন্য কিছু একটা অ্যামাউন্ট শো করে, ব্র্যান্ড যখন পে করে তখন যে মিডলম্যান সে চ্যানেলের আস্কিং প্রাইসটা প্রোভাইড করে দেয় এবং বাকি প্রফিট অ্যামাউন্টটা সে নিজের কাছে নেয়, ফ্রিতে কাজ করতে আসেনি। তো আমি যখন জানলাম যে ও আমাদের সবার সাথে বিট্রে করছে, আমাদেরকে স্যালারি সিস্টেম ফেলে দিয়েছে, যেটা স্টার্টিং হয়েছিল একটা গ্রুপ মেম্বার হিসাবে, একটা টিম হিসাবে, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ওনার হিসাবে, সেখানে যখন এই ম্যাটারটা আসে যে না ভাই তোরা কর্মচারী, তোরা ওয়ার্কার, তোরা এই অ্যামাউন্ট মান্থলি পাবি, বাকি মান্থলি কত কী আসে না আসে সেটা আমার পার্সোনাল প্রফিট, তখন আমি এই প্ল্যানটা করি যে ঠিক আছে চলো আমি তাহলে এরকম কিছু প্রমোশন কোম্পানির সাথে কাজ করি, যারা অলরেডি আমার সাথে, আমি যদি তাদের কাজ করে দিই, তাদের প্রমোশনগুলো যদি আমি করিয়ে দিই, তাহলে তারা আমাকে একটা অ্যামাউন্ট পে করতো। সেই অ্যামাউন্টেই আমি নিজের কাছে রাখতাম। সঞ্জয়কে আমি জিজ্ঞেস করতাম 11,000, 12,000, 17,000 যেই অ্যামাউন্টই লাগুক না কারণ তোমার কততে করবে প্রমোশন, ও আমাকে একটা অ্যামাউন্ট বলতো, সেই অ্যামাউন্ট আমি ওকে এক্স্যাক্ট পে করে দিতাম, বাকি ক্লায়েন্ট আমাকে যে অ্যামাউন্ট পে করতো সেটা আমি নিজের কাছে রাখতাম। এটা হচ্ছে বেসিক্যালি যেই কথাটা ও বলেনি চ্যানেলে, এটা হচ্ছে ওর সেই পার্সোনাল কথা যেটা ও বলতে চায়নি। তো এটা আমি স্টিল নাও এখনও করি, এর আগেও করেছি, অনেক ক্লায়েন্টকে আমি, অনেক ইউটিউবার ইনফ্লুয়েন্সারদেরকে কাজ দিয়েছি, এবং আমার মনে হয় এরকম আমার মতো আরও অনেকে কাজ করে অ্যাজ আ মিডল ম্যান প্রমোশন নিয়ে। কোম্পানিও আছে যারা প্রমোশন প্রোভাইড করে, নিজেদের প্রফিট রাখে। তো এটা হচ্ছে ওর বেশি কথা, যে আমি নাকি এই অ্যামাউন্টটা চুরি করেছি। তো যাই হোক, আমি ওর বলার পরে আমি আমার 40,000 টাকা ইনস্ট্যান্ট ওকে ক্যাশ দিয়েছি, যেটা ওরা সবাই দেখেছে। সেই মাসে স্যালারিও আমি নিইনি, আর প্লাস আমি সেই মাসে আমি আইফোন কিনেছিলাম 13 ফার্স্ট, তো আমি আমার কাছ থেকে সেই আইফোনটাও কিনে নেওয়া আচ্ছা, হয়েছিল। আমি তোকে মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি। ও যে কথাটা বললো যে যেদিন সঞ্জয় জানতে পারলো যে জয় এরকম কোনো কোম্পানির সাথে ডিল করছে, সেখান থেকে কি অ্যামাউন্টটা ওকে বলছে না, সেটা ওরটা ও রাখছে, তো সেদিনকে আমাদেরকে সবাইকে বলা হয়, আমাকে তো পার্সোনালি বাড়িতে গিয়ে বলেছিল, ওকে হয়তো ফোনে বলেছিল, তখন ছিল না, যে জয় এরকম এরকম করছে ভাই, এবার তোরা বল যে জয় যদি আমাদেরকে আসল অ্যামাউন্টটা বলতো তাহলে তো আজকে তোদের স্যালারিটাও আমি বাড়াতে পারতাম, তোদের স্যালারি কীভাবে বাড়াবো যদি ও আমাকে সেই টাকাটাই না দেয়। কিন্তু ইন ফিউচার যখন সেই জিনিসটা ওর কাঁধে এসে চাপলো, বা ওর খুব কাছের মানুষের কাছে গিয়ে চাপলো জিনিসটা, তখনও কিন্তু সেমই ছিল ব্যাপারটা, একদম সে কোনো তার উপরে কখনো স্যালারি আমাদের কখনো ইনক্রিজ হয়েছে বা কোনো টাকা বাড়িয়ে দিচ্ছে যে প্রমোশন বেশি টাকা আসছে বলে, কমেছে, কখনো দিন না। দিন কমেছে। আবার মানে সেটা আবার এরকম ছিল যে প্রমোশন না ঢুকলে পরে সেই ভিডিও টাকা পাবো না, কিন্তু কেন সেই ভিডিওর কি রেভিনিউ আসছে না? এক্স্যাক্টলি, সেই ভিডিওর কি রেভিনিউ তুই পাচ্ছিস না? প্রত্যেক তুই মাসে পুরো কি তোর ভিডিওতে অ্যান্টিডোস হচ্ছে পুরো ভিডিওটা বানিয়েছিস, সেই পুরো ভিডিওতে মেন টপিকে বাদ দিয়ে দিয়েছিস, সেটা হচ্ছে টাকা। প্রথমে মানুষ আমরা শখে শুরু করেছিলাম, তারপরে আস্তে আস্তে সেটা আমাদের কাছে রুজি রোজগার হয়ে গেছিল, সবার রুজি রোজগার হয়ে আমিও জব ছেড়ে দিয়েছিলাম। এখনো যারা ওরা যে ভিডিও বানায়, আমরা যে ভিডিও বানাই, আমরা সবাই আমরা শুধু শখে বানাচ্ছি না, আমরা আমাদের ঘরও চালাচ্ছি এটা দিয়ে, আমাদের সবকিছু চালাচ্ছি এটা দিয়ে, তুইও সেটা জানিস ভালো করে, তোরও সবকিছু এটার উপরে ডিপেন্ডেন্ট ছিল। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারই তাই, এটা সবার রুজি রুটি। টাকা যদি না, এমনি এমনি কেউ খাটতে আসে না এই দুনিয়ায়, এমনি এমনি কেন খাটবো? এটা হচ্ছে কথা। আর ওর ডিমান্ড কি ছিল যে বাইরে থেকে কোনো যদি কাউকে ডেকে আনা হয় ভিডিওর জন্য, বা সেটা কোনো ফিমেল কাজ দেওয়ার বা কোনো মেল কাজ, তাকে বলা হবে যে প্রথম ভিডিওর কোনো টাকা দেওয়া হবে না। এরকম কোথায় হয় ভাই? তোর জন্য আমি অনেককে বলতাম, তারা আমাকে বলে বলতো যে দাদা কিছু সঞ্জয় দা কিছু পেমেন্ট করবে না, সেখানে আমার কোনো বলার মুখ থাকতো না, সেটা তুইও জানিস খুব ভালো মতো। তুই মেন টপিকই বাদ দিয়ে দিয়েছিস টাকা,
যেটা ঠিক জায়গাটা। থাকলে হয়তো আমাদের প্রত্যেকটা টিম মেম্বার স্টিল নাও এখনো গ্রুপে থাকতো, ঠিক নিজের আছে। ভেবে কাজ সবাই করতো। একদম বিশ্বত সঞ্জু, তোমরা যা দেখে এসছো 5 বছর ধরে সেটাই থাকতো। আর সেকেন্ড হচ্ছে যে আমাকে গ্রুপে বারবারও চান্স দিয়েছে, সেটা একদমই নয়। আমি ফার্স্ট যখন এরকম কেস হলো আমি 40,000 টাকা ক্যাশ দিয়ে দিয়েছি, তারপরে আমার স্যালারিও নিইনি। সেই দিনকেই আমি গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছিলাম, ওরা প্রত্যেকে জানে, ঠিক আছে। আমি বেরিয়ে গেছিলাম কারণ ওর বের করার ক্ষমতা আমাকে ছিল না, কারণ ও নিজে ইমেলও পর্যন্ত পড়তে, ঠিক আছে। বল 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 বল। আমাকে ভুলিয়ে দিল, একটা ফোর্সে ছিলাম আর বেরিয়ে যাচ্ছে ফ্লোতে। আমাকে গ্রুপ থেকে বের করতে পারেনি, বিকজ ওর কাছে সেই ক্যাপাবিলিটি ছিল না যে আমাকে গ্রুপ থেকে বের করবে, কারণ আমাকে গ্রুপে রাখতোই। ওর জায়গাটা নেওয়ার মতো তখন কেউ রেডি ছিল না আমাদের গ্রুপে, যে ওর জায়গাটা কে নেবে। মানে ও যে ব্যাক অফিসার সামলায় সেখানে আমরা কেউই মাথা গলাতাম না। হতে পারে। পরে কি তুই রিকোয়েস্ট করেছিলি সঞ্জয় দাকে? আমি একদিনের জন্য আমি কয়েকটা টপিক বলছি, আমি সেই দিনকেই গ্রুপ থেকে বেরিয়ে গেছিলাম। তারপরে গিয়ে সঞ্জয় আর শুভ্র এসে আমার সাথে মিটিং করে, বেরাস না ভাই অনেক কিছু করে, টুকটাক করবো আমি, তো টুকটাকই করতাম। তারপরে যখন আমি ফাইনালি বেরিয়ে যাই, নিজের চ্যানেল খুলি, সেখানে আমি অনেক কাজ দিয়েছি, ঠিক আছে। এমন নয় যে আমি কয়েকটা কাজ করবো, যে যেইভাবে ভিডিওতে নিজেকে হোয়াইট কলার শো করার জন্য যেভাবে বলেছে যে আমি কাজ করতে পারিনি বা করি। আসলে কি এরকম হুম, যেরকম ভাবে বলে যে সঞ্জয় দা আসলে কি এরকম? পার্সোনালি প্রচুর ফ্যানদের সাথে, মানে আমার তো কোনো ফ্যান নেই, ওর প্রচুর ফ্যান আমার পাশে, দাদা বা ভাই এরকম প্রচুর মিট হয়েছে, তারা বলেছে ওর বিহেভিয়ার প্রচন্ড খারাপ। যদি তারা কেউ এই ভিডিওটা, আমি কয়েকটা ভয়েস রেকর্ড শোনাবো, তখন তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। পার্সোনাল প্রচুর কিছু আছে। স্ক্রিনশট যখন অ্যাটাচ করে যখন ভয়েস রেকর্ড শোনানো যেতেই পারে লাস্ট দিনে। আর আরেকটা জিনিস আমি বলে দিই, আমি পার্সোনাল অনেক কিছু হাইড করে গেলাম, ঠিক আছে। যদি ইন ফিউচারে কোনো ভিডিও আসে তাহলে আমি পার্সোনাল কিছু অবশ্যই বলবো, অবশ্যই। সেটা আমি অডিয়েন্সের উপরে ছেড়ে দিলাম। সবাই আমরা বলতে চাই। আমরাও হাইট করব। হ্যাঁ, আর আরেকটা টপিকে আসি, বলে আমি সেটা কত শেষ topic করি। বলবি? আমরা কি না, না, বলবো না, না? শেষ করি। আমার 3টে টপিক মেনশন করেছে, ওটা বলে শেষ করি। এত কিছু যে রয়েছে রূপম, ভাই, এটা প্রচুর বলতে কিছু আছে ভাই, আমি তার শর্টে বলছি। আমি নাকি রূপমের সাথে বেরিয়ে যাই, একদমই নয়। ওই টাইমে আমি একটা রূপম আলাদা বেরিয়েছে, হ্যাঁ। জয় আলাদা বেরিয়েছে। আমি তো সেকেন্ড টাইম থার্ড টাইম প্রচুর টাইম বেরিয়েছি, ঠিক আছে। আমি অ্যাজ আ ফ্রিল্যান্সার কাজ করতাম ওর কাছে। থেকে আমরা যখনই যেই বেরিয়েছি, কেউ কারুকে নিয়ে বেরায়নি, কেউ কারুর সাথে বেরায়নি, সবাই সবার ইন্ডিভিজুয়ালি ডিসিশন নিয়ে তারপরে বেরিয়েছে। এটা তুই ভাবিস না যে আমি জয়কে নিয়ে বেরিয়েছি, ও সবাইকে নিয়ে বেরিয়ে গেছে। মানে লাস্টে আরে গ্রুপ বাজি, আরে ভয়েস শোনাবো, দাঁড়া দাঁড়া। আরে লাস্টে ও ওর চ্যানেলের প্রবলেম সলভ করতে পারছে না, আমি যাচ্ছি না বলে ওর বার্থডেতে আমাকে ইনভাইট করেছে এই টপিকে, যে বার্থডেতে আমি যাবো, প্রেজেন্ট থাকবো, ওই টাইমে ওর চ্যানেলের প্রবলেম সলভ করাবে। আমি ইনভিটেশন খেতে গেছি, গিয়ে আমাকে ওর চ্যানেলের প্রবলেম সলভ করাচ্ছে। এটা কি ধরনের অপমানত ভাই। যখন রূপম আমার বাড়ি থেকে খুব বেশি ডিস্টেন্স থাকে না, ওর সাথে অনেক কথাবার্তা হয়, ঠিক আছে। তো রূপম আমাকে বলে যে ভাই আমি এরকম প্রবলেম হয়েছে। আমি বলি ঠিক আছে, তুই যদি কিছু মনে করিস যে তুই নতুন কিছু স্টার্ট আপ করবি, তাহলে আমি আছি অ্যাভেলেবেল, তুই চাইলে স্টার্ট করতে পারিস, আমি তোর সাথে আছি। তো এই হয় আমার রূপমের সাথে কনভারসেশন, আমরা স্টার্ট করি। এর জন্য মানে আমি রূপমের সাথে কেন কাজ করছি, এই জন্য ওরা আমাকে অনেক টাকার অনেকবার অফার করে, সেটার কল রেকর্ডিং এভরিথিং সব কিছু আছে, যে আমি কেন রূপমের সাথে কাজ করছি, অনেক কিছু অফার করে। ফাইনালি আমি ওদেরকে ঝুলিয়ে রাখি, না বলি, ফাইনালি হঠাৎ করে আমাকে একদিন রাত্রিবেলা ওদের ফ্ল্যাটে ডাকে। তো আমি যাওয়ার ইচ্ছে ছিল না, বাট তাও স্টিল আমি গেছি। এক পুলিশ অফিসার ওদের ওখানে গেছিল, সেও প্রত্যক্ষ, তাকে যদি কোনোদিনও ক্যামেরার সামনে আনতে হয় সে কোনোদিন মিথ্যা কথা বলবে না। তো আমি সঞ্জয় ওদের না বলেছি যে করবো না ওদের কাজ, তো ওরা ইগোতে নিয়ে আমাকে ওখানে ডেকে বলছে তোকে আর গ্রুপে নেওয়া যাবে না। তো আমি ওদেরকে স্টিল নাও তখনও রেসপেক্ট করি বলে এটা আমি বললাম ঠিক আছে চলো। আমি তো মনে মনে জানি যে আমাকে ওরা চাইছে, আমি তো ওদের কাজ করতে চাইনি। তো যাই হোক, পার্সোনালি যাচ্ছে না, সবাই আটকে নিয়ে যাওয়ার। তো এমন আরও ছোটো ছোটো টপিক আছে, এমন প্রচুর টপিক আছে যেগুলো আমি এইখানেই স্টপ করে দিলাম, আর বললাম না, ইন ফিউচারের জন্য রেখে দিলাম। টাকা ভাই তুইও মেরেছিলি। রূপম মানে রূপম চলে যাওয়ার পর এমন কেস হয়েছিল, রূপমের পর আমি আউট হব, তাই তো। আমি আউট হব কারণ আমি একটা জিনিস ভুল করেছিলাম, সেটা হলো ওদের কাশ্মীরের ব্লগ একটু ভুলভাল এডিট করেছিলাম। হতেই পারে মানুষের দ্বারা, না ভাই, একটা ভুল এডিট হতেই পারে, একটা বাজে ভিডিও করতেই পারে। তুই নিজের ভিডিও এডিট করছিস অনেকগুলো। হ্যাঁ, আমি মানে যত ব্লগ দেখেছো সবগুলো আমি এডিট করি, তো একটা ভুল এডিট হয়ে গেছে। আমাকে তো তোর মায়না দেবো না, মেন কথা এটাই, তোকে এখান থেকে বার করে দেবো। তুই ওর মনে হচ্ছে টাইম হয়ে গেছে রূপমের মতো, এরকম তো লেট হলে 500 টাকা করে কেটেছে গাইস। ও বাবা, হ্যাঁ সত্যি ভাই, সত্যি। আর নিজে শেষ হয়নি ভাই। আমি শান্ত হ ভাই, শান্ত হ, শান্ত শান্ত শান্ত। আমি অফিসে ডেলি গেলে 500 টাকা 550 টাকা করে পেতাম। শান্ত হ ভাই, শান্ত হ। একদিন আমি নাইট ডিউটি করে এসে ওর ওখানে শুটে ঢুকেছি, ঠিক আছে, 5 মিনিট লেট হয়েছে বলে আমার 500 টাকা কেটে নিয়েছে। প্রুফ দেখিয়ে দেবো, আমার কাছে স্ক্রিনশট আছে এখনো। এই রূপমের কথা এসছে। ভাই আমাকে একটা কথা বল, তুই যে এডিটটা করেছিস, আমার বেলায় অ্যানিমেশন, জয়ের বেলায় নেই, অয়নের বেলায় নেই, কেন এটা এইটা জিনিসটা কেন ভাই? আর এটা করেছিস কি, এটা লাউডোগা সাপ মনে হচ্ছে।
যে তোমরা অনেকেই কমেন্ট করছো দাদা রূপমদাকে নিয়ে আসো, রূপমদা ছাড়া ভালো লাগছে না, এক্সেট্রা এক্সেট্রা, অনেকেই অনেক কমেন্ট। আর তুই যেটা বলছিস যে অনেক কমেন্ট করেছে, হ্যাঁ একদম ঠিক। আমি যখন বেরিয়েছি, যখন আমি নিজের চ্যানেল খুলেছিলাম ক্যাবরাবাজ, সেখানে যখন আমরা ভিডিও বানানো শুরু করেছি বা শর্ট ভিডিও করেছি, প্রত্যেকটা ভিডিওতে লোকে আমাকেও কমেন্ট করেছে, দাদা তুমি কেন নেই, তুমি কেন বেরিয়ে গেছো, তোমাদেরকে একসাথে কেন দেখতে পাই না, সৌরভদা কোথায়, রূপমদা কোথায়। কারণ স্বাভাবিক ব্যাপার, 5 বছর ধরে তোমরা একটা গ্রুপকে দেখছো, এবার তোমাদের কাছে ধাতস্থ হয়ে যায় জিনিসটা যে এই গ্রুপ মানে এদেরকে আমি দেখতে পাবো, ভিডিওটা খুলবোই, তাদের তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের এক্সপেকটেশনের জায়গায় আমাদেরও খারাপ লাগে, এমন না যে আমাদের খারাপ লাগে না। আমরা একটা জায়গা মানে বলে না যে মানে মাটি থেকে জিনিসটাকে গড়ে তোলা, তো সেটাই করেছিলাম আমরা। বিষাক্ত সঞ্জয় আমাদের কাছে সেরকমই না ছিল। না, এটা হলো সঞ্জয়দার বক্তব্য, আমি তোকে চান্স দিয়েছি তাই জন্য তোরা উঠেছিস। আশপাশ সবার ক্ষেত্রে এই কথাটা। কারণ বেসিক্যালি ওর সবসময় একটা কথা ছিল যে টিকটকে যেহেতু ওর একটা ফেম ছিল, ওর একটা ফেস ভ্যালু ছিল, অয়নেরও ছিল। হ্যাঁ এইটা কোনোদিনও ও এগ্রি করেনি যে অয়নেরও একটা ফ্যান, আমি টিকটক করতাম না, জয়ও টিকটক করতো না, ওর একটা ফ্যান বেস ছিল, ওর একটা ফ্যান বেস, ও ভালো ফ্যান বেস ছিল, অয়নের মানে আলাদা লেভেলের ফ্যান বেস ছিল। তো তুই সবসময় বলে গেছিস কি তুই চান্স দিয়েছিস আমাদেরকে, ভাই শুধু চান্স দিলেই হয় না, তোরও দরকার ছিল কাউকে সেই সময়, তোর ইউটিউব চ্যানেল খোলার জন্য তোরও দরকার ছিল এমন ছেলে যার কাছ থেকে আমি কিছু পাবো। তুই দেখেছিস রূপমের কাছ থেকে আমি এটা পাবো, অয়নের কাছ থেকে আমি এটা পাবো, সৌহার্দর কাছ থেকে আমি এটা পাবো, জয়ের কাছ থেকে এটা পাবো, আর শুভ্রর কাছ থেকে আমি এটা পাবো। কিছু না কিছু দেখেছিস যেটা দিয়ে তুই একটা ইউটিউব চ্যানেল করতে পারবি, সেটাকে তুই এগিয়ে যেতে পারবি ইন ফিউচার অনেক দূর, এটা তুই বুঝেছিলিস। কারণ যতটা ভিডিও তুই ছিলিস ততটা ভিডিও তো ও বানাতো, ওরাও জানতো সেই জিনিসগুলো। তো এক্স্যাক্টলি সেই কারণেই তুই কেউ বেশি ফেমাস কেউ কম, আমি তো ফেমাস ছিলামই না, আমাকে তো কেউ চিনতোই না, ওকেও কেউ চিনতো না। তো সেই কারণে তুই কখনো কাউকে চান্স দিচ্ছিস, সেটা ভুল কথা ভাই। তুই এমন হতো যে হ্যাঁ আজকে ওরা হয়তো বলতে পারে যে একটা গড়া জায়গায় সেখানে ওদেরকে ডেকে ওদেরকে চান্স দিয়েছে, ওরা বলতে পারে, এটা তুই আমাদের জন্য বলতে পারিস না, আমরা এটা কখনোই বলতে পারবো না তুই আমাদেরকে চান্স দিয়েছিস। তুমি এই ভুলটা তো মাথা থেকে বার কর, এটা তুই আমরা থাকতেও অনেকবার শুনেছি, আমরা বেরিয়ে গেছি এখনো শুনতে পাই। এই কারণেই মানুষ আজকে আমি না থাকলে আমাকে খোঁজে, ও না থাকলে ওকে খোঁজে। সবাই ভালোবাসে, এটা আমার খুব ভালো লাগে। এবার আসি রূপমের অরিজিনাল কথায়। রূপমের অরিজিনাল কথা ঠিক আছে, আমাদের সাথে কোনো লিংক আপ নেই। 1.5 বছর হয়ে গেছে লিংক আপ নেই, কি বলবো? 1.5 বছর হয়ে গেছে লিংক আপ নেই। আচ্ছা আমি ভেবেছিলাম শুরু থেকে শেষ করবো, শেষ থেকে শুরু করছি। 1.5 বছর লিংক আপটা এই কারণে নেই, কারণ ভাই অয়নের অ্যানিভার্সারির দিন যখন আমি বেরিয়ে গেছিলাম, আমি সেদিন ওই রাতে ওখান থেকে বেরোনোর পর আমি না তোর সাথে কোনো রকমভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, না আমি কারোর থ্রুতে তোর কাছে যাওয়ার চেষ্টা করেছি, কোনো রকমভাবে তোর সাথে কন্ট্যাক্ট করিনি। কিন্তু মাঝখানে একজন ছিল, একটা দাদা ছিল, খুব ভালো মতো জানিস তুই আমি কার কথা বলছি। তো সে চেয়েছিল যে আমার সাথে তোর মানে প্যাচ আপটা হয়ে যায়। তো সে আমাকেও ফোন করেছিল যে রূপম তুই কি রাজি ওর সাথে প্যাচ আপ করতে? আমি বলেছি ঠিক আছে, ও যদি কথা বলতে চায় আমি কথা বলে নেবো। আমিও চাইনি যে আমি এত বছরের এত এক জায়গায় রয়েছি, সেখান থেকে হুট করে বেরিয়ে গিয়ে আমিও জানতাম না আমি কী করবো, ঠিক আছে। তো ওকেও বলেছিল সেম কথা যে রূপমের সাথে কথা হয়ে গেছে, রূপম বলেছে রাজি, তুই কি রাজি ওর সাথে কথা বলতে? তুই কি বলেছিলি? আমি কাউকে ফোন করতে পারবো না, যদি আমাকে ফোন করে তাহলে আমি কথা বলবো। তাহলে ইগো, অ্যাটিটিউড, অ্যারোগেন্স এগুলো তাহলে কার মধ্যে ছিল? তুই ঝুঁকতে চাসনি, আমি ঝুঁকতে রাজি ছিলাম। আমি জানতাম যে যদি একবার কথা হয়ে যায় তাহলে হয়তো সবটা ঠিক হয়ে যাবে, বাট তুই ভেবেছিলিস যে গ্রুপের মালিক, আমি একটা কর্মচারীর সাথে কথা বলবো? হ্যাঁ পুষ্পা ঝুঁকেগা নেই সালা। কিন্তু আমরাও তো ছিলাম ওই দিন, বলছি কি ব্যাপারটা রূপমের সাথে কি করবে জিজ্ঞেস করলাম। ওটা টপিকে পরে আয়। মেন ব্যাপার হচ্ছে কিন্তু তুই কি বলেছিলিস যে যতদিন না রূপম ফোন করে ততদিন আমি তোর সাথে কথা বলবো না। কিন্তু এই জাস্ট কয়েক মাস আগে, মানে 2 মাস 3 মাস আগে আমরা বেরিয়ে গেছি, সবাই বেরিয়ে গেছে। এই 2 মাস আগের কথা বলছি, রিসেন্ট কথা বলছি, যে যখন আমার ঠাকুমা মারা যায়, যেদিন ঠাকুমা মারা যায় সেদিনকে ভোরবেলায় তোর কাছ থেকে ফোন আসে, তোরা শুভ্রর কাছ থেকে ফোন আসে। তুই কি বলেছিলি? এবার সবাইকে বলিস যে আমি তোকে ফোনটা করলাম। আমি আজকে পুরো অডিয়েন্সকে সবাইকে বলছি, গাইজ আমি ঝুঁকিনি, ফোনটা ওর দিক থেকেই এসছে, ফোনটা ওই করেছে। আর ফোনটা করে এটাই বলেছে এক্ষুনি দেখা করা। আমি বলেছি আমি এখন দেখা করতে পারবো না, ঠাকুমা মারা গেছে, না এখনই দেখা করা না, আজকে 1.5 বছর পর ফোনটা তুই করেছিস। সব থেকে বড় কথা, আমি যখন বেরিয়েছিলাম গ্রুপ থেকে আমি তো এটা শুনেছিলাম যে তুই জয়কে তো বাদ দে, তুই তো এরকম অনেককে বলেছিস যে রূপমের সাথে যে কাজ করবে তার সাথে সে বিষাক্ত সঞ্জয়তে চান্স পাবে না। এইটা কেন ভাই? প্রত্যেকটা আর্টিস্ট চায় যে তার অ্যাক্টিংটা দেখাতে মানুষকে, সে এই বিষাক্ত সঞ্জয়তে হোক কি অন্য গ্রুপে হোক কি ক্যাওড়াবাজে যেখানে খুশি হোক, সবাই চায় কাজ করতে। তুই এরকম কেন তুই করে দিয়েছিলিস যে আজকে যদি রূপমের সাথে কাজ করে কেউ, তাহলে সে আমার গ্রুপে কাজ করতে পারবে না? তার মানে এটা তোর পার্সোনাল ক্ষোভ ছিল আমার ওপর, কথা বলতে পারবে না কেউ, কথা বলতে পারবে না ছিল। তার 1 বছর আগে থেকে আমাদের সাথে মানে প্রফেশনাল হয়ে গেছিলাম, মানে বন্ধুত্ব বলে। খুব ভালো লাইন, প্রফেশনাল হয়ে গেছিলাম, বন্ধুত্ব ছিল না। বন্ধুত্ব প্রথম থেকেই ছিল না ভাই তোর দিক থেকে,
আমি তোকে বলছি, আমার সাথে তোর প্রথম দিক থেকে বন্ধুত্ব ছিল না, তুই সবার সাথে স্বার্থে মিশেছিলিস, সবার সাথে, এখানে প্রত্যেকটা ছেলের সাথে তুই স্বার্থে মিশেছিস, যাকে যতটা নিংড়ে রস বার করা যায় ততটা নিংড়েছিস, নিংড়ানোর টাইমে ভালো ব্যবহার করেছিস, বন্ধুত্ব দেখেছিস, নিংড়ানো হয়ে গেছে, আবার তার সাথে একটা ডিস্টেন্স তৈরি করে গেছিস। মানে তোর সাথে তো আমার অনেক কিছু আছে, আমি কখনোই পার্সোনাল কিছুতে যাবো না। আমি প্রফেশনাল যে কথাটা তুই বলছিস না, এটা তুই সবসময় সবার থেকে তুই এটা মানে সবাইকে এটা বুঝিয়ে দিতিস যে প্রফেশনাল জিনিসটা, মানে বন্ধুত্ব শুধু কি কাজ হয়ে যাবে, তারপরে চা খেতে হবে, একটু বেরোতে হবে, আড্ডা মারতে হবে, তার জন্য বন্ধুত্ব। আদারওয়াইজ না, আজকে যদি আমি বলি আমার বাড়িতে একটা ভাই প্রবলেম হয়েছে, আমি শুটে আজকে আসতে পারবো না, আগে তুই 4টে কথা শোনাবি, তারপরে তুই বলবি যে কি টাকা তো কাটবই, হ্যাঁ তোর জন্য কি শুট বন্ধ থাকবে? তুই কখনো কারোর পার্সোনাল প্রবলেমই বুঝিসনি। মানে বন্ধুটা হয় কোথা থেকে? বন্ধু তো মানুষ তখন হয় যখন সবাই সবারটা বোঝে, সবার বিপদটা বোঝে, সবার প্রবলেমটা বোঝে। তুই শুধু তোর দিকটা দেখেছিস, তোর চ্যানেলে ভিডিও পড়ছে না কেন, তোর চ্যানেলে এই ডেটের মধ্যে ভিডিও ফেলতে হবে, তোর চ্যানেলে এই ডেটের মধ্যে সব শ্যুট শুরু করতে হবে, সব কিছু তোর। তুই কখনোই কাউকে বন্ধু ভাবিস নি, এখানে একটা ছেলেকেও তুই বন্ধু ভাবিস নি। যদি বন্ধু ভাবতো তাহলে প্রত্যেকটা ছেলেই সমানভাবে উঁচু হতো, একা ওর বাড়ি রাজপ্রাসাদ হতো না। কিছু ছিল না, কিছু না কিছু কথায় ওর সাথে আমার ঝামেলা হতো, কিছু না কিছু কথায় টিমের মেম্বারদের সাথে ওর ঝামেলা হতো। রূপমকে অনেকবার বারণ করতাম, রূপম আচ্ছা, টিমে মেম্বারদের সাথে আমার ঝামেলা হতো, এখানে সব মেম্বাররা আছে, আমি সবাইকে একটা কথাই শুধু জিজ্ঞেস করতে চাই যে তোদের সাথে আমার কখনো কি খুব বড় কোনো ঝামেলা হয়েছে? না কখনো কাউকে কোনো অফেন্সিভ কথা বলেছি মানে গ্রুপে থাকাকালীন? কারোর পার্সোনাল কিছু নিয়ে কখনো আমি কাউকে কিছু বলেছি? বলিনি। শুনে নিলি সবার মুখ থেকে? একদমই না, ভুল করছিস। একসাথে যখন এই আমাদের মধ্যেও না অনেক সময় অনেক কিছু হয়, অনেক সময় আমার হবেই, ঝামেলা হয়েছে, ভাই, রূপমের সাথে ঝামেলা হয়েছে, জয়ের সাথে ঝামেলা হয়েছে, লালটুর সাথে ঝামেলা হয়েছে। হয়েই থাকে। হ্যাঁ, এই হবে। জায়গায় একটা বিশাল ঝামেলা কোনোদিনই হয়নি। ও আর বন্ধুর মতো ওর সাথে আমার কিন্তু রূপমের সাথে ভালোই মুখ কালাকালি হয়েছে, কিন্তু পরেক্ষণে গিয়ে আবার ওর সাথে আবার মানে উইদিন সেকেন্ডের মধ্যে, সেকেন্ডের মধ্যে চেঞ্জ। আরে একসাথে থাকলে ঠোকাঠুকি লাগবে। আরে এটা এটা হচ্ছে হবে, কথা। এটা স্বাভাবিক। ও যেভাবে পোর্ট্রে করতে চেয়েছে হ্যাঁ। ভিডিওতে যে ভাই আমার সাথে সবার ঝামেলা ছিল, তাই জন্য ওর সাথে আমার একটা পার্সোনাল ঝামেলা হয়ে গেছে, তাই জন্য আমি বেরিয়ে গেছি, মানে টোটাল পুরো ভিলেন আমি। ব্যাপারটা সেরকম নয় ভাই, তুইও জানিস এটা ভালো করে, যে সব একটা জায়গায় থাকলে পরে, একসাথে কাজ করলে পরে অনেক সময় মতবিরোধ হয়, অনেক সময় অনেক কিছু মেলে না, তখন ঠোকাঠুকি লেগে যায় ভাই, স্বাভাবিক। আজকে ওদের এত বড় চ্যানেল, ওদের এত বড় গ্রুপ, তোদের মধ্যে কি কখনো কারোর সাথে ঝামেলা হয় না? ঝামেলা হয়তো কথা কাটাকাটি হয় না? আমাদের মধ্যে ঝামেলা হয়, কিন্তু আমাদের টাকা পয়সার ব্যাপার বলো, যা বলো, সব খোলাখুলি। আমরা যা চ্যানেলে আর্নিং হয় সবাই জানে কত আর্নিং হয়, কোনো লোকানোর কোনো কিছু নেই। ট্রান্সপারেন্স ব্যাপার একটা আছে। সবার উপর একটা সবার ট্রাস্ট আছে। এটাকে বলে বন্ধুতা। তুই কি করতিস? ঝামেলা হলে পরে তোর কাছে যেতে হবে, তোর কাছে ক্ষমা চাইতে হবে, বলতে হবে না না মালিক আপ হ্যাঁ, সবসে উপর হো। হ্যাঁ। হবে না ভাই, আমি তো কোনোদিন করিনি, শিখিনি, করবোও না, আর না ওরা কেউ করবে কোনোদিন। যাই হোক, সেই কারণগুলো আর বললাম না। অয়নের অ্যানিভার্সারির দিন, ফার্স্ট অ্যানিভার্সারির দিন আমার একটা ছোট চেপে যা আর ভালো লাগছে না। অয়নের অ্যানিভার্সারি, অয়ন তোর কত বছর অ্যানিভার্সারি? ফার্স্ট অ্যানিভার্সারি ছিল। ফার্স্ট অ্যানিভার্সারি ছিল। এইবার হচ্ছে মেন টপিকে আসছি, যেখান থেকে শুরু সবকিছু। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে অয়নের অ্যানিভার্সারির দিন অয়ন একটা ডেট ফিক্স করে, সেখানে আমরা বৈদিক ভিলেজ ভাই বুক করেছিল, ভ্যাদিক ভিলেজ। ঠিক আছে? অ্যাকচুয়ালি জিনিসটা আমার প্রথম অ্যানিভার্সারি ছিল, মানে ও করে ভ্যাদিক ভিলেজ বুক ফুক করে সবকিছু করেছিলাম। তারপরে ওখানে যে কেওয়াস গুলো হয়, কেওয়াস গুলো, যেটা বেসিক্যালি ও বলতে চাইছে, আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে আমরা সেদিকে ঘুরতে যাচ্ছি, আনন্দ করতে যাচ্ছি, আনন্দ করতে যাচ্ছি প্রত্যেকে, বেসিক্যালি। ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে যে ভাই অলরেডি খাবার দাবারের জন্য লোক বুক করেছিল, করে দিয়েছে। সবকিছু খাবার দাবার, তুই বলেছিলিস যে যা যা লাগবে খাবার দাবার সব তোর দোকান থেকে নিতে, এখানেও তোর স্বার্থ ভাই, ঠিক আছে চল মানলাম, এটা তো কোনোদিন তোকে বলিনি। এখানেও তুই বলি তোর দোকান থেকে সব নিতে, তোর দোকান থেকে ও হ্যাঁ, আমি যা সব যা যা লাগবে লাগবে দিয়ে আমি দিয়েছিল, নিয়ে তুই নিয়েছি। লিস্ট তোর ভাইকে দিয়ে দিয়েছিলিস, তো দেন হ্যাঁ দিস ইজ Business, প্রপার বিজনেস। একদম business। তো তোর দোকান থেকে সব জিনিসপত্রগুলো তুই নিয়ে নিয়েছিলি, তো এইটুকুই তুই করেছিলি, এরপরে ওখানে গিয়ে তোকে কিচ্ছু করতে হয়নি ভাই, ওটা লোক রেখে বেসিক্যালি দিয়েছিল। যারা যারা তোমরা ভ্যাদিক ভিলেজের আউটপুটটা জানো, যারা ওখানে যাও, তারা নিশ্চয়ই জানো যে একটা ঘর যখন তোমরা বুক করবে, রিসর্ট যখন বুক করবে, ওখানে আলটিমেটলি রান্না ফান্না করার লোক দিয়ে দেওয়া হয়। ওটার জন্য তুমি পে করবে, ওরা রান্না বাড়ি করে তোমাকে সব দিয়ে দেবে। তো তার জন্য আমি পে করেছি, ওখানে লোক ছিল রান্না করার। বেসিক্যালি ব্যাপারটা আমি যেটা যাওয়ার পর শুনেছিলাম যে ও একটা অন্য ধরনের পকোড়া খেতে চেয়েছিল, সেটা ওরা নিজেই বানাবে বলে ও লোকটাকে বলেছিল যে এটা আমি করে নেব। হ্যাঁ, এটা দরকার ছিল না তো, দরকার ছিল না, বাট এটা তো- তুই কি বলেছিস যে তুই নাকি সব করেছিস, তুই দায়িত্ব নিয়েছিস। হ্যাঁ, ভাই, মানে কি এটা দায়িত্ব আমি নিলি একটু আমাকে বুঝলাম বোঝা। না, কেন বা তোকে দায়িত্ব দিতে যাবো? আমরা সবাই গেছি আনন্দ করতে। সবাই আনন্দ করতে গেছিলাম, আমি আনন্দ করতে গিয়ে আমি বেকার, যে ওটাই বাজারটা বলছি। জিনিস তো দিয়ে দিয়েছিল, তুলে নিয়েছিল, ব্যাস ও নিজেই বলেছিল নিজে করবে, ব্যাস এইটুকুই। বাস এইটুকুই। আর আমি তোকে দায়িত্ব কেন দেবো? আমরা তো আনন্দ করতে যাচ্ছি। সব প্রোগ্রামে তো তুই ছাদে আর পর্দা টানাস, লাইট টানাস না। এটা একদম ঠিক কথা। যাই হোক, অন্যদিকে আগে যাই। এবার ব্যাপারটা হচ্ছে অ্যানিভার্সারি হওয়ার আগে আমাদের একটা শুট কমপ্লিট হয়ে গেছিল, সরস্বতী পুজোর শুট ছিল। সরস্বতী পুজোর শুট ছিল, সেটা ডাবিংটা হওয়া ছিল না। আর এখন তো আমরা মাইক ইউজ করি, তখন তো আমরা মাইক ইউজ করতাম না, আমরা কোনোদিনই মাইক ইউজ করিনি আমরা। তো আমাদের পুরোটাই আবার ডাবিং দিত। তোমরা জানো যারা ডাবিং দাও যে কতটা কষ্ট ডাবিং, গরমের মধ্যে ফ্যান অফ করে, দরজা বন্ধ করে, সেম ভাবে অ্যাক্টিং করে, সেম ভাবে এক্সপ্রেশন
লোকেশন দিয়ে ডাবিং দেওয়াটা কতটা কষ্টের। পুরো 30 মিনিটের ভিডিও আমরা ডাবিং দিতাম। ডাবিং দেওয়ার সময় সবাই কি মদ খেয়ে থাকিস না বুঝিস না? পাড়া সৌহার্দ্যর ডাবিং নেই, শুভ্রর ডাবিং নেই, কোন বালের কাজ করিস বাড়া? আমি তো বুঝি না বাড়া। যা দেওয়ার দিয়ে দিয়েছি, ঠিক আছে, পরে নতুন ভিডিও হবে। যে যেমন কাজ করবি, কারোর কোনো ফিক্সড মাইনা নেই, যে যেমন কাজ করবি সেরকমভাবে টাকা পাবি, ঠিক আছে? পুরো ভালো করে স্পষ্ট করে খোলাখুলি বলে দিলাম, ঠিক আছে? যা পাওয়ার পেয়ে গেছিস, আর কোনো এদিকে ওদিক নেই। নতুন ভিডিও হবে, যেমন আমার আর্নিং হবে, যেমন যেটা দেখবো, যেরকমভাবে যেরকম দেখবো সেরকম অনুযায়ী যে যেমন কাজ করবে সেরকম টাকা পাবে, ওকে? আমি সবার শেষে গেছি, আমি গিয়ে দেখছি সবাই আলাদা আলাদা করে ডাবিং দিচ্ছে। আলাম ভাই কী হলো কেসটা? আমি শুভ্রকে প্রথম জিজ্ঞেস করলাম, ভাই কী হলো? বলছে ডাবিং দিতে হবে, ডাবিং দিতে হবে। সঞ্জয় বলছে ডাবিং দিয়ে গিয়ে। আলাম মানে রাত তখন বাজে 9টা-10টা, এখন একটু আসলাম আজকে এনজয় করতে, আজকেও কাজ। তুই ওই একটা রাত তোর ডাবিং না নিলে তোর কি হয়ে যেত? আজকে তোরটা এটা বোঝা ছিল যে ছেলেটা আমার গ্রুপের ছেলে, আমার বন্ধু, ফার্স্ট অ্যানিভার্সারি, ওখানে গেছে আনন্দ করতে, টাকা পয়সা দিয়ে এত টাকা খরচা করে এত কিছু করেছে, ও আনন্দ না করে কি করছে? ডাবিং দিচ্ছে ঘরে বসে। ডাবিং দিচ্ছি, এডিট করছি, তাও আমরা কিছু বলতে এটা তাও এটা আমরা কোন কিছু ধরনের বলি। মানসিকতা? তাও আমরা সবকিছু আমরা মানে হাসি মুখে মেনে নিচ্ছি, সব বলেছো করছি আমরা। এইবার ব্যাপারটা এতটাই হয়েছে বাধ্য ছিলাম কিন্তু আমরা, এটা মাথায় রাখ, মাথায় রাখতে হবে। এতটাই বাধ্য ছিলাম 5 আমরা, বছরে আমরা কখনো ওর মুখের উপর কখনো আমরা কিছু কোনো বলিনি। কথা বলিনি, কিচ্ছু কোনো বলিনি। না। যেটা তুই বলতি হ্যাঁ তো হ্যাঁ, না তো না, এতটাই বাধ্য আমরা ছিলাম। এবার বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে সবাই চলে গেছিল নিজেদের মতো করে, আমি একা পড়ে গেছিলাম, যে তখন আমার যাওয়ার কোনো অপশন ছিল না। তো আমাদের একটা দাদা ছিল, তো তার 4 হুইলার আছে, তো সে বলেছিল তুই আমাদের সাথে তাহলে চলে যাস, আমরা তো পরে বেরোবো লেট করে, তাহলে তুই আমাদের সাথে বেরোস। আমি বললাম ঠিক আছে বেরোবো, আমি তোমাদের সাথে চলে যাবো। তো ওর অ্যানিভার্সারিতে ও সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে, নিশ্চয়ই কেকটাও অ্যারেঞ্জ করবে না, নিশ্চয়ই বাকি জিনিসগুলো এটা বন্ধু বান্ধবরা অ্যারেঞ্জ করে এগুলো। তো না তুই কারোর সাথে ডিসকাস করেছিস না কিছু করেছিস আমি জানি না, আমার সাথে তো করিসনি। তুই আমাকে ফোন করে বলি রূপম বেরিয়ে বললাম হ্যাঁ বেরিয়ে গেছি। প্রথমে বললি কেক নিয়ে আসতে, বললাম ঠিক আছে, কেকের সাথে আর ওই যেগুলো হয় মানে মোমবাতি ফোমবাতি, তারপরে ওই স্পার্কেলটা তো বলেনি, তো স্পার্কেলটা তো বলেনি, এটাই তো মেন কথা। একটা স্পার্কেলে পুরো বিষাক্ত সঞ্জু চলে গেল। সামান্য গিফট অব্দি তুই নিয়ে আসনি। আমি দাদাটার সাথে আমরা বেরিয়েছিলাম, ওদের জন্য গিফট ফিফট কিনেছি, তখন আমাকে বলছে যে কেক নিয়ে আসিস, এই নিয়ে আসিস, ওই নিয়ে আসিস। স্পার্কেলটা আমাকে মেনশন করেনি। এইবার আমার রাস্তাটা মনে পড়ছে না, যেই রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম 4 চাকা দাঁড়াতে দিচ্ছিল না পুলিশে। তো আমি কোনোভাবে রানিংয়ে একটা জায়গায় জাস্ট কয়েক মিনিটের জন্য দাঁড়িয়ে, আমি মিও আমরের সামনে দাঁড়িয়ে দরজাটা খুলে কেকটা একটা কেকই দেখেছি, ওটা বুক করে ওটা নিয়ে বেরিয়ে চলে এসেছি, মোমবাতি নিয়ে। এবার তাড়াহুড়োর মধ্যে ছিলাম, স্প্রে নিয়েছি, সব কিছু নিয়ে স্পার্কেলটা নিতে আমি ভুলে গেছি। তাও মানে রানিংয়ে বেরোতে গেছিলাম। এবার বেরিয়ে গেছি, গিয়ে রেখে এবার আমাদের নর্মাল সবাই ডাবিং ফাবিং দিচ্ছে, সবকিছু কথা হচ্ছে, সবকিছু হচ্ছে। হওয়ার পর ওর কেক কাটা টাইম এলো, তখন পাশ থেকে বলছে কেক নিয়ে এসছিস? আমি যে হ্যাঁ তো কেকটা রাখ, এখানে কেকটা রাখলাম আমি। বলছে স্প্রে কোথায়? আমি স্প্রে তো আছে, বলছে মোমবাতি, আলাম মোমবাতিও দিলাম। ও জাস্ট কেকটা কাটতে যাবে সে সময় বলছে পাশে দাঁড়ানো, আমার পাশে সঞ্জয় ছিল, সঞ্জয়ের পাশে সৌহার্দ্য ছিল, সৌহার্দ্য লাইটার দিয়ে কেকটা ধরাচ্ছিল। ও প্রায় স্পষ্ট শুনেছে এই কথাটা যে একটা স্পার্কেল আনেনি। আলাম ভাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম ভাই, ওখানে গাড়ি দাঁড়া কথা দিচ্ছিল না, স্পার্কেলটা আমার এত কিছু মাথায় তখন আসেনি রানিংয়ের মধ্যে। বলছে হ্যাঁ মাথায় বুদ্ধি তারা তো আসবে, আর মাথায় সামান্য কমন সেন্স নেই। টোনটা ঠিক এরকমই ছিল, ও প্রমাণ আছে, ও পাশে দাঁড়ানো ছিল। আমার তখন গেছে মাথাটা, সেদিনকে আমি কিছু ধরে রাখতে পারিনি। আমি ওই মানে ভাই বন্ধু ভালোবাসা তার আগে কিছুদিন আগে ফ্ল্যাট থেকে বার করে দিয়েছিল, কারণ আমি একটা জায়গায় ওর পার্সোনাল রিজনে কোথাও যেতে পারে, সেদিন আমাদের সবাইকে ফ্ল্যাটে থাকতে হবে, কাজ করতে হবে, কিন্তু কেউ যদি নিজের পার্সোনাল কোনো কাজে যায় তখন তাকে টাইমের মধ্যেই ঢুকতে হবে। আমি আমার একটা পার্সোনাল কাজে কোথাও একটা গেছিলাম, এখানে আমার ঢুকতে কিছুটা লেট হয়েছিল, তো সেটার জন্য আমাকে এমন করলো যে তুই নিজেকে অনেক কিছু ভেবে ফেলেছিস, এই করে ফেলেছিস, ওই করে ফেলেছিস, আসার দরকার নেই, বেরিয়ে যা, ডাইরেক্ট আসার দরকার নেই, বেরিয়ে যাও। তখন আমি ফ্ল্যাটে বসা, আমি তাও ওখানে বসেছিলাম। তোর যেরকম ইগো প্রবলেম আছে, আমার তোর থেকে 3 গুণ ইগো প্রবলেম আছে ভাই, কিন্তু কখনো দেখাইনি, শুধু চ্যানেলটাকে ভালোবাসতাম বলে। আমি তখনও বেড়ে ঠিক আছে ভাই ভুল হয়ে গেছে, নেক্সট টাইম থেকে ঠিক এরকম ভাই ভুল হয়ে গেছে, নেক্সট টাইম থেকে আমার লেট হবে না। আমাদের টোন থাকতো এরকম, তোর টোন থাকতো এরকম, বেরিয়ে যা। মাথায় কমন সেন্স নেই, মাথায় কোনো মাথা তো ভরা, সাইকেলটা আনবে কেন? তখন আমার মাথাটা গিয়ে গরম হয়েছিল, তখন আমার ওর সাথে কথা কাটাকাটি শুরু হয়। সেই কথা কাটাকাটি থেকেই সেই দিন সেই রাতেই ওর অ্যানিভার্সারি দিন, মানে লিটারালি ওটা হাতাহাতির জায়গায় গিয়ে পৌঁছেছিল। ওরা আমাকে, সৌমি আমাকে নিয়ে বাইরে বেরিয়ে গেছিলো, রয়ন ওকে নিয়ে, ওখানে শুভ্রকে নিয়ে বেরিয়ে গেছিলো। তখন ওখানে দাঁড়িয়ে আমি সবাইকে জিজ্ঞেস করেছিলাম যে তোদের কি মনে হয় আমি ভুল? তো সবাই বলেছিল যে না ভাই তোর ভুল না, কারণ সবাই জানতো অলরেডি সবাই অনেক কিছু সহ্য করে আসছে। স্পার্কেলের জন্য এত বড় কিছু হওয়ার কথা না, এটা বেসিক্যালি ভেতরে একটা জিনিস অনেক কিছু জমে। তো যাই হোক ওর অ্যানিভার্সারি তো দিল মেরে, তো আমিও সেদিনকে সেই রাত্রেবেলা ওখান থেকে বেরোলাম। তারপরে আমি কোনো রকম কন্ট্যাক্ট করিনি, সেগুলো আর বলার দরকার নেই। তো বেসিক্যালি আমার এই যে তোমরা এতদিন ধরে জিজ্ঞেস করে আসছো যে রূপমদা কেন বেরিয়ে গেছো, কি হয়েছে, তো এইটা হচ্ছে মেন টপিক। তোমরা ভাবো হয়তো সঞ্জয় দা শুভ্রদা ভালো বন্ধু,
ওই দিন আসার সময় শুভ্রদা যা বলেছিল গাড়িতে, শুভ্রদা মনে আছে তো আমি আর তুমি কেমন কথা বলছিলাম? তুমি তো কম কথা বলোনি সঞ্জয়দার নামে। গলা থেকে সাপটা ফেলে দেবে এবার, ফেলে দে ভাই। ওই আমার নামের আগে সাপের ইমোজি বসাস না, ওটা ওটা তুই এসে আমার টাইটেলের নাক শেষ মধ্যে বসাস, ঠিক আছে, কিন্তু আসল নাকটাকে নামিয়ে দে ভাই এবার গলা থেকে। প্রত্যেক দিন রাত্রিবেলা ফোন করে বাড়ি যাওয়ার পর, ভাই মায়না এই হচ্ছে, ঘর চালাবো কি করে, সংসার চালাবো কি করে, আমি যখন বলতাম তাহলে চল কালকে আমরা বলি সঞ্জয়কে, ছাড় থাক বাদ দে। ব্যাপারটা ওরকম কিন্তু না। পরের দিন গিয়ে পরের দিনকে পুরো পাল্টি। না এই টাকায় হবে না, আমাদের এটার মধ্যে কাজ করতে হবে। আরে আরে হবে ইয়ে আবে সালে ইয়ে क्या हुआ দিয়ে মই নিয়ে নিল। হ্যাঁ, মানে ও সবাইকে প্রথম থেকেই সবাইকে নিচ থেকে এরকম তুলে দেয় ও। যে মানে ইভেন এরকমও দিন গেছে যে অয়ন, আমি আর শুভ্র রাত্রিবেলা রাতের পর রাত আমরা ফোনে কনফারেন্সে কথা বলছি যে ভাই এত দিন হয়ে গেছে, সামনে তখন ওর বিয়ে হয়নি, তখন বিয়ে হবে যে এত বড় দায়িত্ব দেন আমাদের, আমার বাড়িতে আমার বাবার কাজ নিয়ে প্রবলেম, বাবার কাজ চলে গেছিল, তো তখন আমার ভাবছি ভাই এই টাকায় কি করে করবো। আর তোর যদি কিছু বলার থাকে শুভ্র, তুই ক্যামেরার সামনে এসে বলতে পারিস, অনেক কিছু আছে বলার, যে ভাই ও শুধু নিজেরটাই ভেবে যাচ্ছে, নিজেরটাই দেখে যাচ্ছে। দিন হ্যাঁ। দিন রাতে তোরা যখন ছিলি মায়না হওয়ার কথা, মায়না হচ্ছে না, তখন বলছে যে ভাই মায়নাটাকে এবারও বাড়াবে না, এই টাকায় হয়। সঞ্জয়কে কি বলবো বলতো, ও তো কিছু শুনতেও চায় না কিছু বল, এগুলো শুভ্র তোরই মুখের কথা। আরো অনেক অন্যরকম ভাবে বলেছি, সেগুলো বললাম না, গেলাম না আর। একটু মাইনা বেশি পেতো কমিশন নিয়ে, যখন যখন তখন আমরা কেটে নিতাম। যখন 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 শুভ্র একটুখানি নিজের পার্সোনাল লাইফে বিজি হয়েছে, তো তখন এবার মনে হচ্ছে শুভ্রকে বার করতে হবে, বলেছিলিস তো, সুয়ার্দকে বার করতে হবে। এবার মনে হচ্ছে শুভ্রকে বার করতে হবে। বেসিক্যালি তুই সবাইকে বার করে দিয়েছিস। বিস্ফোরা আমি তো বিস্ফোরা। আচ্ছা তুই কি কোনোদিন ভুলতে পারবি না আমার ফার্স্ট ভিডিওটা, আমার কেওড়াবাজের ফার্স্ট ভিডিওটা তুই কি কোনোদিনই ভুলতে পারবি না? তোকে আমি কতবার বলবো, ওটা তোকে মেনশন করে আমি বলিনি ভাই, যে এবার তোর যদি তুই নিজের গায়ে মেখে নিছিস পুরো ব্যাপারটাকে, সে কাশ্মীর থেকে শুরু করেছিস তুই আমাকে এটা বলা, আমি তোকে মেনশন করে কি বল, জয় স্ক্রিপ্টটা তো আমরাই লিখেছিলাম। তো যাই হোক, একটা ইন্ট্রোডাকশন ভিডিও ছিল আমার চ্যানেলের, এখানে একটা কিছু মেনশন ছিল কালো ছায়া, তো সেইটাও নিজের গায়ে মেখে নিয়েছে গাইজ। মায়ের নাম নিয়ে ক্যারেক্টারের নাম রাখছিস, বেরোনোর মানে ওরা বেরোনোর পর ওদেরকে নিয়ে তুই ভিডিওতে বলছিস, তুই যেগুলো নিজে করতে না করতি তুই সেগুলো নিজেই করছিস, তুই কোন দিক থেকে নিজে জাস্টিফিকেশনটা করিস আমাকে একটু জাস্ট বোঝা ভাই এটা আমাকে। ভিডিও বানাবো ভেবেছিলাম, অ্যাডিডাস চ্যানেল খোলার 2-3 মাসের মধ্যে, মানে অ্যান্টিডোস চ্যানেল খোলার মেন টপিকই ছিল রূপম নাগ। ওদের ছেড়ে চলে যায়। শোন, আমি যখন চ্যানেলটা খুলেছিলাম ভাই, তখন জয় ছিল আমার সাথে, চাকি ছিল আমার সাথে, শুভ চাকি। তো আমি যখন চ্যানেলটা খুলেছিলাম, যেটা আমার মনে হয়েছিল যে যেহেতু ফ্রন্টটা আমি সামলাবো, ব্যাকটাও সামলাবে, আমাদের মধ্যে কখনো কোনো কিছু লুকোচুরি থাকবে না, সবটা ট্রান্সপারেন্ট থাকবে একদম, যে কত টাকা আসছে, যে ভুলটা আমরা করেছিলাম, যে কত টাকা আসছে, কি আসছে, প্রমোশন কি আসছে, সব টাকার একটা পার্সেন্টেজ আমরা ভাগ করে নিয়েছিলাম, যে আমি এই পার্সেন্টেজ নেবো, ওই পার্সেন্টেজ, আর সবাইকে ডেকে সবার সহমত নিয়ে চ্যানেলটা আমি খুলেছিলাম, সবাই রেডি ছিল, আমরা খুব ভালোভাবে এগাচ্ছিলাম, খুব ভালোভাবে আমাদের চ্যানেল গ্রো করছিল, আমাদের প্রত্যেকটা ভিডিওতে 1 লাখের ওপর ভিউজ আসছিল, যেটা আমি এক্সপেক্টও করিনি, সত্যি এক্সপেক্ট করিনি। তারপরে গিয়ে ওর কিছু ফ্যামিলি প্রবলেম আসে, আমার কিছু ফ্যামিলি প্রবলেম আসে, তখন আমাদের মনে হচ্ছে যে এখন সবে তো শুরু করলাম, একটা চ্যানেল বাড়তে সময় লাগে, তো সেই অ্যামাউন্টে গিয়ে পৌঁছোতে আমাদের অনেকটা সময় লেগে যাবে, সেই সময়টা নেই, সেই বয়সটা এখন আমাদের হয়তো আর নেই, আমাদের এখন একটা এজ হচ্ছে যেখানে আমাদের ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিতে হয়, তো সেই কারণে আমরা ওর মতো করে সাইড হয়ে যায়, আমি আমার মতো করে সাইড হয়ে যাই, দেন চ্যানেলটা আমরা সেরকমভাবে মানে বড় ভিডিও করি না, শর্ট ভিডিও আমরা করেছি অনেক, তারপরে শর্ট ভিডিও করেছি, ইভেন আজকেও ওর সাথে আমার কথা হয়, চাকির সাথে কথা, এরকম নয় যে আমার চ্যানেল বন্ধ হয়ে গেছে, ওটা আমরা নিজেরা ডিসিশন নিয়ে আমরা নিজেদের মতো করে সরে গেছি। তো অয়ন সৌমির সাথে আমাদের, মানে আমার বা শুভ্র, কারোর সাথে কোনোদিনও কোনো ঝামেলা হয়নি, কথাটা হ্যাঁ, বেসিক্যালি এখনো কিন্তু কোনো ঝামেলা নেই আমার তোর সাথে, সৌমির সাথে, শুভ্রর সাথে কোনো ঝামেলা নেই, এটা সত্যি কথা, একদম সত্যি, কোনো ঝামেলা নেই, বাট আছে অনেক কিছু। আমরা 4জন স্কিপ করতাম, সেখানে সৌহার্দ্য ছিল না। হ্যাঁ এটা ঠিক কথা। না 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 না, স্ক্রিপ্টে তুই কোনোদিনই থাকতিস না, এটা ভুল কথা, এটা মানুষকে ভুল কথা বলছিস, তুই স্ক্রিপ্টে তুই কোনোদিন থাকতিস, তুই বলতিস স্ক্রিপ্টটা এই টপিকে ভিডিও হবে, স্ক্রিপ্টে কালকে থেকে বসা হবে, আমরা সবাই স্ক্রিপ্ট করতাম, আমি অয়ন শুভ্র আমরা স্ক্রিপ্ট করতাম, তুই তোর মতো, হ্যাঁ ওরা তো জানেই। এবার তুই বাড়িতে থাকতি, তুই তোর মতো পার্সোনাল কাজ সামলাতি, তুই ঘুরে বেড়াতি, এসে শুনতিস স্ক্রিপ্ট কতটা হয়েছে, ফোন করে শুনতি কতটা হয়েছে, এতটা হয়েছে, হ্যাঁ বাকিটুকু লিখেই বাড়ি যাবি আজকে, ঠিক আছে ভাই, লিখতাম, এসে শুনতিস, তোর যদি মনে হতো যে এখানটা এটা ঠিক লাগছে না, এখানটা চেঞ্জ করে দে, জাস্ট ওইটুকু তোর ইনপুট থাকতো, তুই কোনোদিনও স্ক্রিপ্টে ছিলিস না সঞ্জয়, কোনোদিনও ছিলিস না। ঠিক, ঠিক। আমাদের মধ্যে একটা প্রেশার হয়, একটা সবাই জানে হয়তো যে তোর বুকে প্রেশারটা বেশি হয়েছিল, বুকে প্রেশারটা বেশি হয়েছিল তো। তারপরে তুই আমাকে দিয়ে দিয়েছিলি প্রেশারটা। অ্যাকচুয়ালি প্রেশারটা আমার কেন বেশি, বিকজ বন্ধুরা তোমরা অনেকেই জানো যে আমি কিন্তু বাংলা জানি না, আমি বাংলা লিখতে পারি না, পড়তে পারি না, কিন্তু আমার যে একটা থট আসে, যখন স্ক্রিপ্টে আমি যখন বসে থাকতাম, আমার থট আসতো, আমি থটটা বলতাম, যদি ভাল লাগতো তাহলে স্ক্রিপ্টে ঢুকতো, নাহলে বেরিয়ে যেত। তো এই ছিল আমার স্ক্রিপ্টের আমার ভূমিকা, কেন কি আমি না লিখতে পারি না আমি পড়তে পারি,
কি তাই তো? একদম আমি যখন শুট করতাম ওরা আমাকে ডায়লগ বলতো, দুবার করে শুনছি, আমি ডায়লগ ডেলিভার কারণ বেসিক্যালি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তো তাই জন্য বাংলা জানি না, আমি লিখতে পারি না আর পড়তে পারি না, বলতে পারি বাট আর বাকি কিছু না। আমার মানে আমি এতদিন ধরে এইভাবেই কাজ করে আসছি, তো আমার স্ক্রিপ্টে বসা মানে এইটাই ছিল যে আমি থটটা শুধু দিতাম, এবার থটটা যদি কারোর ভালো লাগলো যে না ওর থটটা নেওয়া যেতে পারে, এইটা হলো আমার ইনপুট ছিল স্ক্রিপ্টিং। চলে যাওয়ার পর আমি কিছু নতুন ছেলেকে এন্ট্রি দিই। এন্ট্রি সামনে বসবি নাকি? এন্ট্রি এবার ওরা একটু সামনে বসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আমি কাজ করবো, তারা এসেছিল, কাজ করেছে প্লাস স্ক্রিপ্টেও হেল্প করেছে, আমরাও একসঙ্গে বসে স্ক্রিপ্ট করেছি, এই করেছি। পুজোর সময় মহালয়ার সময় একটা মহালয়ার ভিডিও দিলাম, তারপরে যা যতগুলো ভিডিও দেখছো সবকিছুই কিন্তু পুজোর আগে আমাদের শুট করা, পুজোর পরে কিন্তু আস্তে আস্তে আমরা ছেড়েছি। সঞ্জয় দার বক্তব্য যে আমরা কাজ চেয়েছি, আমরা ভিডিও বানাতাম, আমাদের ইউটিউব চ্যানেল ছিল ব্রাইট ফিল্ম, তো সেখানে আমাদের ইনস্টাগ্রামে কিছু রিলস ভাইরাল হয়, শর্ট ভিডিও আমরা কেটে কেটে ছাড়তাম, তো সেখান থেকে সঞ্জয় দা আমাদের রিলস দেখে, সেই দেখে ইউটিউব ভিডিওগুলো দেখে সঞ্জয় দা, তারপরে সেই ভিডিওগুলো কপি করে, সেই ভিডিওগুলো কপি করে। যেমন তোমরা যদি বিশ্বাস না হয় আমাদের ব্রাইট ফিল্মে গিয়ে চেক করবে, দেখেছো সেটা পরে ডিলিট হয়ে গেছে। সেটা হচ্ছে যে ঘটকের একটা ভিডিও ছিল, ওদের কনসেপ্ট ছিল, যেই ভিডিওটা প্রথম আমরা ডিসাইড করেছিলাম যে এই ভিডিওটা ওদের কনসেপ্টটা খুব ভালো, এই কনসেপ্ট আমরা নেব। দেন সঞ্জয় ওকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিল, দেখে ওর ক্যারেক্টারটা আমি করেছিলাম, ঘটকের ক্যারেক্টারটা। যাই হোক, সঞ্জয় দা এরকম অনেকগুলো ভিডিও আমাদের কপি করেছে, সেটা আপলোড করার পর চ্যানেলে অনেক কমেন্ট আসে যে তোমরা ব্রাইট ফিল্মের কপি করেছো, অনেক প্রচুর কমেন্ট আসে, নেগেটিভ কমেন্ট, ভাবছে যে সবাই আমি এত বড় ক্রিয়েটার, ছোট ক্রিয়েটার কমেন্ট করছে যে কপি করেছে। তো সেখানে আমাদেরকে বলে ভাই তোমাদের আমরা একটা ভিডিও ভালো লেগেছে, আমরা রিক্রিয়েট করেছি, একটা বাইট বানিয়ে দাও যে আমরা পারমিশন দিচ্ছি, তোমাদের সাথে আমাদের ইন ফিউচার কাজ করার খুব ইচ্ছা, প্রুফ আছে, স্ক্রিনশট তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরা টোটালি ওনাকে ফার্স্ট মেসেজ করিনি, আর উনি বলছে আমরা রিকোয়েস্ট করেছি, একদমই না, ফার্স্ট মেসেজ ওনার তরফ থেকে আসে, আমরা স্ক্রিনশট দিয়ে দেবো। জামা পরে ভিডিও ক্যামেরার সামনে বসে অ্যান্টিডোজ করলে পরেই কলার হোয়াইট হয় না ভাই। তো সব থেকে আলাদা একটা কথা, যেহেতু বিষাক্ত সঞ্জুর ফলোয়ারটা বেশি, আমাদের ফলোয়ারটা কম, অডিয়েন্সদের অনেক ভুল ধারণা আছে, তবে তোমাদেরও ভুল না, সেটা তোমরা তো জানো না, তারপর শোনো আজকে আমাদেরটা শোনার পরে যদি আপনাদের মত চেঞ্জ হয়, তো আমি একটাই কথা বলবো যে একটা লোক ভুল হয়, ঠিক আছে, যে রূপম দা বেরিয়ে গেল, আমরা বিষাক্ত সঞ্জুতে পরে এসেছি, অত কিছু জানি না, এই হোক সেরকম আমাদের মেসেজ করানোর পরে আমাদের থেকে বাইট নেয়, বলে তোমরা এরকম একটা ভিডিও বানিয়ে দাও, যে আমাদের পারমিশন আছে যে সঞ্জয় দ্বারা এরকম ভিডিও বানিয়েছে, কোনো অসুবিধা নেই, তো আমরা সেটা সুন্দর করে বানিয়ে দিই যে ওনার ভিডিও লাস্টে বসাবে। আমাদের তখন 10,000 মতো সাবস্ক্রাইবার, আমাদের একটা বড় ইউটিউবার মেসেজ করেছে, আমাদের ভালো লাগবে, মানে স্বাভাবিক কথা, তো আমরা কখনোই আগে থেকে সঞ্জয় দাকে মেসেজ করতে যাইনি। এত প্রুফ দেওয়ার পরেও যদি তোমার মনে হয় যে আমরা কাজ তোমার কাছে চেয়েছি, বিবেক থাকে, তারপরেও বলছি আমরা তো চাইনি, সেটা প্রুফ তোমরা দেখে নিয়েছো, তারপরেও যদি তোমার মনে হয় পার্সোনালি যে আমরা কাজ চেয়েছি, তুমি নিজের বুকের বাঁ দিকে আছে, তোমার ডান দিকে কি বাঁ দিকে আছে আমি জানি না, যদি বাঁ দিকে একটা দিল থাকে মানে হার্ট থাকে, তো ওখানে হাত রেখে ভেবে দেখবো ওই সময় আমরা কাজটা ডিজার্ভ করতাম, হ্যাঁ কি না। আমাদের বাড়ি কাকিনাড়া। স্ক্রিপ্ট যখন আমরা লিখতে আসতাম 2টোর সময় আমাদের আসতে বলতো, পুরোটা এমন একদিন আমাদের ঠেটও দিয়েছে যে 4টের মধ্যে না ঢুকলে পরে ফালতু গালাগালি দিয়েছিল, কোনো জানে আমি আর মিলন যেতাম স্ক্রিপ্টে, তো আমাদের ওইখান থেকে 6 কিলোমিটার সাইকেল চালিয়ে স্টেশনে গিয়ে ওখান থেকে ট্রেন ধরে যেতাম শুটকে স্ক্রিপ্টিং এ, তারপর আমাদের না খাইয়ে 12টা 1টার সময় আমরা বাড়ি আসতাম সাইকেল নিয়ে। হ্যাঁ, শুটও আছে মনে হয় কেউ ফোনে যে আমরা লাস্ট ট্রেন ধরছি সেদিন, মানে ওইটা না ধরতে পারলে আমরা যেতে পারবো না, খাওয়া অবস্থা হবে শুটে, মানে এখানে আমাদের আমাদের খেতেও দিত না সেরকম ভাবে, মানে আমরা নিয়ে এসেছিলাম যে যেহেতু এটা সঞ্জয় দার চ্যানেল, এবার আমাদের চ্যানেল না, কখনো সেটা মনেও করতে দেয়নি, ঠিক আছে, বলতো ভাই, বলতো যে হ্যাঁ, কাজের টাইমে বলতো, যেটা কিন্তু সবার চ্যানেল, ঠিক আছে, কারোর একার না। अब जब रोकड़ा का बात सामने आई वो अंदर हो गया, जब रोकड़ा का बात आता है तो उसका इंडिविजुअल हो गया। মানে জীবনে স্ক্রিপ্টে আসেনি, ঠিক আছে, এটাই হচ্ছে হ্যাঁ, আমরা ready হয়ে যেতাম। এখানে আমাদেরকে কেউ ফোর্স করছে না, মানে আমরা কয়েকদিন কাজ করেছি ওনার সাথে, যা যা আমরা যেটা ফেস করেছি সেটাই ডাইরেক্ট বলছি, ঠিক আছে, তো আমরা এখানে এটাই আশা নিয়ে এসেছিলাম যে আমাদের চ্যানেল বিষাক্ত সঞ্জু, আমরা ওখানে যাব, শুট করব, বাড়ি চলে আসবো। 7টার সময় অফিস টাইমে ভিড়ের সময় আমরা শুটে যেতাম, স্ক্রিপ্ট হয়ে গেছে, 2 দিন পরে বলছে শুটে আসতে হবে 7টার মধ্যে, এসে বসে আছি, সঞ্জয় দা নেই, শুভ্রদা ঘুমাচ্ছে, 3টের সময় আসে শুটে। এই হোক, আমরা এসেছিলাম যে আমরা শুট করব, বাড়ি চলে যাব। চ্যানেলে আসার পর এরকম হয় সিস্টেমটা, চ্যানেলটা যেন আমাদের মানে কাজের সময় আমরা ভোর 7টার সময় আসবো, আর বাড়ি যেতে যেতে 12টা পার হয়ে যেত, কোনোদিন রাত, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না, খেতে দিয়েছে, খেতে দেয়নি এরকম না, যেই হোটেলে মানে বলা ছিল যে যদি কেউ এক্সট্রা কিছু নেয় তো সেটার টাকা সেই নেবে।
তো আমি মানে নিজের বাবা টাকা এত দিয়ে- বড় একজন ক্রিয়েটার যার এত লাখ লাখ সাবস্ক্রাইবার, হ্যাঁ লক্ষ্মীকান্তপুরে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এরকম। বরাদ্দ ছিল 50 টাকা, 50 টাকা ঊর্ধ্বে হলে সেটা যে যার নিজে। যে জানি আমাদের চ্যানেলের অবস্থা খুব ভালো না। আমরা আমাদের বলতে 1 টাকাও আমরা ইনকাম করি না। পুরো বাড়ি থেকে কাকিনাড়া থেকে আমরা গোরপাড়া সোদপুরে আসি, পকেটে 5 টাকা গ্যারেজ ভাড়া, সাইকেলের টিকিটও কাটার টাকা ছিল না আমাদের কাছে। আমরা 30 মিনিট আমরা সাইকেল লুকিয়ে চালিয়ে লুকিয়ে আমাদের আসতাম। স্টেশন অবধি আসি কাকিনাড়া, ওখান থেকে আমরা এখানে আগরপাড়ায় আসি। তো আমাদের কাছে 1 টাকাও থাকে না। এবার আমাদের বাড়িতে প্রচুর বকাঝকা শুনতে হয়। প্রায় সকাল 7টার সময় যাস, রাত 12টার পরে আসি। টাকা পয়সাও তো সেরকম দিত না, এটা হচ্ছে অরিজিনাল কথা। থেকে আমরা পুরোপুরি ওই সাইডটা গ্রামের একটা গ্রামের, এরিয়া পড়ে, তো জানো গ্রামের বাবা মারা কেমন হয় কি না, কাজ না করলে একটা প্রবলেম থাকে, এই জিনিসগুলো ফেস করে এখানে আসতাম। 7টায় এসেছি, কিন্তু এসে দেখি কেউ আসেনি, মানে ফ্ল্যাটে কেউ আসেনি। সুব্রতাকে বলছি যে শুট কখন হবে, সুব্রতা শুয়ে আছে। ওনার কথাবার্তার কোনো নেই, ঠিক আছে। যে একটা বললো যে, আমি বললাম সুব্রতা শুট কখন হবে, উনি কোনো ভালোভাবে কোনো অ্যান্সার নেই। যখন হবে তখন দেখতে পারবি। সকালবেলা 7টার সময় না খেয়ে এসেছি, বলছি যে তখন 12টা হয়ে গেছে, কেউ নেই শুটে, কেউ আসছে না, যে হবে কিনা কোনো ঠিক ঠিকানা নেই। সুব্রতাকে বলছি যে সুব্রতা খিদে পেয়েছে, বলছে খিদে পেয়েছে আমি কি করবো, যা কিনে খেয়ে নে। আমাদের কাছে 1 টাকাও নেই। আমরা সকাল 7টার সময় আসি, রাত 12টার উপর বাড়ি যাই, ঠিক আছে। আর ওনাদের একটা নিয়ম ছিল যে 3টে ভিডিও না হলে পেমেন্ট করবেন। এখন 3টে ভিডিও হতে হতে 3 মাস। মানে সকাল না, ঠিক, 7টা ঠিক, থেকে রাত 12টার উপর 1টার সময়ও বাড়ি গেছি। আমি আর মলা একদিন 1টার সময়ও বাড়ি গেছি সাইকেল নিয়ে। 3টে ভিডিও শুট করার পরে 3000 টাকা দিয়েছিল, আর ওটা ছিল মানে 3 মাস পরে। তো 3 মাস আমি খাটবো তোমার চ্যানেলে, তুমি 3000 টাকা দেবা, এর থেকে তো বাড়ি আমি মাঠে খাটা আরো ভালো। আর সঞ্জয় দা এত বড় ভিডিও বানিয়েছে, সব কথা তুলে ধরেছে আমাদের ব্যাপারে, এই আমরা এই করেছি ওই করেছি, সবাই এরা এত দোষ করে, সবাই দোষ করেছে। ये रोकड़ा का बात आपने क्यों नहीं हाँ, किया? रोक रखा बात क्यों नहीं की? यही मेन बात है ना, रोकड़ा यही का तो बात main आपने topic क्यों है। नहीं इतने उठाया? सारे हमने लौंडे- इतने पेमेंट सबको देता था, काहे नहीं? छोड़ भाई। চ্যানেল ছাড়ার একটাই মানে বিহেভিয়ার, রুড বিহেভিয়ার, যে কোনো বন্ধুত্বের কোনো মা বাপ নেই এখানে। তো সৌহার্দ্যর জন্য একটা জিনিস আমার খুব খারাপ লেগেছিল, শুট করছিল শর্ট ভিডিও লাস্ট দিন কারা, মানুষ ধরো সকাল থেকে ওখানে রয়েছে, ঠিক আছে, আর খিদে লাগবে না এমন হয়নি, খিদে লাগবেই ভাই, খিদে পাবে। বিরিয়ানি কিছু নিয়ে এসেছিল সামথিং ওই দিন কারা, শুটের জন্য, হ্যাঁ আগে শুট করবে। তা ও এমনি জাস্ট হয়তো যে খিদে পেয়েছে এরকম বলেছে। খেয়ে নিয়েছিলাম। বাপ রে বাপ, চলো ল্যাঙ্গুয়েজ গুলো বললাম না, এরকম ভাবে শোনালো মানে কি। আমি ওই দিনই লাস্ট, আমি ভেবে আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা যে লক্ষ্মীকান্তপুরে গেলাম, আমি সঞ্জয় দাকে বলেছিলাম যে সঞ্জয় দা তারিখে এক্সাম আছে, তার মধ্যে আমাকে ছেড়ে দিও, মানে 29 তারিখ রাতেও ছেড়ে দিলে। ভিডিওর জন্য স্যাক্রিফাইস কাকে বলে, ওর এই কথাটা শুনলে বুঝতে পারবে। আমার এক্সাম ছিল, WPP-র এক্সাম ছিল, আমি ওনাকে বলেছি। মিথ্যে হয়, তোমরা অডিয়েন্স তো, তোমরা সঞ্জয় দাকে ডাইরেক্ট কমেন্টস করো, মেসেজ করো, ফোন করো, যা করো, তোরপর করো, যাই না, জিজ্ঞেস করবা যে এই কথাটা সত্যি কি আমরা বানিয়ে বলছি। এবার আমি ওনাকে বলে দিয়েছিলাম 29 তারিখ আমাদের শুট হচ্ছে, তার আগের দিন রাতে উনি রাত অব্দি জেগেছে। 4টের সময় সবাই আমরা ঘুমাতে গেছি, উনি আমাদের বলেছে যে 9টার মধ্যে সবাই রেডি হয়ে যাবি। আমরা অয়নদা আলাদা রুমে ছিলাম, অয়নদা আমাদের সঙ্গে ছিল, আমরা সুব্রতা ফোন করেছে, আমরা রেডি হয়ে গেছি 9টার মধ্যে সবাই। সঞ্জয় দা আর আসছে না, ওই দিনকে আমাদের প্যাক আপ করতে হবে, ওই দিনকে আমাদের বেরোতে হবে, সবার কাজ আছে, আমার পরীক্ষা, এনাদের বিয়ে ছিল। তারপরে বলছে কি 3টের সময় এসছে, এসে বলছে কি ঈদের তো এরকম পার্ট আছে, এত এখন বেরো করলে পারে, তাহলে কি করে কি করব। আমি ভাবলাম এত 2 দিন ধরে শুট হয়েছে, এখন আমি যদি বেরিয়ে যাই তাহলে প্রথম থেকে পুরো শুট করতে হবে। আমি বলছি ঠিক আছে সঞ্জয় দা, তাহলে কি করব। উনি আমাকে বলেছে যে তুই কি করবি, তুই যদি বেরিয়ে যাস, বলেছে এটা অনেস্টলি উনি বলেছে যে তুই যদি বেরিয়ে যাস তাহলে বেরিয়ে যা, আমার কোনো সমস্যা নাই ভাই, আমি প্রথম থেকে করতে হবে। ভাবলাম যে আমার জন্য এরকম আবার রিক্রিয়েট করতে হবে, ও চলে গেলে প্রথম আমরা থেকে এতগুলো পুরো ছেলে টেক বসে থাকতাম। নিতে হবে তুমি ওই। আমি বললাম ঠিক আছে সঞ্জয় দা বাদ দাও, আমি যাচ্ছি না, আমি শুটটা একটু বাকি আছে তো কালকেই করে নেবো। স্যাক্রিফাইস করলাম, এক্সাম স্যাক্রিফাইস, ঠিক আছে। চাকরি হ্যাঁ চাকরির পরীক্ষা ছিল, আমি এক্সাম সেটা করেছিলাম। পরের কথা ভাই। হ্যাঁ আমার ছিল তো, আমি ওনাকে আগেই বলেছিলাম, 1 মাস আগেই বলেছিলাম যে এই টাইমে আমার এক্সাম। তো এই ঘটনা ঘটলো, আমি কিছু বললাম না। আর তার ভিতরে আমরা শুটের মাঝখানে একদিন সকালে গেছি খেতে, গিয়ে দেখি দোকানদারকে বলেছে যে 3টে পরোটার বেশি যে খাবে সে extra নিজের টাকা দেবে। আমি মানে 3টে আমরা খেয়ে কাজে আরো 2টো নিয়েছি, আবার এক্সট্রা টাকা আমি দিয়ে এসেছি। তোকে বড় কথা, টাকা পয়সা কম দিচ্ছিস, নতুন হ্যাঁ। ছেলে, এরা এত দূর থেকে আসছে, তুই অ্যাটলিস্ট খাবারটা তো দুবেলা ঠিকঠাক দে, অন্তত প্রথম তোদের যাতায়াতে ভাড়াটা দে। ওরা তো এত দূর থেকে আসছে, এমন তোরা পাশের পাড়ায় থাকে যে সাইকেল নিয়ে বাইক নিয়ে চলে আসলো, মানে এতটুকু মানসিকতা হারিয়ে ফেলেছিস, মানে পয়সার গরমে। আর মানে নিজের, আমি অনেক বড় ইউটিউবার, এইটা ভাবতে ভাবতে তুই মানে মানসিকতা হারিয়ে ফেলেছিস নিজের। আর আচ্ছা এক সেকেন্ড, আমাদের এই মাইনাটার কেসটা বলছি তোমাদের। আমাদের মাইনা আমরা বছরে কভার পেতাম, ঠিক আছে। আমাদের মাইনা আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ মাইনা পেয়েছি, 2025 সালে। 2025-এর মাইনা কথা বলছি, লাস্ট যেবার আমরা কাজ করলাম। তারপরে পেলাম মার্চের 19 তারিখ, 1.5 মাস পর। মার্চের 19 তারিখের পর হয়ে গেল মাইনা জুনের 6 তারিখ। 4 মাসে কোনো টাকা পয়সা নেই, মানে কোনো জায়গায় কাজ করলে কি মাসের পর মাস মাইনা দেয় না। তারপর জুনের পর লাস্ট পেলাম সেপ্টেম্বর, পুজোর আগে। মহলার দিন ছিল, আমি বা পুজোর 12,000 আগে। টাকা দিয়ে পাগল। তারপরে ভাবি জুনের 4 মাস খাটলাম 12,000 টাকা, আমি বাড়ি গিয়ে বললে তোমাকে মারবে এখন। মানে পার মান্থ আমাদের 3,000 টাকা করে। কোম্পানিতে কাজ করলো
10 থেকে 12,000 টাকা মান্থলি ইনকাম করে। আসতে যেতে তারপর সেপ্টেম্বরের পর আমরা ভিডিও করেছি, হ্যাঁ সেগুলোর পেমেন্ট পাইনি, সেইগুলোর পেমেন্ট আমরা আমরা চাইও পাইনি, নি। আমরা চাইও নি। ভিডিও আপলোড হয়েছে, প্রমোশন দিয়ে ভিডিও আপলোড হয়েছে, ফেসবুকে ভিডিও আপলোড হয়েছে, ইউটিউবে ভিডিও আপলোড হয়েছে, এখনো হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড, আমরা কিন্তু কোনো পেমেন্ট চাইনি। তারপরে তুমি আশাটা করলে কি করে 4 মাস পর ওই জানুয়ারি জিনিসটা- মাসে আমরা সবাই একসাথে কাজটা করব? কি করে হবে ভাই, আমাদের পেট চালাতে হবে তো। তুই এটি থেকে যে আসিস তোর কি গাড়ির তেল খরচা হচ্ছে না? আমাকে কোনোদিন শুটের জন্য তেল খরচা দেয়নি, আমি গাড়ি নিয়ে যেতাম তো, সোয়ার তো গাড়িটা আনিস দরকার কেন আছে। এক এক সময় তোকে আমি বললাম, তুই আমাকে হ্যাঁ। বলতি রূপম গাড়িতে তেল আনলাম, তোকে তেল বলতে নেই, সঞ্জয়কে তখন বল, আমি সে কোনোদিন বলার চাইনি। সাহসটাই পাইনি, বলার কোনোদিন। সাহসই পাইনি কারণ যে তোর গাড়িতে তেল ব্যবহারটাই দেওয়া। এরকম ছিল সবার সাথে। তখন তো হাই পাই ছিল, মানে গাড়ি কিনেছি, গাড়ি ইএমআই কি করে দেবো, তেল কি করে ভরবো। তো না যে গাড়িটা তোর মিস ইউজ হতো, হ্যাঁ। গাড়িটা তোর ইউজ হতো Use শুটে। হচ্ছে, শুটে ওই জন্য ওকে বলতো তুই গাড়ি নিয়ে আয়, কিন্তু গাড়ির তেলের বেলা বলতে গেলে আমি বলিনি কোনোদিন, মানে বলার সাহসটাই দেখায় নিজে, সঞ্জয় দা তেল খরচাটা দাও, কোনোদিন বলিনি, কোনোদিন বলতেও পারবো না এটা তেল খরচাটা সম্মান, দিয়েছি। এটা সাহস থেকেও বড় কথা, এটা হলো সম্মান। ও ছোট, সঞ্জয় কিন্তু বড়, আর ও নিজেকে পোর্ট্রেটও করেছে সেটা, যে এখানে আমি বস, এখানে আমার ওপর কেউ কথা বলবে না, আমি যেটা বলবো সেটাই চলবে। তুই যেটা ভাবছিস যে আমি এদের মাথা খেয়ে এদেরকে নিয়ে বের আমাকে করেছি, সাথে আমাকেও হ্যাঁ এদেরকে, এটা কিন্তু তোর মেন্টালিটি হতে পারে, এটা বাট সবাই আমার না, মেন্টালিটি এটা না। সবার মানে- না না, এটা সত্যি কথা, স্ক্রিনশট আছে, যদি পাই তো দেখিয়ে দেবো। অন বলেছিল ভাই তোরা কাজ কর, তোদের ডিসিশন তোদের, বলেছিল তো। আমাদের যদি শিখিয়ে দিত তাহলে এই ভিডিওটা বানানোর জন্য আমরা কাকিনাড়া থেকে এখানে আসতাম না। অ্যাকচুয়ালি আমি বেরাতে চাইনি, আমরা কেউ বেরোতে কেউ। চাই না। বেসিক্যালি জিনিসটা হচ্ছে 2025 সালে 4 থেকে 5 মাস হাড় ভাঙা খাটুনি খাটার পর, মানে আমি এই ব্যারাকপুর থেকে আগরপাড়া ডেলি যেতাম, 3টের মধ্যে ঢুকতে হবে, নাহলে 500 টাকা মাইনাস। হ্যাঁ, তো আমি র্যাপিডো করে যেতাম যে তাড়াতাড়ি যেন আমি 3টের মধ্যে ঢুকে যেতে পারি। র্যাপিডো যাওয়া প্লাস আসা একটা ভাড়া হয়, তোমরা সবাই জানো। আমার ডেলি 200 টাকা করে খরচা ছিল। এই 4-5 মাস আমি কাজ করেছি, কিন্তু ও মায়না দেয়নি, আমি কিন্তু একটা টু শব্দ করিনি যে ভাই আমিও করিনি, কোনোদিন আমি বলিনি যে সঞ্জয় দা মায়নাটা মায়নাটা পাচ্ছি দাও। না, একটা কোনোদিন মায়না বলিনি। দিয়ে আর কতদিন দেরি করবি। দেখো সবার জীবনে কিন্তু একটা ইএমআই থাকে, আর বেসিক্যালি ওরা তো ব্যাচেলার, আমি কিন্তু এখন আমার একটা সংসার রয়েছে, আমার নিজের একটা বউ রয়েছে, আমার বাবা মা রয়েছে, আমার বোন রয়েছে, আমার ঘরটা চালাতে হয়। কেন কি এখন আমি আর বাবার পয়সা থাকি না, আমি আমার নিজের পয়সায় থাকি। তাও আমি 5 মাস কিভাবে চলেছি একমাত্র আমি জানি। এবার তুই হয়তো এইটা বলতে পারিস যে তোর তো ইনকাম ছিল, তোর ফেসবুক ছিল, ফেসবুকটা তো আমি নিজে বানিয়েছি, আমায় কেউ তৈরি করে দেয়নি। আমি ফেসবুকটা দিয়ে যে ইনকাম করি, আমি আর আমার বউ মিলে করেছি। মহালয়ার পরের দিন হয়তো আমাকে ডাকে, তখন আমাকে দিয়ে এডিট করাতো। এবার বেসিক্যালি তখন আমি এডিটটা দিতে গেছিলাম, এবার ও তখন আমাকে ক্যাশ টাকাটা দেয়, যেহেতু আমার কাছে প্রুফ নেই, আমি দেখাতে পারবো না, আমাকে ক্যাশ দিয়েছিল। 4-5 মাস পর আমার হাতে 15,000 টাকা ধরায়, তার মধ্যে বলে 1,000 টাকা বোনাস পুজোর। ওই টাকাটা দিয়ে আমাকে এটা বলে যে সৌমিকে একটা শাড়ি কিনে দিস। 4-5 মাসে যদি আমি 15,000 টাকা ইনকাম করে থাকি, কিভাবে চলবে, সংসার চলবে কি করে? আমার যে এতগুলো দিনের র্যাপিডো ভাড়াগুলো কোথা দিয়ে আসবে, আমার ইএমআইটা দেবে কি? বেসিক্যালি কারণ আমি স্ক্রিপ্টিং এ আসতে না বলেছি, আমার ব্যস্ততার কারণ কিন্তু এইটাই যে আমি নিজের চ্যানেলে কাজ করব, আমি সেখান থেকে টাকা কামিয়ে নেবো, কিন্তু তোকে বড় মুখ করে বলতে যাবো না ভাই তুই টাকা ভাড়া, কেন কি আমি যা ইনপুট দিচ্ছি এখানে সেই টাকা তুই আমাকে দিতে পারছিস না। এটা আমি কিন্তু কোনোদিন তোকে বলতে যাইনি, কারণ তোকে আমি ভালোবাসি, তোকে শ্রদ্ধা করি, আজও বলবো ভালোবাসি, তোর প্রতি আমার কোনো রাগ নেই, কিন্তু তুই আমাদের ভালোবাসাটা, আমাদের দরকারটা, আমাদের কিছু তুই বুঝিসনি। কিন্তু আমি দেখছি যে কোনো মাসে আমি 3টে ভিডিও কমপ্লিট করতে পারছি না, তো তখন তো আমার বোঝা উচিত যে নাহলে পার মান্থ এখানে একজনও কেউ প্রত্যেক মাসে টাকা পায়নি। 3টে ভিডিও করতে মিনিমাম 1.5 মাস সময় লাগতো, 2 মাস সময় লাগতো, তারপরে গিয়ে টাকা হতো। মানে এই 1.5 মাস কিভাবে চলবো, কিভাবে কি করবো সেটা শুধু আমরা জানি, তুই সেই ভার নিতিস না। কিন্তু ভাই যেভাবে হোক, ফেসবুক করে হোক বা অন্য কোনো প্রমোশন ধরে হোক বা যেভাবে হোক, সবাই সেভাবেই চালাতো। ফেসবুকে তোমার রেগুলার টাকা ঢুকছে, ইউটিউবে মানি তোমার রেগুলার ঢুকছে, কিন্তু আমাদের টাকা দেওয়ার বেলা বেসিক্যালি ব্যাপারটা এরকম ছিল। আমি তোকে বলছি, তোর প্ল্যানিং যেটা ছিল যে তুই ইউটিউব রেভিনিউর কোনো টাকা তুই কাউকে কোনোদিন 1 পয়সাও দিসনি। তুই সবসময় দিয়েছিস কি প্রমোশন হয়েছে, প্রমোশনের টাকাটাকে তুই ডিভাইড করে মাইনাস সিস্টেমে করেছিস। যখন প্রমোশন বেশি এসছে তখন তুই টাকা নর্মাল দিয়েছিস, যখন প্রমোশন কম এসছে সেই নর্মাল স্যালারিটাকেও কেটে দিয়েছিস। যখন বেশি এসে তখন তুই বাড়াসনি, কিন্তু বাট যখন কম এসে তখন তুই কিনেছিস, কেটে দিয়েছিস। কেন আমরা ইউটিউব রেভিনিউর টাকা কেন ডিজার্ভ করি না? প্লিজ বলি সঞ্জয়, তোকে ভাই হিসাবেই বলছি, এখনো তোকে ভাই হিসাবে বলছি, একা খেয়ে কখনো বড় হওয়া যায় না, সবাইকে নিয়ে চলতে শেখ, দেখবি তোর গ্রুপটা আবার একটা ভালো গ্রুপ হবে। আজকে তুই ওদেরকেও ধরে রাখতে পারবি না, ওদেরকে আজকে দেখ ওরা ভিডিও কিরকম বানাচ্ছে, দেখ অয়নের কথা ছেড়ে দে, তুই যদি এদেরকেও ধরে রাখতিস না তাহলে তো আজকে বিষাক্ত সঞ্জু অন্য জায়গায় চলে যেত। কিন্তু তুই কি বল, তুই একা খাবি, তুই একাই সবকিছু ভোগ করবি, ছিটে পোটা সবাইকে দিবি। যাই হোক, এত কথা বলে আমরা শেষ করতে পারছি না, অনেক কিছু কাট করে দিতে হবে। দুবার আমাদের টিফিন টাইম হয়ে গেল বলতে গেলে। শুরু করলাম, হ্যাঁ ঠিক আছে, পুজো তো শেষ হয়ে গেছে, চল একসঙ্গে আবার স্কিপ করতে বসি। তো আমাকে বললো, হঠাৎ করে ফোন করে বললো যে ভাই, যেটা আমি বলে দিলাম বিশ্বাস এক্ষুনি, কর, আমার বাড়িতে এক্ষুনি আমি যেটা বললাম ওই কথাই প্রেশারে আছি,
হ্যান ত্যান আমাকে অনেক কথাই বললো। কারণ আমি কারণটা বলে দিলাম, হ্যাঁ। এটা আমি ওকে বলেছিলাম প্রেসারে, কারণ আমি ডাইরেক্ট বলতে চাইনি, কারণ তোকে আমি কোনো শ্রদ্ধা দিনই করি। বলিনি আমরা, কোনো আমরা দিনই কেউ বলিনি। না, তুই সেটা বুঝেও বুঝিস, বুঝেছেও কিন্তু ও বুঝতে চাইনি। তুই কোনো একা ক্যামেরার সামনে বসে রোস্টিং চ্যানেল করিস না, তুই কোনো প্যারোডি ভিডিও বানাস না, তুই একটা গ্রুপ ভিডিও বানাস, তোর গ্রুপ ভিডিও চ্যানেল, মানে সেখানে সবার সমান অধিকার থাকা উচিত। আর মানে যারা প্রথম থেকে রয়েছে অ্যাটলিস্ট, আর যারা নতুন কাজ করছে তাদেরকে তাদের প্রাপ্যটা দেওয়া উচিত। স্কিপ করতে আসতে পারবো না। আমি বললাম যে স্কিপ করতে আসতে পারবি না, তাহলে কি করে হবে? তা বললাম তুই শুটে আসবি? বলছে হ্যাঁ আমি শুটে আসবো। যাই হোক ব্যাপারটা আমি বুঝলাম, হয়তো ওর কোনো প্রেশার আছে। তখন আমি জিজ্ঞাসা হ্যাঁ, তো ও ঠিকই বলেছে, ও বলেছে আমি শুটে আসবো, আমি স্ক্রিপ্টে আসবো না, কারণ স্ক্রিপ্টেও যে টাইমটা দিচ্ছে সেই টাইমটার তো পারিশ্রমিকও পাচ্ছে না। বলেছে ঠিক আছে, তাহলে তুই যখন প্রফেশনালি রাখতে ব্যাপারটা, তাহলে আমিও প্রফেশনালি রাখি। আমি শুধু অ্যাজ আ কাস্ট আসবো, কাজ করবো, তার জন্য যেটা পেমেন্ট হবে তোমাকে সেটা দিয়ে দিবি। এটা ভুল কোথায়? এটা তোমরাই বলে, এটা এখানে ভুলটা কোথায়? আমি এক্সট্রা টাইম দিচ্ছি, আমি এক্সট্রা এফোর্ট দিচ্ছি, তার যদি পারিশ্রমিক আমি না পাই, তোকে কেউ কোনোদিনও মুখ ফুটে কখনো কিছু চায় না। এটা তোর সব থেকে বড় প্লাস পয়েন্ট যে তোকে কেউ কোনোদিনও মুখ ফুটে চায়নি। তোর নিজের থেকে বোঝা উচিত ছিল, তোর নিজের থেকে সেই জায়গাটা দেখা উচিত ছিল যে আমার সাথে যারা রয়েছে তাদেরকেও আমার দেখা উচিত। উনি আমাদেরকে বিষাক্ত সন্ধুতে ডেকে বলে যে তোদের স্ক্রিপ্ট করতে হবে, তোদের ক্যামেরা করতে হবে। আমরা কি তোমার ক্যামেরা করতে এসেছিলাম? একদিন আমার শ্যুট হয়ে গেছে, আমি সুব্রতাকে বলছি যে কালকে তো আমার শ্যুট নেই, আমি তাহলে আসবো না। বলছে কেন আসবি না, কেন আসবি না, এরম threat দিচ্ছে। মানে আমরা কি টিম মেম্বার তোমাদের? ঠিক আছে, টাকা পয়সার সময় টিম মেম্বার নেই, কোনো সময় টিম মেম্বার নেই। একদিন আমি একটা টেক বোঝাতে গেছি যে সঞ্জয় দা এই টেকটা এরকম ভাবে নাও, বলছে তোর চ্যানেলে তুই যেভাবে করবি কাজ কোনো সমস্যা নাই, এখানে কোনো টেক বোঝাতে হবে না, আমরা আছি তো। তারপর থেকে আমি একদিনও টেক বোঝাইনি। ওনার স্ক্রিপ্ট করতে, আমরা স্ক্রিপ্ট করতে এসেছিলাম তোমাদের চ্যানেলে, আমরা আমাদের চ্যানেলে কাজ করি, ভেবেছিলাম যে তোমাদের ওখানে ডাকবে, আমরা শুট করবো, বাড়ি চলে আসবো, যেটুকু যা সিন থাকবে করবো, চলে আসবো। আমাদেরকে অনবরত খাটিয়েছে, সকাল থেকে রাত পর্যন্ত না খেয়ে কষ্ট পেয়েছি। আমাদের চ্যানেল পুরো ডেড হয়ে গেছে। এখানে উনি বলছে যে আমরা স্ক্রিপ্টে বসতাম, এখানে একটা ছেলেও বলবে যে উনি কোনোদিন স্ক্রিপ্টে এসেছিল। শুট শুরু হচ্ছে 2টো 3টের দিয়ে, এইটা হতো আমাদের বিষাক্ত সঞ্জু শুট। কোনো ভাগ্যে যদি সঞ্জয় দা আগে চলে আসতো, হ্যাঁ। আমরা যদি পরে আসতাম তাহলে 500 টাকা ফাইন, 500 টাকা মাইনাস। যত রকম ভাবে নিংড়ানো যায় তত ভাবে তুই নিংড়ে গেছিস। বলছিস শুভ্র যে মানে যে তুই ক্যামেরার সামনে আসিস নি, তোর একটা বলছি কি, মানে তোকে আমি কি বলবো ভাই, মানে তোর ক্যারেক্টার যদি আমি বলতে আসি যে তুই আমাদের সাথে কিরকম কি করে গেছিস, কি করেছিস, হাসি পেয়ে যাবে, সিরিয়াসলি হাসি পাবে। তোকে নিয়ে কিছু বেশি কিছু বলতে চাই না, তবে একটা কথা বলছি, সরস্বতী পুজো মনে আছে তো, যে যেদিন আমি বেরিয়ে গেছিলাম, তারপরে এসেছিলিস নিউ টাউনে, কান্নাকাটি করেছিলিস, আমাকে গলা জড়িয়ে ধরে বলেছিলিস ভাই তুই বেরাস না ভাই, তুই বেরিয়ে গেলে কি হবে ভাই। ঠিক তার পরের ভিডিওতে আমি শুনেছি তুই নাকি বলেছিস যে রূপমের নামে এখানে কেউ কিছু আলোচনা করবে না, রূপমের সাথে যে কাজ করবে সে আমাদের এখানে কাজ করবে না। তুই নতুন নতুন কাজদেরকে ফোন করে এটা বলতি যদি আমাদের এখানে কাজ করতে হয় তাহলে কেওড়া বাজে কাজ করা যাবে না, এটা তোর কথা ছিল। এই প্রেশারটা মানে কি হিসাবে নিতে চাইছিস? তোর কি নতুন চ্যানেল করবি বা কিছু করবি? বলছে না আমি চ্যানেল করবো না, কিন্তু আমার যে চ্যানেল আছে যেটা তুই নামকরণ করে দিয়েছিলি, নামকরণ। এইটাই আমি বলতে চাইছি যে যখন নামটা 100 বার তুই দিয়েছিলি, মিস্টার অ্যান্ড মিসেস বিষাক্ত, তুই দিয়েছিলি নামটা, কারণ কি আমি আইডিয়া করে কিছু বের করতে পারছিলাম না। এখানে রূপমও কিন্তু তোর চ্যানেলের নাম দিয়েছে, কিন্তু রূপম কিন্তু কোনোদিন শোনায়নি বা বলেনি। ক্রেডিট নেওয়ার কি আছে? তুই কাউকে একটা আইডিয়া দিয়েছিস চ্যানেল বাড়ানোর জন্য, এটাতে ক্রেডিট নেওয়ার কি আছে ভাই? সামান্য সামান্য জিনিসের ক্রেডিট নিবি। মানে অয়নের চ্যানেলটা অয়নের, সেখানে ও অয়নকে সাজেশন দিয়েছে। অ্যানিমেশনের আইডিয়াটা তো তোর আর আমার, রাজশেখরের সাথে রাতের পর রাত বসে ওই অ্যানিমেশনে যেটা তোমরা দেখো না যে বিদ্যুৎ চমকাচ্ছে, বিষয়ত শুধু চোখ মারছে, ওই সব পুরো অ্যানিমেশনটা ওটা রাতের পর রাত আমরা দুজন বসে বানিয়েছিলাম। ওখানেও কোনো মানে তুই যে ক্রেডিট নিস না, তোর উৎসাহ তোর ক্রেডিট আরো বেশি করে দেওয়া উচিত, তোর নেওয়া উচিত না। বেসিক্যালি তোর আমাকে ক্রেডিট কিসের জন্য দেওয়া উচিত জানিস? কারণ জানিস, আজকে ডিজে ব্রোজ বানিয়েছিস না একটা চ্যানেল, আমি তৈরি করে দিয়েছি, মানে ও খুলে দিয়েছে, ওটা ছিল ভুরি ভোজ, বিষাক্ত ভুরি ভোজ ছিল, চ্যানেল আমি খুলে দিই। যেই চ্যানেলটার একটা সিলভার বাটন তুই লাগিয়েছিস দেয়ালে, ওটা আমার এনে দেওয়া, আমার ভিডিও দিয়ে এনে দেওয়া, আমি চালিয়েছি চ্যানেলটা, 1 লাখ সাবস্ক্রাইবার আমি করে দিয়েছিলাম, আমি তো কোনোদিন ক্রেডিট চাইনি। আমার ভিডিও দিয়ে চ্যানেলটা 1 লাখ হয়েছে, সিলভার বাটন এসছে, আমি কিন্তু ক্রেডিট চাইনি। যে অডিয়েন্সদের ধারণা সবাই সঞ্জয় দার জন্য হয়েছে, তো আমি এটা একটাই কথা একান্ত বলবো যে অনেক ভুল তো। আজকে যদি সৌরভ চক্রবর্তী মানে অয়নদা যদি ওনার চ্যানেলে কোনো না ছাড়তো, তোমরা কি কেউ ফলো করতে? উনি ভিডিও আপলোড করেছে তারপরেই ওনাকে তোমরা ফলো করেছো, ঠিক আছে? এটা তোর ভুল যে তোর জন্য আমরা সবাই দাঁড়িয়েছি, আমরা সবাই সবার নিজের ট্যালেন্টে দাঁড়িয়েছি ভাই, তুই ট্যালেন্টটা ইউজ করে তুই দাঁড়িয়েছিস, 100 বার। আর এই যে সম্মানটা তোকে দিতাম এত দিন ধরে দিয়ে আসছি, ইভেন এখনো দিচ্ছি, হয়তো এত ভাবে যে এত পোলাইট ভাবে কথাগুলো বলছি একটাই কারণে, সেটা হচ্ছে কি বলতো, যে আমরা প্রথম থেকে এটা মানতাম যে হ্যাঁ টিকটকে তোর একটা ভালো ফ্যান বেস ছিল, তোর একটা ফেম ছিল, তোর জন্য হয়তো লোকে আমাদের
আমাদেরকে তাড়াতাড়ি চিনতে পেরেছে, এইটা তোর ক্রেডিট ভাই, এটা তোকে আমি ক্রেডিট দিচ্ছি যে তোর জন্য তো তাড়াতাড়ি, আজকে যেটা 2 বছর পর তো সেটা তো 1 বছর আগে হয়ে গেছে, কিন্তু তার মানে এটা নয় যে তুই সবাইকে দাঁড় করিয়েছিস। সবাই নিজের নিজের ট্যালেন্ট লাগিয়ে, নিজে পরিশ্রম করে দিন রাত খেটে নিজের জায়গা বানিয়েছে, নিজের পরিচয় বানিয়েছে। আমার কেওড়াবা চ্যানেলটা যখন তোর 1 লাখ সাবস্ক্রাইবার হয়, তুই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগিয়েছিলি যে 80,000 তো এখান থেকে নিয়ে গেছি। এবার তোকে একটা কথা বলি, শোন, শর্ট ভিডিও আপলোড করে 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 আমার চ্যানেলটা 80,000 সাবস্ক্রাইবার হয়েছিল, ঠিক আছে? সেখানে শর্ট ভিডিও শুধু তুই একা থাকতিস না, কখনো সৌভাগ্য থাকতো, কখনো অয়ন থাকতো, কখনো অভি থাকতো, কখনো জয় থাকতো। আর তোর যদি আমি এখন বলতে যাই যে আজকে তোর পেজের এত সাবস্ক্রাইবার, এত ফলোয়ার্স, এত কিছু, সেখানেও তো শর্ট ভিডিও আপলোড করেই তো বেশিরভাগটা হয়েছে, 90% তো শর্ট ভিডিও। আর সেই শর্ট ভিডিওতে কারা থাকতো? আমরাই তো থাকতাম। তাহলে আমি কি তোকে একবার বলতে যাবো আমরা বলতে যাবো? আমি বেশি থাকতাম, সব থেকে বেশি শর্ট ভিডিওতে আমি থাকতাম। আমি কি কখনো বলতে পারবো যে তোর আজকে মিলিয়ন যে পেজটা রয়েছে ফেসবুকের, তার 500কে তো আমার সাথে ভিডিও বানিয়ে হয়েছে? আমি কখনোই নিতে যাবো না, এগুলো বোকা বোকা, এগুলো এই সমস্ত বোকা বোকা জিনিস ভাবিস না। তো আমরা এরকম হয়েছিল যে এক টাইমে আসার পর আমরা বুঝতে পেরেছি যে আমাদের বেশি খাটনি হয়ে যাচ্ছে, কিন্তু টাকা পাচ্ছি না, স্ক্রিপ্ট আসা বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে আমরা বাড়িতে শর্ট বানাতাম। 5 মাস পর দিয়েছে দিনরাত খাটিয়ে 16,000 টাকা মাইনে, কেউ দিয়েছে জিতকে 16-17,000 টাকা, মানে 10 মাস টোটাল, ঠিক আছে? কাজ করার পরে 5.5 16,000 টাকা। তো একেও দিয়েছে এরকম 5-6 হাজার টাকা হয়তো। অনেক কিছু হওয়ার পর আমরা বিষাক্ত সঞ্জু যখন ছাড়লাম, আমরা তখন তাও ছাড়তে চাইনি। অনেক স্যাক্রিফাইস করার পর উনি এরকম কথাবার্তা বললো আমাদেরকে, তারপরে মানে আমরা ছাড়তে বাধ্য হলাম। এরকম বাজে বাজে কথা বলেছিল। আমরা এই সমস্ত ভয়েস স্ক্রিনশট কিচ্ছু দিতাম না। এটা শুরু সঞ্জয় দাই করলো, এটা বিনা পারমিশন নিয়ে একটা ছেলে নাম্বার শো করিয়ে দিয়েছে। সঞ্জয় দা, আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, কেউ নাম্বার শো করার আগে মাথায় আসে না যে ওর নাম্বারটা শো করবো, কেউ কল করতে পারে? আমার নাম্বারটা তো ওপেন দিয়ে দিয়েছো, ওকে ফোন করে বাজে বাজে কথা বলছে, আমাকে আমার পার্সোনাল লাইফে আমার ডিস্টার্ব হচ্ছে, তাই না? সঞ্জয় দার মুখতে ভাবতে আমি কপি করেছি। আমার ডায়লগ আছে, সেটার উপর কপ্পুর ধরিয়ে দেবো। লাস্ট যে ভিডিওটা আপলোড করেছে ওখানে আমার ডায়লগটা নিয়ে পুরো বলে দিয়েছে। হ্যাঁ, ওটা কিন্তু আমার, তো বিশ্বাস না হলে আমার থেকে দেখতে পারো। সঞ্জয়দার ইচ্ছা ছিল যে ওনার কথা সবাই শুনবে, মানে যেটা বলবে সেটা হ্যাঁ বলতেই হবে, না বললে সঞ্জয়দার কাছে খারাপ। এর প্রবলেম হচ্ছিল, আমাদের ফ্যামিলি প্রবলেম, আমাদের কষ্ট হচ্ছিল, টাকা পয়সা পাচ্ছিলাম না। আমরা বলেছি যে আমাদের বেশি খাটনি হয়ে যাচ্ছে, আমরা স্ক্রিপ্টে আসবো না, আমরা শুধু শুটে আসবো, শুট করে বাড়ি চলে যাবো, এটাই আমাদের ইচ্ছা ছিল। কিন্তু সঞ্জয়দার ইচ্ছা ছিল যে সঞ্জয়দা আমাদেরকে A to Z স্ক্রিপ্ট, অ্যাক্টিং, তারপরে যা কাজ বলো সব করাবে, হ্যাঁ আমাদের পুরো নিংড়ে নেবে, কিন্তু আমরা ওনার কাছে মাইনের কথা কোনোদিন বলতে পারবো না। সবাই রূপম সৌরভ না, ওই যুগ চলে গেছে ভাই। এখনকার ছেলেরা অনেক স্মার্ট, এখনকার ছেলেরা নিজেদের খাটনি খেটে সেই পারিশ্রমিক নেবে, আমাদের মতো ফ্রিতে সবাই কাজ করে দেবে না। উনি চেয়েছিল যে আমরা ওনার সব কাজ করে দিই, বুঝে গেছি যে এই টাকায় আমাদের হবে না, আমাদের খাটনি বেশি হয়ে যাচ্ছে। তো সেটার জন্য আমরা বলেছিলাম যে এরকম হবে না, আমরা স্ক্রিপ্টে আসতে পারবো না, তো ভিডিও করবো, চলে যাব। অনেক কিছু শোনার পরেও আমরা থাকতে চেয়েছি, অয়নদা, সৌহার্দ্য সবাই থাকতে চেয়েছে। তো লাস্টে এরকম মানে বললো যে বাজে একটা কথা বললো যে তোরা যদি না আসিস তোদের কলার ধরে নিয়ে আসবো। তারপর সঞ্জয়দা বলেছিল 11 তারিখে একটা মিটিং হয়েছিল যেখানে আমরা সবাই গেছিলাম। ওই মিটিংয়ে বলা হয়েছিল স্ক্রিপ্টিংয়ে আসতে হবে, ভিডিও করতে হবে, শর্ট ভিডিও করতে হবে, এরকম অনেক কথা হয়েছিল। কিন্তু আমরা অনেক আলোচনার পর রাজি হয়েছিলাম। তখন কিন্তু অন বাদ হয়নি, অন গেছিল 13 তারিখে। আমরা একদিন গেছিলাম, তখন অন বাদ পড়ে গেছে, জেনে গেছি যে অন বাদ পড়ে গেছে। তখন আমার মনটা ভেঙে গেছে যে ছোটবেলা থেকে ভিডিও করতাম, আমি আরো একসাথে থাকতাম ফ্ল্যাটে, একসাথে ঘুমাতাম, আমাকে ডেকে দিত সৌহার্দ্য ওঠ, নাহলে ফাইন হবে, এরকম ডেকে দিত। তারপর রূপম বেরিয়ে গেছে, জয় নেই, আমি খেকে কি করবো? সঞ্জয়দা মানে এত রুড বিহেভিয়ার করে, পোষাতো না ভাই, কি বলবো, কাকে কি শেয়ার করবো? ফ্ল্যাটটা মনে হয় শুধু 4 দেওয়াল, আর 4 দেওয়াল, মানে ভিডিও যে আমরা করি, এই যে এখন যে আমরা সবাই মিলে ভিডিও করি, অয়ন আছে ভিডিও করতে, আমি ওর সাথে ভিডিও করতে যাই, হাসি মজাতে ভিডিও, আনন্দ, একটা আনন্দ সবার মনের সাথে, সবার মনের সাথে। কিন্তু ওখানে একটা ভিডিও ভুল হলেই এত রুড বিহেভিয়ার, অয়ন বেরিয়ে গেছে। ওই যে বলছে না ভিডিওতে ভাইচারা একটা ব্যাপার, সত্যি ভাইচারা কেন হবে না? আর ভাইচারা ব্যাপার কি তোমার সাথেও ছিল না? মানে এতগুলো ছেলের মধ্যে কে তোমাকে সব থেকে আগে থেকে চেনে? আমরা বারুইপুরে কারা যেতাম, আমি আর তুমি যেতাম। আমি একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি, তোমার স্ক্রিনে চলছে, দেখতে পাচ্ছ। তখন আমি কত ছোট, তখন আমার 18 বছর বয়স, এখন 25 বছর বয়স হয়ে গেছে। তখন থেকে আমি সঞ্জয়দাকে চিনি। 2019-20 দিকে যখন সঞ্জয়দা যেমন ছিল, এখন কি তেমন আছে? আমরা যখন বিষাক্ত সঞ্জুতে ঢুকি তখন 4 জন ছিল, সঞ্জয়দা, শুভ্রদা, অয়নদা, তোমার সৌহার্দ্য, 4 জন ছিল। আমরা যখন শুট করতাম তখন সঞ্জয় দাস, শুভ্রদার সাথে কোনোদিনই ফ্রেন্ডলি মিশতে পারিনি, কিন্তু সৌহার্দ্য আর অয়নদার সাথে আমরা সবসময়, মানে ওদিকে বকা খেলেও, জয়দা আর শুভ্রদার কাছে বকা খেলেও আমরা অয়নদা আর সৌহার্দ্যর সাথে ফ্রেন্ডলি মিশতে পেরেছি, মানে খুব ভালো লাগতো, হাসি ঠাট্টা হতো। কিন্তু যখন আমরা প্রথম দিন মিটিং হলো তখন অয়নদার একটা কাজের জন্য উনি যেতে পারেনি মিটিং এ। আমরা ভেবেছিলাম যে আমরা আগে থেকে না বলবো না, আমরা বলবো যে হ্যাঁ আমরা শুটে আসবো। ভেবেছিলাম যে অয়নদা বেরোবে না, কারণ উনি শুরু থেকে ছিল চ্যানেলের। পরের দিন যখন অয়নদার সাথে পার্সোনাল সঞ্জয়দার মিটিং হলো তখন জানতে পারলাম যে অয়নদাকে আর নেবে না। অয়নদা যেটা বলছে ওনার সেটা পোষাচ্ছে না, মানে উনি যেরকম মাইন্ডে কাজ করছে উনি করে যাবে ওরকম, ঠিক আছে, কারো সুবিধা অসুবিধা দেখবে না ওনার, হ্যাঁ তো হ্যাঁ।
অয়নদা সেটা হ্যাঁ তো হ্যাঁ না বলেনি, মানে না বলেছে, তার জন্য অয়নদাকে আর রাখবে না। তারপর আমাদের রাত্রিবেলা আমরা বাড়িতে আমাদের মাথা সব খারাপ হয়ে গেছে যে লোকটা প্রথম থেকে চ্যানেলের প্রথম থেকে ছিল তাকে রাখেনি, আমরা দুদিন আগে এসেছি, আমাদেরটা কি ভাববে, আর আমাদের মন ভেঙে গেছে এখানেই যে চারজন ছিল গ্রুপে, তার মধ্যে দুজন ফ্রেন্ডলি মিশত আমাদের সাথে, আমরা হাসি ঠাট্টা করতাম, সব মনের কথা বলতে পারতাম, কিন্তু সঞ্জয় দা সুব্রদার সাথে কোনোদিন মনের কথা বলতে পারিনি। ওনাদের যে রুড ব্যবহার, আমাদের টাকা নিট ছিল কিন্তু তার থেকেও একটা ভালো ব্যবহার তো করবে শুটে গেলে, সেই ব্যবহার কোনোদিন করিনি। এটা মানে ডায়লগ ভুল হলেও খিস্তি দিয়েছে, বাবা মা তুলেও এমন ভাবে খিস্তি দিয়েছে। এখানে আমাদের শুটে আমরা 100 বার টেক নিয়ে, যদি মিস্টেক হয় আমরা ছেলে পেলে আমাদের কেউ কিছু বলি না, 100 বার দে তুই দে ভাই, কিন্তু ওনাদের মাথা গরম হয়ে যায়, বাজে গালাগালি দেয়। আর যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা যারা কমেন্ট করো যে সঞ্জয় দা তোমার চ্যানেলে কাজ করবো, আরামসে করে আসতে পারো, ঠিক আছে। আর যদি আমি একটা লাস্ট কথা বলছি, এই যে যারা এখন কাজ করছে চ্যানেল দেখতে পাচ্ছ, এরাও বেশি দিন টিকবে না, আমি ওপেন বলছি ক্যামেরায়, ঠিক আছে। লাস্ট দিনের ভয়েস যখন আমরা বলেছিলাম যে আমরা বড় ভিডিওতে থাকবো, আমরা স্ক্রিপ্টিং আসতে পারবো না, যে সঞ্জয় দা এত সেলফ রেসপেক্ট বলেছে, যে আমাদের কি তাহলে সেলফ রেসপেক্ট নেই নাকি? এই তো আমি শুরু করলাম ভয়েস। বাড়াগুলো সেই সময় মিটিং এ কি মুখের মধ্যে বাড়া ঢুকিয়ে রেখেছিলি সব কটা? এই যে আমরা একটা ইয়ং ছেলে, তোকে যদি এটা বলি তুই মেনে নিতে পারবি? তোরা শুটে থাকতে পারবি পুরোটাই, কিন্তু তোদের সময় হচ্ছে না কোনো। তো শুটে কিভাবে সময় দিবি? সেটা আমাদের শুটের সময় কি পায়খানা কি একটা গজিয়ে যাবে নাকি, না টাইম বের করে নিবি? পায়খানা না পাখনা কি আরেকটা গজিয়ে যাবে বলেছে, তখন টাইম বের করতে পারবি, আর এখন টাইম বের করতে পারবি না। ঠিক আছে ভাই, যদি লাগে ওই আগে যেমন ছিলি ওই রিকোয়েস্ট করেছিলি এরকম রিকোয়েস্ট করলি, যদি লাগে কোনো সময় অবশ্যই জানানো যাবে, ঠিক আছে বাড়া রাখ। ঠিক আর আছে, যখন বলবি, যখন মিটিং হয় না, মিটিংটা হওয়ার কারণ হচ্ছে যে স্পষ্ট খোলা বলা। আমি যদি মুখে স্পষ্ট খুলে বলেছি তোদের এটা তোরা করতে পারলে তাহলে ইন, নাহলে আউট। তখন কি মুখের মধ্যে বাবার বাড়া বুঝেছিলি তোরা সবাই? যে কজন, সৌহার্দ্যকেও বলছি, সৌহার্দ্য তো এখন বড় হয়ে গেছে, ঠিক আছে। তখন তো মুখে কোনো আওয়াজ বেরোচ্ছিল না, হয় না সৌহার্দ্য, ঠিক আছে। সবসময় মাথায় রাখতে হয় যে হু হা হি হ্যাঁ করবো, এই করবো, ওই করবো। আমি সেদিন কি করেছিলাম? আমি না, শুধু না। উঠে বলেছিলাম যে আমরা সবাই রাজি, ঠিক আছে, এটা সেটা বলেছিস বলেছিলাম। তুই, ঠিক আছে। মিটিং বললে হয় না, ঠিক আছে। আর সৌহার্দ্য তোকে আমি চিনে নিলাম ভালো করে, বুঝেছিস? গ্রুপবাজি করছিস কর, ঠিক আছে। গ্রুপবাজি করছি, এটা কি? হ্যাঁ এটা গুরু গ্রুপটা ভালো করে কাটাস। এটা বেসিক্যালি এটা আমাকে মানে এন্ধু যে ধরেছে, এইটা অ্যাকচুয়ালি আমাকেই বলেছে। গ্রুপবাজিটা এই জন্যই বলেছে যে ভেবেছে যে আমি এদের সবার মাথাটা খেয়ে এদের সবাইকে নিয়ে বেরিয়ে গেছি। ভাই ওটা বলছি না, তোরা ইউটিউবে ভিডিও শুট করবি সেটাতে আমি অ্যাপ্রিশিয়েট, তুই ইউটিউবে ভিডিও শুট করবি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাই যে ইউটিউবে ভিডিওটা শুটটা হচ্ছে ওই মাংস তৈরি করা, মানে মাংস ঝাল মাংস তৈরি করা হয়েছে, ওরকম একটা ব্যাপার, ঠিক আছে। এখন যদি কেউ বলে, তোরা বলছিস, এর আগেও একজন বলেছিল যে মাংসটা আমি খাবো, ঠিক আছে, কিন্তু তেল মশলা ঝাল নুন লঙ্কা তারপরে হচ্ছে মশলা বাটা এগুলো দিয়ে ভালো করে কষাতে হয়, ঠিক আছে। কষিয়ে তারপরে রান্না করে পাতে রাখলে তখন মানুষ মাংসটা খায়, তারপর বলে ভালো হয়েছে। এবার শুধু ইউটিউব ভিডিওতে কাজে লাগবি, এবার তোদের দিনে সেটাও তো ভাবতে পারছি না যে পার্ট 1-এ আছিস, পার্ট 2-তে থাকবি কিনা, ঠিক আছে। পার্ট 1-এ কাকে লাগছে, পার্ট 2-তে তারা কি সময় দিতে পারবে, সেইটা কনফার্ম করো যে পার্ট 1-এ আছো, পার্ট 2-তেও থাকবো, তারপরে পার্ট 3-তেও থাকবো, সেগুলো কনফার্ম করো, তাহলে তো সেই হিসেবে ভাববো তোমাদেরকে নিয়ে, বুঝতে পেরেছো? আর যদি মনে হয় যে না আমি পার্ট 1-এ আছি, পার্ট 2-তে বলবো না থাকবো না, তাহলে কিন্তু কলার ধরে নিয়ে আসবো। এটা আগে বুঝে নাও, তুমি যেখানেই থাকো তোমার কলার ধরে টানতে নিয়ে আসবো, সেটাই বলে দিচ্ছি। তুমি যদি সেটা না চাও তাহলে একবারে ডিসিশন নাও যে আমি পার্ট 1-এ থাকলে পার্ট 2-তেও থাকবো, পার্ট 3-তেও থাকবো, তাহলে আমরা সেই হিসেবে তো অডিয়েন্সকে দিতে হবে যে পার্ট 1-এ যে আছে পার্ট 2-তে নেই, এরকম বললে তো হবে না। সেটা ভালো করে বুঝে সবকিছু বুঝে তবে ডিসিশন দাও, ঠিক আছে। পার্ট 1-এ থাকলে পার্ট 2-তেও থাকতে হবে, 3-তেও থাকতে হবে। সেটা যদি তোমরা সেটাও যদি করতে পারো যে ইউটিউবে ভিডিওতে থাকতে পারবে শুধু, সেটা যদি তুমি করতে পারো তাহলে আমরা দেখছি কাদের নিয়ে কাজ করতে পারে, যাদের লাগবে তাদের ডাকবো। এটাই হলো সঞ্জয় দার আসল রূপ, যেটা বিট্রে করেছে ভিডিওতে ওটা নয়, প্রচন্ড রূপ, রিয়েল এটা হচ্ছে কথা, প্রচন্ড রূপ। এই ভয়েসটার পর আমরা সবাই বেরিয়ে গেছি। আমি ডিসক্রিপশনে একটা জিনিস লিখে দিয়েছিলাম, তোমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু 100% ঠিক কথা। শর্ট ভিডিও দেবো, অনেক চলুক কেটে দেবো, কিন্তু ভাই স্ক্রিপ্টে আসতে হবে না। আমি না হতে পারে মানুষের মধ্যে কোনো প্রেশার আছে, তো যাই হোক এই হচ্ছে ঘটনা। তবে যেই নতুন ছেলেগুলো এনেছিলাম তাদের মধ্যে 2-3 জনকে আমি বলি, ঠিক আছে ভাই তাহলে
তোরা আয় স্ক্রিপ্টে, আমরা একসঙ্গে স্ক্রিপ্ট বসে করবো। অয়নদার হয়তো হবে না, অয়নদা হয়তো স্ক্রিপ্টে আসতে পারবে না, প্রেশার আছে। তো ওরা একদিন আসে, তারপরের দিনই আবার বলে যে সঞ্জয় দা আমাদেরও হচ্ছে না, আমাদের অনেক দূরে বাড়ি। হঠাৎ করে এই কথাটা শুনলো। আমি ভাবলাম যে হয়তো এটা ভাবছিল অন শিখিয়ে দিয়েছে, কিন্তু না, এটা ওদের সত্যিকারের প্রবলেম। মিলনও ছিল, এ যাচ্ছে স্ক্রিপ্টিং এ, ওরা যখন ফ্ল্যাটে ঢুকবে তখন আমি না খাচ্ছি বাড়িতে বসে। আমাকে ফোন করেছে যে কোথায়, আমি বললাম আমি তো বাড়িতে। বাড়িতে মানে ইয়ার কি মেরো না, আমি না সত্যি আমি বাড়িতে। তুমি আসবে না স্ক্রিপ্টিং এ? তখন আমি ওদেরকে বলি যে না ভাই আমি আর স্ক্রিপ্টিং করবো না, ওদেরকে সব জানিয়ে দিয়েছি, আমি করবো না, আমার খুব প্রবলেম হচ্ছে, আমি থাকতে পারবো না। এইটুকু কিন্তু আমাদের কথা হয়েছিল মিলনের সাথে আমার। তার কিছুক্ষণ পর আমি এটা জানতে পারি যে ওরাও স্ক্রিপ্টিং আর করবে না, তাই তো? তুমি আসার পরে তোমাকে আমরা এটা ভাবছিলাম যে অয়ন দা আসলে আমরা বলবো যে আমরা স্ক্রিপ্টিং আসবো না, আমরাই শুনে অবাক যে উনি আমাদেরকে বলছে যে উনি আসবে না। মানে আমরা ভেবে রেখেছি আমরা ওনাকে বলে দেবো যে স্ক্রিপ্টিং আর যাবো না অয়নদা। অয়ন আমাদের বলার আগে অয়নদা এসে আমাদেরকে বলছে যে আমি আর যাবো না। তো ইয়া গ্রুপবাজি কেসে হোক। কিন্তু উনি একটা জিনিস বোঝালো যে লোকের চ্যানেলে কাজ করলে এরকমই হয়। আমি আর শুভ্র আছি, আমাদের দুজনকে স্ক্রিপ্ট করতে হবে। তো আমরা পিকনিক পার্ট 2 একটাই শুট করেছিলাম, তাও ওটা নভেম্বর মাসের লাস্টের দিকে সবার সাথে ডিসকাস করে যে ভাই কারোর এই টাইম হচ্ছে না, কারোর ওই টাইম ডিসকাস তো করতেই হবে, এই সময় হবে না। তো অনেক জনের কাজ ছিল, 20 জনের মতো কাজ ছিল। তো সবাইকে অ্যারেঞ্জ করা, একটা লক্ষ্মীকান্তপুরে আমরা শুটে গেছিলাম, সেখানকার জিনিস অ্যারেঞ্জ করা, সবকিছু অ্যারেঞ্জ করে আমরা শুভ্রর মাঝে প্রচন্ড প্রেশার হয়ে গেছে। আমি অয়নকে বলি যে ভাই প্রচন্ড প্রেশার হচ্ছে আমার দুজনের মধ্যে, তুই সপ্তাহে একদিন হলেও আয়, আমরা তাহলে সেরকম স্কিপ করতে পারবো, 1-2 দিন অন্তত টাইম দে। ও বললো যে অনেক শুনলো, শুনে হ্যাঁ করলো, তাহলে ছেলে এত খাচ্ছে কেন, আমি অন্য কাউকে বাইরে দেবো। খাটছে যে খাটার পারিশ্রমিকটা দিতিস ঠিকঠাক ভাবে, সেটা আগে নিজে প্রশ্ন কর। যে বলছিস কথাগুলো যে নিজের ছেলেদের খাটছে, নিজেদের ছেলেরাই সবকিছু করতে, গরমের মধ্যে মেয়ে সাজছে, ফলস চুল পড়ছে, এত কিছু করছে, বারবার মেকআপ বলে পড়ছে, মেকআপ করছে, ওকে মেকআপ করাচ্ছে, ও তাকে মেকআপ করাচ্ছে, তুই শুধু তোর ক্যারেক্টারটা নিয়ে শুনতিস, পড়তিস, করতিস, ব্যাস। বাকি মেকআপ, হ্যাঁ মাঝে মাঝে তুইও মেকআপ টাচ আপ করে দিতি, আমিও করতাম, তুইও করতি। কিন্তু এই যে তুই কথাগুলো বলছিস, নিজেদের লোককে নিয়ে সবসময় ভাবতাম, নিজেদের ছেলেদেরকে নিয়ে সবসময় ভেবেছি, অন্য কাউকে আনিনি। তো নিজেদের ছেলেদেরকে তো ঠিক মতো রাখতে পারিস নি, তুই শুধু তোরটা গুছিয়ে গেছিস। আর এই কথাগুলো বলতে খারাপ লাগছে, কিন্তু এই যে তুই মুখটা খুলে ফেলেছিস এই ভিডিওটা করে, এটা তোর করার আগে অ্যাটলিস্ট সবার সাথে সবাই অন্তত একবার তোর ফোন করা উচিত ছিল, বলা উচিত ছিল যে তোদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি। তুই কিন্তু একবারও কারো কাছে পারমিশন নিসনি, উইদাউট এনি পারমিশন তুই ভিডিও বানিয়েছিস নাম নিয়ে, উইদাউট এনি পারমিশন থাম্বনেইলে ফটো লাগিয়েছিস, স্ক্রিনশট অ্যাড করেছে, নাম্বার শো করেছে। সোশ্যাল মিডিয়াতে কাজ করছিস তো এত বছর ধরে, আমার থেকে বেশি তুই সোশ্যাল মিডিয়াতে কাজ করছিস। টিকটকটা যদি সোশ্যাল মিডিয়া ধরে থাকি আমি তাহলে এই মুহূর্তে, তাহলে তোর এগুলো বোঝা উচিত, তোদের জ্ঞানগুলো থাকা উচিত, এগুলো বেসিক সেন্স এগুলো। সৌহার্দ্য আর কিছু যারা নতুন ছেলে এসেছিল বা অয়নকে সবাইকে একসঙ্গে 11 জানুয়ারি ডাকা হয় যে ভাই একটু আয়, একটু মিটিং আছে। তো 11 জানুয়ারি সে অয়নের হয়নি, 13 জানুয়ারি অয়ন আসবে বলেছে। 11 জানুয়ারি সবাই আসে বাদ বাকিরা। তো তাদেরকে বলা হয় দেখ ভাই আমার একটা রুলস তৈরি করছি, আমাদের বড় ভালো ভিডিও করতে হবে, তার জন্য আমাদের রুলস আছে, আমরা ক্যামেরায় কাজ করব, বড় সেটআপে কাজ করব, মানে সবাই বিষয়টা শুনতে আয়। তাহলে কি হবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা হবে যে ভাই ভাইচারা ব্যাপারটা আসবে, ভাইচারা তুই নিজেটা গুছিয়ে সবাইকে চারা বানিয়ে দিবি। শর্ট ভিডিও করা যাবে, শর্ট ভিডিও করলে মানুষ চিনবে এবং জানবে, নিজে শর্ট করে দিয়ে বাড়ি চলে যাবে, বলছে যে ওদের বাড়ি পাঠিয়ে দে। কথা ছিল সপ্তাহে 2 দিন আসতে হবে। শুভ্র, অয়ন, সৌহার্দ্য আরো জানা ছিল, সবাইকে একই কথাই বলা হয়েছে যে ভাই আমরা আসতে চাইনি, মানে উনি ভাইচারা বাড়াবে আমাদের সাথে একসাথে বসে। তো বলছে যে যখন শুট করতাম আমাদের একটা রিহার্সেল হতো, আমরা আগের দিন রাত্রে রিহার্সেল করতাম, তো তোরা আসবি সপ্তাহে 2 দিন, আমরা শর্টে আসবো না এটা বলেছি। এবার ওনার তো আনাতেই হবে আমাদের, নাহলে ওনার ফেসবুকে রানিং হচ্ছে না, উনি ভালো করে ভিডিও করতে পারছে না, আমাদের নিয়ে ভিডিও করবে, চাচ্ছি না শর্টে। এবার উনি কি করে আনাবে, বলে যে বেসিক্যালি এখানে জেলাসিটা এইটাই যে আমি সৌহার্দ্য ওদের সাথে গিয়ে ভিডিও করছি, একটা গ্রুপ পেয়ে যাচ্ছি, এতগুলো ছেলে পাচ্ছি, ও তো পাচ্ছে না। সৌহার্দ্য বাথরুম পরিষ্কার করেছে, আমি সারা ঘর মুছেছি, এমনকি একটা দিন কাছে মাকে অপমান করেছে, সেই নিয়ে হচ্ছে বৃষ্টি। আমি অনেকে ফোন করে বললাম যে বৃষ্টি হচ্ছে কি করে যাব, আমার গাড়ি লিক হয়ে গেছিল, আমার ফোনটা ছিল বাড়িতে, যে সৌহার্দ্য কাজ করবে না নতুন ছেলে দেখে নেবো। আর মাকে বলার কোনো দরকার, আমাকে বলতো একদম রুট, আমার মা প্রচন্ড মাথা গরম হয়ে গেছে। আমাদের যদি বিশ্বাস না হয়, আমি তোমার মার থেকে জিজ্ঞাসা করে নিয়েছি, সেদিনকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কি করে যাবো বুঝতে পারছিলাম না, তাই ফোনটা রেখে বেরিয়েছিলাম গাড়ির লিকটা ঠিক করতে। আমার নাম্বারে ফোন করে, তখন মা ফোনটা ধরে, তখন তোমাকে কেমন বলেছিল একটুখানি বলে দাও। নতুন ছেলেকে দেখে নেব, মানে নর্মাল না, রুট ভাবে। তোমাকে বলার কোনো মানে আছে এটা? মাকে কেন বলবে যে সৌহার্দ্য কোথায়, নর্মাল জিজ্ঞাসা করতো, তারপর ফোনটা রেখে দিত।
নতুন ছেলে কি বলেছিল জানো? সবার তো কাজ করবে, নতুন ছেলে দেখে নেবো এরকম বলেছিল। এরকমই বলে। আর তুমি কি রিপ্লাই দিয়েছিলে? আমি কিছু বলিনি, আমি চুপ করে আছি, কি বলবো? তোর ব্যাপার আমি জানি কিছু, কি হচ্ছে না হচ্ছে আমি কি বলবো? তাও কিছু বলা হয়। কেউ কাজ করছে মানে সে তোর গোলাম, একদমই না। সেটা সবার পার্সোনালি একটা মানে নিজস্বতা আছে, সবার পার্সোনালি সবার ফ্যামিলি আছে, সবার সবকিছু। তুই ভাবিস আমার কাছে কাজ করছে মানে সেগুলো মানে আমি যেটা বলবো সেটাই করতে হবে, সেটাতে হ্যাঁতে হ্যাঁ নাতে না। আমি যদি বলি যে সূর্য পশ্চিম দিক থেকে ওঠে তাহলে ওটাই মানতে হবে, সূর্য পশ্চিম দিক থেকেই ওঠে। কিন্তু এটা একদমই তোর ভুল ধারণা। কখনোই অ্যারোগেন্স হয়ে, কখনোই রুড বিহেভ করে কখনোই তুই একটা গ্রুপ চালাতে পারবি না। আর যে তোমরা কমেন্টগুলো করছো, নেগেটিভ কমেন্টগুলো কোনো কিছু না জেনে, তা আমার মনে হয় এই ভিডিওটার পর সেটা ক্লিয়ার হয়ে যাবে। দুই তরফ বিবেচনা আর করে এরপরও যদি তোর মনে হয় তুই জিনিসটাকে আরো এগিয়ে নিয়ে যাবি, কারণ দেখ এটা তো আমরা সবাই ডিসাইড করছি যে এটা আমাদের দিক থেকে লাস্ট ভিডিও, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। আমরা এতদিন চুপ ছিলাম, আমাদের জানানোটা দরকার ছিল, কারণ তুই ভিডিওটা দিয়েছিস, তার বেসিক ইনফরমেশনটা আমরা শেয়ার করি। বেরিয়ে গিয়ে তো আমরা কোনো ভিডিও বানাইনি। আমরা বেরিয়ে গিয়ে না তোকে নিয়ে কেউ মেনশন করে কিছু ভিডিও বানিয়েছে, না তোকে ঠুকে কেউ কোনো ভিডিও বানিয়েছে, কিচ্ছু না। একদম সবাই সবার মতো কাজ করুক, ভালো কাজ করুক, তুইও কর ভাই, তোরও গ্রো হোক, আমি এটাই বলবো। শান্তিপূর্ণভাবে বেরিয়েছি। সবাই শান্তিপূর্ণভাবে বেরিয়েছে, সেই জিনিসটাকে সেরকমই রাখ। কন্ট্রোভার্সি দিয়ে যদি এগোতে তুই চাস তো এগোতেই পারিস, কোনো ব্যাপার না। এর আগে একটা ব্যাপার শুনেছি যে তাদের মধ্যে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। এই গ্রুপটা কেন হবে না? এই যে মিলন বলল, ওরা আমাদের সাথে মিশতে পারতো, আমরা মিলেমিশে একটা গ্রুপ করেছিলাম যে এখানে শুরু হচ্ছে, কি কি নেবো না নেবো, আমরা ফ্রেন্ডলি হিসেবে একটা গ্রুপ করেছিলাম। সেখানে আমি তোমাদের ঢোকাবো কি জন্য? কিস্তি খাওয়ার জন্য? আমাদের গ্রুপে দেখো তো কিস্তি খাচ্ছি, গ্রুপে তো কিস্তি খাচ্ছে, আমরা কি রিল্যাক্স হতে পারবো না? কোনো ডিসকাস করার জন্য খোলা হয়নি। খোলা হয়েছিল যে লক্ষ্মীকান্ত পুরো শুটে যাওয়ার আগে গ্রুপের নাম ফালতু। যে আমরা কালকে সকালে কটার সময় বেরাবো, কোথা থেকে আমরা দেখা করব। তো আমরা এই জন্য খুলেছিলাম যে সবাই গ্রুপ খুলে সবাইকে ঢুকিয়েছে, যারা শুটে গেছিলাম। তাদের নিজেদের খরচায় আসতে হবে। কাচু মাচু মুখ করে তুই এরকম অডিয়েন্সকে তুই বোকা বানাতে পারবি না, এটা বলে যে গ্রুপের ভেতর না একটা আমি জানতে পেরেছি হঠাৎ করে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। তুমি জানতে পারোনি না, তোমাকে ওরা জানায়নি, কারণ তোমার ব্যবহারের প্রবলেমের জন্য। নইলে কোনোই দলের ভেতর দল তৈরি হয় না যদি মাথা ঠিক থাকে। তার মানে এখানেই তুই বুঝে না যে গ্রুপের ভেতর থেকে গ্রুপ তৈরি হচ্ছে কেন। এটা তো নতুন এসেছে, এটা তোর মুখের দিকে তাকিয়ে এসেছিল, এটা তোর চ্যানেলে কাজ করবে বলে এসেছিল। সেখানে সৌহার্দ্য অয়নের সাথে কেন ওরা গ্রুপ বানাতে যাবে? নিশ্চয়ই তোর ফল্ট আছে না ভাই, নিজের দিকটাকে দেখ। অয়নদাকে কোথা থেকে চিনলি? সব স্ট্যাটাস আসে আমাদের কাছে, আমরা দেখি না, এটা ভাবিস না। ওনার একটা রোগ আছে, উনি বাচ্চা ছেলেদের মতো নিব্বাদের মতো স্ট্যাটাস দেয়। উনি শুভ্রদা, ঠিক আছে, আমরা ওনাদের থেকে এত ছোট, আমরা তো কোনোদিন ওনাদের ট্যাগ করে স্ট্যাটাস লাগাই না, প্রয়োজন মনে করি না, প্রয়োজনই actually মনে করি এটা হলো না। আসল কথা। ওনরা এরকম আমরা প্রয়োজনই মনে করি না, আমাদের কিছু যাই আসে না। দিকে 3 মাস 4 মাস আমার ফ্ল্যাটে থেকে গেল, সেখানে 3 মাস আমার ফ্ল্যাটে থেকে গেল বলো। 3 মাস 4 মাস আমি ফ্ল্যাটে থেকে গেলাম, কার জন্য থাকলাম? না কি তুই মানে তোকে কি ভাড়া রেখে দিয়েছিল? হ্যাঁ মনে ওইটা মনে এইটাই ভেবে বলেছে। আমার বাড়ি ঘর আছে, আমার বাড়িতে আমার এসি আছে জানিস, বিনা এসিতে গরমে জ্বলেছি পুড়েছি, তাও তোর ওখানে থেকেছি। কারণ কার জন্য থেকেছি? কার ভিডিও হয়েছে ওখানে, আর আমি পারিশ্রমিকটা কি পেয়েছি ইয়েতে। তোরা নিজেরাও এসেছিলি, 3-4 দিন হয়তো শুট বন্ধ ছিল, তার জন্য তুই আমার মায়না কেটে নিলি। বিয়ের জন্য মায়না কেটে নিয়েছে। বিয়ের জন্য আগের শ্যুটটা করতে পারিনি, তাই জন্য মায়না কেটে নিল। ये अलग ही लेवल का बंदा है। সেকেন্ড, একটা সরস্বতী পুজোর আগে আমার একটু স্ক্রিনে প্রবলেম হয়েছিল, আমি জামা অবধি পড়তে পারছিলাম না। তো ওই জন্য আমি বলছি ভাই আমি তো থাকতে পারবো না, ওকে ছবি ভিডিও, তার জন্য টাকা কেটে নিয়েছে। কিন্তু যেখানে প্রথমে বলা হয়েছিল বন্ধু, দ্বিতীয়ত যেখানে বলা হয়েছিল মেডিকেল পারপাস, কোনো টাকা পয়সা কাটা হবে না, তাও আমি কিছু বলিনি। ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। শোন, সব থেকে বড় কথা কি বলতো, আমরা কোনো লিখিত পরিতভাবে কোনো কিছু করিনি, এটা আমাদের সব থেকে বড় ভুল হয়েছিল। আর সেকেন্ড কথা, তোকে একটা কথা বলি ভাই, তো সঞ্জুতে তুই যে এই যে টাকা কাটার ব্যাপারটা, যেটা ও বলছে টাকা কাটার ব্যাপার, যে কোনো বিষয়ে টাকা কাটা, যে কোনো বিষয় 5 মিনিট লেট হলে টাকা কাটা, কারোর বিয়েতে টাকা কাটা, কারোর স্কিনের প্রবলেম, জামা পড়তে পারছে না, শুট করবে তার জন্য টাকা কাটা, কারোর বাড়িতে বাবা মা শরীর খারাপ সে আসতে পারছে না, বা কোনো ইম্পর্টেন্ট কাজে সে সেই শুটে থাকতে তার জন্য টাকা কাটা। তোর বন্ধুত্বের পরিচয় না, এগুলো পুরোটাই হচ্ছে মালিক কর্মচারীর পরিচয়। আর বন্ধুটা প্লিজ বলিস না, তোর মুখে বন্ধুটা মানাই না, তুই কাউকে বন্ধু ভাবতে পারিস না। যে কটা কমেডি চ্যানেলের গ্রুপ আছে না, যারা গ্রুপ চ্যানেল চালায়, প্রত্যেককে দেখ, প্রত্যেকে সমানভাবে দাঁড়িয়েছে প্রত্যেকটা চ্যানেলে। কিন্তু আজকে আমরা তোকে নিয়ে ভিডিও বানাচ্ছি, তুই আমাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছিস, মানে ভাব তুই কোন জায়গাটায় মানে ছেড়ে দিয়েছিস জিনিসটাকে। নিজের লোকই যদি এরকম হয় তাহলে তো আমি পরের লোক। ওরা বেরিয়েছে তোর কাছে, এটা অনেক বড় বিষয়, কারণ ওরা ছাড়া তোর কাছে ম্যান পাওয়ার ছিল না সেই সময়। আমরা যখন এসেছিলাম আমরা জানতাম যে সবাই কাজ করবে বিষাক্ত সঞ্জুতে, যাকে যাকে ভিডিওতে দেখতাম, অয়নদা, সৌহার্দ্য, তারপরে শুভ্রদা, সঞ্জয় দা, রূপম দা। কিন্তু আমরা এসে দেখি রূপম দা নেই। এবার আমরা বলছি যে রূপম দা কোথায়? বলছে যে ও বাইরে কোথাও একটা ঘুরতে গেছে। আমরা ততদিনও জানি না, 4-5 মাস পর তারপরে জানতে পারলাম অয়নদাদের থ্রু ঝামেলার জন্য বার করে দেওয়া হয়েছে এরকম। কিন্তু আমরা যখন ওটা জেনে আসিনি যে রূপমদা নেই, রূপমদার জায়গাটা খেতে হবে, ওরকম ভাবে আমরা চ্যানেলে আসিনি। বলেছিল যে তুই রূপমের জায়গা নিতে পারবি, বলেছিলাম যে কারো জায়গা কেউ নিতে পারে না, আমি চেষ্টা করবো যে আমার একটা ক্যারেক্টার ফুটিয়ে তোলার জন্য। এই চ্যানেলটাকে
ভালোবাসি, মাইনে তুমি বেশি যে পাচ্ছ। প্রথম থেকে ভালোবাসি, এটা কি ধরনের ভালোবাসা ভাই? যে 1.5 মাস পর শুধু শুটেই আসবে, মানে এটাও কি ধরনের ভালোবাসা? 4 মাস পর মাইনা পাচ্ছি। অয়ন তোকে বলেছে যে আমি ভাই কোনো কিছুতেই আসবো না, আমি শুধু বড় ভিডিও শুট হবে সেই সময় আসবো। যেই ছেলেটা নিজের বাড়িঘর ছেড়ে দিনের পর দিন মাসের পর মাস ওখানে পড়েছিল, কাজ করেছে, শুট করেছে, সে আজকে এই কথা কেন বলছে? নিশ্চয়ই তোর দিক থেকে তো কোনো ফল্ট হয়েছে, তোর তো আগে সেটা বোঝা উচিত ছিল যে ভাই তুই বল তোর কোথায় অসুবিধা হচ্ছে। আমি হলে কি করতাম? আমি বলতাম ভাই তোর বল তোর কোথায় প্রবলেমটা হচ্ছে, দেখি সলভ করতে পারি কিনা। তাহলে নিশ্চয়ই কোনোদিন বলেনি। এই কথাটা তোর মুখ থেকে তো কোনোদিন বেরাই না, কারণ তুই আছিস হচ্ছে মানে তুই এখন হাওয়ায় উঠছিস, মানে বেসিক্যালি বাংলা পাতিকতা হচ্ছে এটাই। সবার তো আগেও আসতো না, তো তারপরে ওর সাথে একটু ভাইচারার ব্যাপার আছে। আরে ভাইচারা ব্যাপার তো আগেও বললাম, ভাইচারা ব্যাপার কেন থাকবে না? একসাথে থাকতাম, একসাথে ঘুমাতাম, কিন্তু ভাইচারা ব্যাপার তোমার সাথেও ছিল বলেছিলাম। তোমাকে আমি এতগুলো ছেলের মধ্যে সবার ফার্স্টে তোমাকেই আমি চিনি, কিন্তু তুমি এত দিন দিন মানে যেমন রুটটা হয়ে গেছে, কি করে ভাইচারা রাখবো? কিছু বললেই খ্যাক করে ওঠো, কিছু বললেই খ্যাক করে ওঠো, সুব্রত কিছু বললে কিছু বললে আরে এরকম ভাবে ভাইচারা হয় না ভাই, মানে লেভেলে থাকলে ঠিকঠাক হয় আর কি। বাচ্চা বাচ্চা ছেলেদের উপরেই যদি পারিস তুই এই জিনিসটা, ভাই রেসপেক্ট দে, রেসপেক্ট পাবি, এটাই হচ্ছে মোদ্দা কথা। তুই কাউকে রেসপেক্ট দিচ্ছিস না, তুই শুধু তাদের কাছ থেকে নেওয়ার কথা ভাবছিস, কোনোদিনও সম্ভব না। আজকে আছে, কালকে আছে, পরশু থাকবে না, কেউ থাকবে না। আমি তোকে বলে দিচ্ছি, তুই আবারও গ্রুপ বানা, তোরা 10 বার গ্রুপ বানা, 10টা বিষয় তো সঞ্জু বার কর, 10টাই ভাঙবে। কাউকেই চিনতো না, আমাকে দেখেই লুকিয়ে এসেছে। 4 জনের মধ্যে কাউকে চিনতে না না প্লিজ ভাই বল, ওদেরকে চিন, ওদের দুজনকে চিনতো ভাই, আমাদের দুজনকে না আমাদেরকে চিনতো না, ওদেরকে আরে চিনতো। কাউকে কম চিনতো, কাউকে বেশি চিনতো। হ্যাঁ, আমরা চাইবো ভালোবাসা দাও সঞ্জয় দা। এটা রিপ্লাই ভিডিও, কারণ কি আমাদের কথাটা আমাদেরকে তোমাদের- নিচা দেখানো হচ্ছিল তোমাদের এখানে, জানানো আমাদেরকে উচিত নিচা ছিল, দেখানো কারণ হচ্ছিল। ওর কথাগুলো বলেছে আজে ভাবছিলে, আমাদের জিনিসটা আমরা ক্লিয়ার করে দিলাম। মানে অনেক কথা জমে আছে, আরো জমে আছে, আরো জমে অনেক আছে, বলতে পারি, অনেক কিন্তু আমরা জমে বলছি না। কাজ থাকবে তাহলেই মানুষ চিনবে, কাজ না থাকলে মানুষ চিনবে না। থাকতো না। যাই হোক, আর এই ভিডিওটা করার আরেকটা রিজন হচ্ছে, এই কিছুদিন আগে একটা তোমাকে আরেকটা ফটো দেখাচ্ছি, এই ফটোটা দেখো। কিছুদিন আগে দেখলাম যে সবাই একসাথে হয়েছে। এই যে তুই ফটোটা লাগিয়েছিস না, এই যে ফটোটা লাগিয়েছিস যে তুই তুই একটা স্ট্যাটাসও দিয়েছিলি হয়তো, মেবি আমাকে একজন স্ক্রিনশট তুলে পাঠিয়েছে, তোকে তো আমি ব্লক লিস্টে রেখেছি হোয়াটসঅ্যাপে, যাই হোক। তো আমাকে একজন পাঠিয়েছিল, তো তুই বলছিস যে এখানে সবাই একসাথে হয়েছে। বিশ্বাস কর, আমি যেদিন তোদের সাথে দেখা করতে গেছিলাম তার ঠিক একদিন আগে হয়তো কথা হয়েছে অয়নের সাথে, আমার একদিন আগে কথা হয়েছে, কিন্তু তার 1 সপ্তাহ আগে তুই আমাকে ফোনটা করেছিলিস। আমি চাইলে কিন্তু তোর সাথে দেখা করতে পারতাম, আমি যেতে পারতাম তোর কাছে, আমি বলতে পারতাম ভাই চল আমি আছি, আমি আবার আছি, চল আবার করি। কিন্তু কোথায় আমি কেন আমি তোর সাথে কথা পড়ো তোর কাছে যাইনি, তোর সাথে আমি মানে মিটও করতে চাইনি, কিছুই করতে চাইনি। ওরা আমাকে একবার ফোন করেছে, বলছে ভাই ভিডিও বানাবি, আলাম যে ঠিক আছে চলো আসছি। আমি এক কথা গেছি, আমরা যে বন্ধু ছিলাম, আমরা অ্যাজ আ ফ্রেন্ড অ্যাজ আ বন্ধু গেছি দেখা করতে, যে অনেকদিন দেখা হয় না, চল কি দেখা করে আসি। তুই ভেবে ফেলেছিস অনেক কিছু, তুই তোর মতো করে ভেবেছিস, যেরকম তুই ভাবিস বেসিক্যালি যে আমার পিছনে আমাকে নিয়ে চুগলিবাজি করতে গেছে, এই রে ওখানে মিটিং হচ্ছে। হয়নি ভাই, আনন্দ ফুর্তি হয়েছে, ভিডিও হয়েছে। সবাই ভালো থাক, লাস্ট অব্দি দেখছিস জানি, সবাই ভালো থাক। এটাও আমিও জানি যে তুই লাস্ট অব্দি দেখছিস, পুরো শুনছিস, দুবার করে দেখবি। এই সমস্ত গান লাগিয়ে তুই ইমোশনাল তুই মানে বানাতে পারবি না, আমি বলছি ভাই তুই বিপ করে দিস, ইমোশনাল চুতিয়া বানাতে পারবি না। এই সমস্ত গেম সোশ্যাল মিডিয়ায় মানুষও দেখে আসছে অনেক দিন ধরে, মানুষ এখনকার দিনে যথেষ্ট স্মার্ট অডিয়েন্স, এখন সবাই সব বোঝে। কথা তুই বললি না, টাকার কথা বললি না, মায়নার কথা বললি না, নিজের কিছু বললি না, শুধু ওটা করেছে, ও তাকে এটা নিয়ে বেরিয়ে গেছে, ও তার সাথে এটা করেছে। আরে ভাই কেন করেছে? কিছু তো কারণ আছে। এমনি এমনিতে এতগুলো ছেলে বসে আছে এখানে এমনি এমনি, সেই দেখ রাত হয়ে গেছে, দেখ লাইট জ্বালাতে হয়েছে এখন। তো এটা আমাদের 3 নম্বর বার ব্রেক হলো একটা ভিডিওতে। এত ঘটনা শেষ করা যায়। হয়ে গেছে তো বলে, আমি বলি 2025 সালের 10ই জুলাই আমার বার্থডে ছিল। সেদিনকেও অয়ন সবাইকে খাওয়া দাওয়া করিয়েছিল, খাওয়া দাওয়া করিয়ে ওদের ফ্ল্যাটেই ছিলাম আমরা, ওদেরকে সেদিন খাওয়া দাওয়া করিয়েছি আমরা, মানে অয়ন করিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া করি আমরা, ফিরতে আমাদের একটু রাত হয়ে গেছিলো, 3টে বেজে গেছিলো। বাড়িতে আস্তে আস্তে আমাদের 4টে সাড়ে 4টে বেজে গেছিলো। সেদিনকে আমার বাবার একটু শরীর খারাপ হয়েছিল, বাবার ভালোই শরীর খারাপ হয়েছিল, মানে সুগার থাকলে যেটা হয়, ফল করে গেছিলো। সেদিনকে ফল করার পরে আমরা চলে এসেছি, যেহেতু বাড়িতে মানে ব্যারাকপুরে চলে এসেছি, যেহেতু আমি সামনে ছিলাম না, সেই জন্য আমি ওখানে ফার্স্টে হয়তো আব্বাইদাকে হয়তো করিনি, সুব্রতাকেই করেছি। আমি জানতাম যে সুব্রতা ওখানে জেগে আছে, সুব্রতাকে করি, ফোনটা সুব্রতাকে করেছিলাম, সুব্রতাকে করে পাইনি, বিয়ে করছে, তাকে ফোন করেছিলাম। ফোন করার পরে ফোন করার কারণ এটাই, কারণ কি আমি ঠিক অবস্থায় ছিলাম না যে আমি দৌড়াবো এখান থেকে ব্যারাকপুর থেকে সোদপুর, পার্টি করলে যেটা হয় আর কি, হ্যাঁ, আমি ঠিক অবস্থায় ছিলাম। হ্যাঁ, আমরা বাড়ি চলে এসেছিলাম, ব্যারাকপুরে চলে এসেছিলাম। আমি যদি ওই সামনে আগরপাড়া বা আমি টিটাগড়ে থাকলেও আমি নিজে যেতাম, ফোন করি, যে ফোন করে বলি সুব্রতা বাবার খুব শরীর খারাপ বলছে, আমার মা আমাকে ফোন করছে, যে এরকম। আমার তখন হাত পা কাঁপছে, আমি কি করবো আমি বুঝতে পারছিলাম না, কি করবো, তুমি একটু যাও, কিছু করার নেই আমার এখন, আমি যাচ্ছি, আমি 5 মিনিটের মধ্যেই চলে যাচ্ছি। সেই তখন সুব্রতা একটুখানি আমার বাবাকে সত্যি নিয়ে গেছে, ওর জন্য আমি অনেক কৃতজ্ঞ, তোমার কাছে হাত জোর করে অনেক
অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আমার বাবাকে নিয়ে গেছো। তুমি হয়তো 2-4 জনকে শোনাচ্ছিলে, আমি এখানে যতজন মানুষ দেখবে সবাইকে আমি শুনিয়ে দিলাম যে তুমি নিয়ে গেছো আমার বাবাকে, মরতে মরতে তুমি বাঁচিয়েছো, ফুল ক্রেডিট তোমার। যে সবাইকে শোনাচ্ছ না এটা আর শুনিও না, কারণ ওটা আমার বাবা, কথাটাও এরম ভাবে শুনিয়েছে ওটা তো আমার যে বাবা, তাই জন্য এরম ভাবে শুনিও না। কারণ এখানে সবার বাবা, তোমার বাবাও আছে তো, তোমার বাবারও শরীর খারাপ হলে কেউ, তুমি যখন থাকবে না তোমার কেউ না কেউ নিয়ে যাবে তো, তো এটা নিয়ে আমরা খোটা দেবো? তখনও যদি শেষ শোনায় তোমারও যেমন লাগবে আমার ঠিক তেমনই লেগেছিল যখন আমি নিজের কানে শুনেছিলাম যে তুই যার কথায় উঠছিস বসছিস তার ফ্যামিলির একজনকে আমি মরতে মরতে বাঁচিয়েছি। মরতে না, মরতে কথাটা ছিল বাঁচিয়েছি এরকম, মানে? যার কথায় নাচছিস তাদের বাড়ির লোক মরতে বসেছিল, তখন এই বান্দা গিয়ে বাঁচিয়েছে। ঠিক আছে, বা অনেক ধন্যবাদ তোমাকে, তুমি বাঁচিয়েছো সেদিকে। তার আধ ঘন্টার মধ্যে যতটুকু সময় লাগে এখান দিয়ে যেতে আমি একটা অটো ভাড়া করে নিজে গেছি। সুব্রতা হসপিটালে ভর্তিও করে দিয়েছে আমার বাবাকে। সুব্রতা চেনাশোনা ছিল চেনাশোনা, তার সাথে কথাও বলিয়ে দিয়েছে, আমি ভর্তি করে দিয়েছি। তারপরে যে সুব্রতা চলে গেছে তারপরে কিন্তু আর কেউ আসেনি আমার বাবাকে দেখতে, আর কেউ আসেনি। তারপরে ওইটুখানি করেছে, অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যেবেলা মিথ্যা কথা বলবো না, সন্ধ্যেবেলা সঞ্জয় এসেছিল, ভেতরে যায়নি, আমার সাথে দেখা হয়েছিল, কথা হয়েছে, সেদিনকে এসেছিল ওইটুখানি ব্যাস। তো এই জন্য তোমার কাছে আমি হাত জোর করছি, তুমি অনেক অনেক ধন্যবাদ তোমাকে যে তুমি আমার বাবাকে নিয়ে গেছো, আমার বাবাকে মরতে মরতে বাঁচিয়েছো। এই কথাটা বলেছো না, এই কথাটাই আমার গায়েটায় লেগে গেছে। আর কোনো ব্যাপার নেই, তুমি আমার জন্য কি করেছো না করেছো আমি কিচ্ছু বলবো না, আমি তোমাদের জন্য কি করেছি না করেছি আমি কিচ্ছু বলবো না। যদি পরবর্তীকালে আমার ব্যাপারে কোনো কথা আবার আসে তাহলে কিন্তু আমি পুরো প্রথম দিন থেকে লাস্ট দিন অবধি যা যা আমার সাথে হয়েছে সবটা আমি বলবো। এখন আমি কিচ্ছু বলবো না। আর এইরকম কথা তুমি লোককে বাঁচিয়ে এরকম কথা আর কাউকে বলো না, তোমার নিজেরও ফ্যামিলি আছে। যাকে ঠিক আছে। তো এই ছিল শুভ্রর ব্যাপারে, একটাই ছিল, আর কিছু নেই। শুভ্রর যখন অবস্থা খারাপ ছিল তখন তো তোমরা গেছিলে, আমরা কি বলে বেড়াই? তাহলে ওরা কি আমি জানে? নিজে ওরা এই দেখতে ছেলেগুলো গেছিলাম। একটাও জানে শুভ্রতা কি অবস্থা হয়েছিল? আমি ছিলাম না, ও ছিল আর অয়ন ছিল। আর তারপরে তুমি যে বলছো আমি কম কিছু করেছি, আমি শুধু এটুকু বলবো আমি কম কিছু করেছি? উপরে ভগবান আছে কিন্তু, আর ওপাশে যদি আবার আমার নামে এরপরে যদি কিছু আসে আমার কিন্তু বলার অনেক কিছুই আছে। শুধু ওর নামে বলে না, আমার আর কোনো ভিডিও যদি আসে রিপ্লাই আবার হয়তো যে এইটাই আমাদের ফার্স্ট কিভাবে আমাকে ইউজ করা হয়েছে, আমার বাবাকে বলেছে না মরতে মরতে বাঁচিয়েছে, সেই বাবার বাড়িতেই কিন্তু অনেকগুলো শুট করা হয়েছে। আমার বাবা কিন্তু 1 পয়সাও চাইনি, বাবাকে একবার বাঁচিয়ে, সেই আমার বাবাকে একবার বাঁচিয়ে তুমি লোকের কাছে বলছো যে একজনের কাছে বলেছিলে, তো হয়তো অন্যের কাছেও বলো, সেটা আমি জানতে যাইনি। এখন আমি এখানে যতগুলো মানুষ দেখবে প্রতিজনকে আমি জানিয়ে দিলাম যে হ্যাঁ সুব্রতা আমার বাবাকে বাঁচিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তাকে। সুব্রতা আর সঞ্জয় দার জন্য আমার একটা মেসেজ। সুব্রতার জন্য প্রথম বলছি যে সঞ্জয় দা একটা কালো কালারের টি শার্ট পরে লেখা যে খেটে খাও পা চেটে নয়, এটা সুব্রতার বোঝা দরকার। আর আমার মনে হয় সঞ্জয়ের গেঞ্জিটা শুভ্রকে গিফট করে দেওয়া দরকার। তো এইটা মানে সুব্রতার বোঝা দরকার। এই কাটব শুভ্র বড় হতে পারে, শুভ্রকে ভালোবাসা দিও। ওই বলছে ওই হাসছে। একসাথে হচ্ছে আমার খুব ভালো লাগে, বিশ্বাস কর। আমার মতো ভালো মানে বলে না যে চোখে মুখে ফুটে উঠছে। সত্যি কথা বলতো ভাই, তুই ভেতরে ভেতরে কতটা কাঁদছিস? তুমিও ভালো থাকো, আমরাও এটা যে মন থেকে বলছি, কোনো হেট নেই। ভালো থেকো, তুমিও ভালো থেকো। তুমিও কাজ করো, ভালো ভালো নতুন নতুন কাজ করো। আমরা এখন বা আমাকে সম্মান করে বলেছে। এটা তো প্রত্যেক ভিডিওর ডায়লগ, প্রত্যেক ভিডিওর লাস্টে এটাই থাকে। নিজের সম্মান করতে যারা রিসেন্ট বেরিয়েছে তাদেরকে নিয়ে কাজ করতে পারতাম, আচ্ছা যারা আগে বেরিয়েছে তাদেরকে কল করে কাজ করাতে পারতাম, আচ্ছা তাতে আমার ভিউজও যেত। তুই আমাকে একটা কথা বল, এই যে তুই যে লাস্টে ইমোশনাল ভাবে মুখ চোখ ছোট করে এই যে কথাগুলো বলছিস, চাইলে পরে আমি সবাইকে ফোন করতে পারতাম, সবাইকে ডেকে আমি আবার ভিডিও করতে পারতাম, তাতে আমার ভিউজও আসতো। এরা আসবে না, এদেরকে জিজ্ঞেস তো কর যে তুই চাইলেই সবকিছু হয়ে যাবে এমন নয়, তোর কন্ট্রোলে সবকিছু নেই ভাই। এখানে তুই আগে দেখ তো, আগে তুই এত কনফিডেন্সটা পাচ্ছিস কোথা থেকে যে তুই ফোন করবি বলবি যে আয় ভাই ভিডিও করি, সবাই চলে আসবে? না, কেউ আসবে না। একটা অপমানের কথা বলি শোন, এই সেম কেস আমাকে শ্যুটের জন্য ডেকেছে, প্রমোশন শ্যুট করে দেওয়ার জন্য। বলছে ভাই তোরা একটা বাইট নেবো, আমি এরকম একটা ভিডিও ছাড়বো, ঠিক আছে, তো তোরা একটা বাইট নেবো যে তোর সাথে হঠাৎ করে দেখা হয়েছে, দেখা হয়ে তুই বলবি যে সঞ্জয় আমি আবার ভিডিও করতে চাই, তো আমরা এখানে তোকে সুযোগ দেবো। স্টার্ট করার পর না আমার তখন যেহেতু কাজ করছিলাম, কাজের মাইন্ড ছিল, ঠিক আছে কী করবে করো, তাড়াতাড়ি করো, তারপর শ্যুটটা করে বেরিয়ে যাই। তো প্রমোশনাল শ্যুট ছিল, টাইমের মধ্যে করে দিতে হবে ওদের। পরে না আমার মাথায় আসলো, আরে ভাই এটা তো ওরা নেগেটিভ গেম খেলবে, যে আমি ওর কাছে বারবার যাই, এটা ও বারবার এটাই মানে অডিয়েন্সের কাছে বলতে চেয়েছে যে আমি বেরাই যাই এটা করি। ফোন করে বললাম যে সঞ্জয় দা ওই ক্লিপটা ইউজ করো না, পারমিশন ছাড়া তুমি যদি ওটা ইউজ করো তাহলে কিন্তু খুব খারাপ হবে, মানে কাজ করতে চাই না। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করছি তোদেরকে, যে যদি বিষাক্ত সঞ্জয় থেকে ফোন আসে তুই কাজ করবি? না হ্যাঁ কাজ করবি?
नहीं भाई मेरे पास इतना टैलेंट है, मैं खुद का करूंगा ना। সবার আগে আমি বেরিয়েছিলাম group থেকে। मेरा हम लोग का ग्रुप है, ग्रुप छोड़ के भाई छोड़ो ना यार, क्या কাটতে যাবে ভাই, কাদার জন্য কি কাটবে? না কখনোই না। বলতো সৌহার্দ্য আমি বহুবার না করে দিয়েছি, আর কবার করবো? আর কতবার অপমান করবো, তাই তো? তো একটা কথা বলছি তোকে, শোন। হ্যাঁ তো তোর তো একটা স্বভাব আছে, দরকার বলে তুই ডাকিস সবাইকে, তো এখন দরকারেও কেউ আসবে না সঞ্জয়, এটা তোকে আমি একদম ক্লিয়ার বলে দিচ্ছি, একদম ফেস টু ফেস তোকে আমি কথাটা বলছি। এখান থেকে কোনো ছেলে তোর গ্রুপে যারা পুরনো কাজ করে গেছে তারা তোর কাছে কোনোদিনও কাজ করবে না। সে তুই ফোন করে ডাক, সামনে বাড়িতে গিয়ে বল, যা ভাবে কর, কেউ যাবে না। কারণ তুই তোর ব্যবহারে সবাইকে হারিয়ে ফেলেছিস, কাউকে তার সঠিক পারিশ্রমিক না দিয়ে। তোর মা বাবা, ফ্যামিলি, বউ, বাচ্চা কাচ্চা, মানে কোনো কিছু তোর কাছে কোনো ম্যাটার করেনি কোনোদিন। তুই শুধু নিজেরটা ভেবে গেছিস, সবাইকে ছোট করে। আর দেখ, আমরা ভিডিও শেষে ওই ইমোশনাল কথা বলবো না। হ্যাঁ, তবে এইটুকু বলছি, আমি বলছি, এটা আমার জানি না তোরা আমার সাথে এগ্রি করবি কিনা, যে তো আমি চাই যে তুইও ভালো কাজ কর, তুই নতুন ছেলেদেরকে নিয়ে কাজ, নতুন ছেলেদেরকে চান্স দে, ঠিক আছে? তাদেরকে অ্যাটলিস্ট পারিশ্রমিকটা দিস ভাই। ফ্যামিলি আছে, এটা মাথায় রাখিস, তাদেরও প্রবলেম হতে পারে, তারাও অনেক কিছু ফেস করে আসছে হয়তো, কারণ ব্যবহারটা ভালো করিস। সবাই উঠতে আসে। এরকম ভয়েস শোনার পর কেউ যাবে আসলে কাজ করতে যাবে? আর ধরে নিয়ে আসো, তোকে কলার ধরে নিয়ে আসো, তুই কাজ করতে যাবি? বাবার মুখে বুঝেছিল এই সমস্ত কথা। বাবা এইসব কি? ভালোভাবে ভালো ব্যবহার রেখে সবাইকে নিয়ে কাজ কর, দেখবি একজনের জায়গায় 10 জন আসবে। কিন্তু রুট বিহেভ করে আমি মালিক, আমার কথাই শেষ কথা, মানে ওই স্বৈরাচারী শাসন ব্যাপারটা এখনকার দিনে দেখলি তো, এখন তো তুই তো দেখছিস সবকিছু, সবই পাল্টে যাচ্ছে। তো তোর মনে হয় জিনিসগুলো চলবে এখন? তোর একার কথা, একার শাসনে সবকিছু চলবে? কেউ মেনে নেবে না। আমরা ছিলাম বোকাচোদা, তাই আমরা মেনে নিয়েছিলাম। আমি মানছি, আস্তে আস্তে আমরা ভাবলাম আমাদের বোকাটা হেঁটে গেছে, ওটাও হেঁটে গেছে। তো এখন আমরা বুঝতে জবে থেকে বুঝতে শিখেছি এটা দরকার ছিল। বলে বিশ্বাস কর, যখন আমার ফলোয়ার ছিল না, তুই যদি সেই সময় সেম ব্যবহারটা করতিস, এরকম ব্যবহারটা করতিস, আমি তখনও বেরিয়ে যেতাম, তখনও বেরিয়ে যেত। ফলোয়ারের জন্য হ্যাঁ আমরা চেয়েছিলাম যে আমাদেরকে মানুষ চিনুক, আমাদেরকে মানুষ জানুক, আমরা অ্যাক্টিংটা করি। হ্যাঁ, তোর থ্রুতে কি একটা আমরা অডিয়েন্স পেয়েছি, অনেক তাড়াতাড়ি পেয়েছি। এটাই হচ্ছে, তোকে 100 বার তোর কাছে ভাই ধন্যবাদ যে তুই আমাদেরকে সেই সময়, আমরা বন্ধু ছিলাম, প্ল্যাটফর্ম দিয়েছিলিস, দেখাতে পেরেছি মানুষকে। কিন্তু তুই কখনো এটা বলিস না যে তোদের জন্য আমাদেরকে চিনেছে। যদি আমি অতটাই আগে যেতাম, তো আমাকে এটাও যেতে হবে যে আমাদের তো বং জোকার ছিল অলরেডি। হিসাব মতো তো তুই তো ইউটিউবে আমাদেরকে আনিসনি, আমরা তো অলরেডি ছিলাম। বং জোকার্স না, ওই চ্যানেলের নামটাও আমার দেওয়া, ওখানেও স্ক্রিপ্ট আমি করতাম, ওখানেও ক্যারেক্টার প্লে করতো, ওখানে তুই আর আমি সমানে ছিলাম, মানে অ্যাজ আ কাস্টই ছিলাম। কিন্তু ওখানে কোনো মালিক কর্মচারী ব্যাপারটা ছিল না। তুই তো এতদিন ধরে বলে রূপম বেরিয়েছে। বিষাক্ত সঞ্জু তো ছেড়ে দিলাম আমি। বং জোকার্সকে সবার ফার্স্ট কে বেরিয়েছিল? আমি বেরিয়েছিলাম। আমার সাথে তোর বন্ডিংটা ভালো হয়ে গেছিল। তুই দেখেছিলি এই ছেলেটা স্ক্রিপ্ট লিখতে পারে, ছেলেটা অ্যাক্টিং করতে পারে। তুই কি করলি? তুইও নিজে তখন বেরিয়ে গেলি। তুইও বেরিয়েছিলিস টাকার জন্যই। মনে করে দেখ, বংচকারসে টাকার হিসাব মনে পড়ে সব খাতা। আমার শুধু একটাই দাবি ভাই, সেটা হচ্ছে আমি যেটা মনে করি, আমি যেখানেই কাজ করি, আমি রিক্সা চালাই, আমি ভাত খাই, আমি ভিডিও বানাই, যাই করি না কেন, আমি সম্মান দিচ্ছি, আমাকে সম্মানটা দাও। পরিশ্রমটা করছি, সেটার আমাকে একটা ঠিকঠাক পারিশ্রমিক দাও, ব্যাস। আজকে তুই প্রমোশন ওয়াইজ আমাদের মায়না দিতি, আমরা চাইলে এটা বলতেই পারতাম যে প্রমোশন নেই, মায়না কেন পাবো না? তুই তো ইউটিউব রেভিনিউ পাচ্ছিস, তুই তো ফেসবুক দিয়ে রেভিনিউ আসছিস, এই ভিডিওটা তো 3 পেজে দিচ্ছিস, তাহলে ওই রেভিনিউগুলো কি হবে? ওইগুলো তুই মায়না দে। আমরা এইগুলো বলিনি কারণ বলতো না থাকলে মায়না কাটা, প্রমোশন যদি থাকে তো মায়না সেম, প্রমোশন বেশি হলো মায়না সেম। 1.9 মিলিয়ন ফেসবুকের পেজ, ইনকাম নেই ওনার। তাহলে আমাদের কাছে ওটাই কথা। কাজ করতে চাও, তারা ডেসক্রিপশনে আর কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, সেখানে অবশ্যই যারা তোমরা কাজ করতে চাও, তোমরা বিষাক্ত সঞ্জয়কে যারা ভালোবাসো, তারা কাজ করো, সঞ্জয়ের সাথে কাজ করো। আমাদের কথা শুনে যেতে হবে না, আমাদের এই ভিডিও দেখেও যেতে হবে না। তোমরা যাও, তোমাদের যেটা এক্সপিরিয়েন্স হবে, তোমাদের যদি ভালো লাগে তোমরা করবে, ভালো লাগলে করবে, সেটা তোমাদের ব্যাপার। আমাদের ভালো লাগেনি, আমরা বেরিয়ে গেছি, ব্যাস এটাই হচ্ছে মেন কথা। ঘা করতে চায়, তার জন্য তো অ্যান্টিডোজ আছে। আচ্ছা, নিয়ে আসো। মাল্টিডোজ রেডি আছে ভাই, একটা না 10-12টা রেডি আছে। তুই যদি মনে হয় যে এটা রিপ্লাই ভিডিও জায়গা, তোর যদি মনে হয় আমরা আঙুল দিয়ে খোঁচা করলাম, তাহলে তুই প্লিজ পজিটিভলি খোঁচাটা নে, তুই দে রিপ্লাই ভিডিওর জন্য। আবার আমরা ছাদে চলে আসবো, এখানে সেম সেটআপে আসবো। কেউ এখানে একটা ছেলের মুখ দেখ, একটা ছেলের মুখও বাদ যাবে না, কিন্তু উল্টে অ্যাড হতে পারে, কারণ এখন অনেকে মিসিং আছে, অনেকে এখনো মিসিং আছে, ঠিক আছে, অনেক স্টোরি মিসিং আছে। খুঁচিয়ে ঘা করলে তারপর কি আর একটু ফিনাইল ঢেলে দেবো। আমাদের দিক থেকে এটাই শেষ ভিডিও, এটাই প্রথম ভিডিও, শেষ ভিডিও গাইস। আর তোমরা সবার ভিডিও দেখো, সবাইকে ভালোবাসা দাও, সবাইকে সেম ভাবে সাপোর্ট করো। এটা কিছু ছিল হচ্ছে ভেতরের কিছু কথা, যেটা এক সাইড তোমরা শুনেছিলে, আজকে বাকি সাইডটা শুনে নিলে। এর ভিতরে আরো অনেক কিছু আছে, যেগুলো যদি কেউ খুঁজে এবার আবার আসে খোঁচাতে, মাল্টিডোজ নিতে, তাহলে ইন্ডিভিজুয়ালি 1 ঘন্টা করে ভিডিও বানাতে হবে। টাটা গাইস, টাটা। কাউকে হেড করবে না, কাউকে হেড করবে না। থ্যাংক ইউ গাইস, লাভ ইউ। চলো।